আজ আমাকে ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে জোর করে বিয়ে দেওয়া হলো আমার ভাবির বাড়ির কাজের মেয়ের সাথে। কোনো আদালত ছিল না, কোনো প্রমাণও না, ছিল শুধু কয়েকটা মুখ যারা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। এক মুহূর্তে আমি মানুষ থেকে অপরাধী হয়ে গেলাম। ঘরের ভেতর বাতাস ভারী ছিল, কেউ চিৎকার করছিল না, কেউ কাঁদছিল না, তবুও মনে হচ্ছিল দেওয়ালগুলো চেপে ধরছে আমাকে। প্রতিটা নিঃশ্বাসে একটাই প্রশ্ন, আমি কিভাবে এখানে এলাম? এই সব কিছুর পেছনে যে একজন মানুষ, সে আমার ভাবি। ভাবি যার চোখে আমি কখনো মানুষ ছিলাম না, ছিলাম শুধু একটা বাধা। কারণ ভাবির ছোট বোন মাইশা আমার ভালোবাসা, আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা একে অপরকে ভালোবাসতাম নীরবে, চোখে চোখ রেখে, হাত ছুঁয়ে থমকে যাওয়ার শ্বাসে। কিন্তু ভাবির কাছে ভালোবাসা মানে অপরাধ, আর অপরাধের শাস্তি খুব হিসেব করে দেওয়া হয়। যে মেয়েটাকে আমার সামনে দাঁড় করানো হলো, সে কোনো অভিযোগের মালিক না, সে একটা অস্ত্র। ভাবিদের বাড়ির কাজের মেয়ে। ওর চোখে ভয় ছিল, ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখ থেকে বের হচ্ছিল প্রস্তুত করা শব্দ। আমি বুঝে গিয়েছিলাম এই গল্পটা সে বানায়নি, সে শুধু বইছে। আমি বলেছিলাম আমি এটা করিনি, কিন্তু মিথ্যার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা একা আসে না, সাথে করে নিয়ে আসে অনেক সাক্ষী। সবাই জানতো এখন কি বলতে হবে, কে মাথা নেড়ে সম্মতি দেবে, কে চোখ নামিয়ে রাখবে। আর আমি দাঁড়িয়েছিলাম একদম একা, নিজের সত্যটা হাতে নিয়ে, যেটা কারো দরকার ছিল না। ইজ্জতের প্রশ্ন, এই একটা শব্দে আমার জীবনটা গিট দিয়ে বেঁধে দেওয়া হলো। আমি বিয়েতে রাজি হইনি, আমাকে বিয়ে দেওয়া হয়েছে। এই বিয়ে আমি মানতে পারছি না, কারণ আমার মন এখনও মাইশার কাছে পড়ে আছে, ওর বিশ্বাসে, ওর অপেক্ষায়, ওর সেই চোখে যেখানে আমি কখনো অপরাধী ছিলাম না। ভাবি খুব ঠান্ডা মাথায় খেলেছে। সে জানতো একটা মিথ্যা অপবাদ দিলেই রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আমাকে সরিয়ে দিলে মাইশার সামনে আর কেউ থাকবে না। সে ভুল ভাবেনি, কৌশলটা নিখুঁত ছিল। শুধু একটা জিনিস সে হিসাব করেনি, আমি ভেঙে পড়িনি, আমি চুপ করে গেছি। আর এই চুপ থাকাটার ভেতরে একটা আগুন জমে আছে, যে আগুন একদিন এই মিথ্যা, এই বিয়ে, এই খানবাড়ির মুখোশ সব পুড়িয়ে দেবে। এটা কোনো প্রেমের গল্প না, এটা শুরু একটা প্রতিশোধের। আমার বাবা নেই, মা আছে, কিন্তু তার চোখে সারাক্ষণ একরাশ ভয়। এই সংসার চলে ভাইয়ের টাকায়, আর সেই টাকাই যেন ভাবির হাতে একটা অদৃশ্য রাজদণ্ড। আমি বেকার, এই এক শব্দে আমার সব পরিচয় শেষ। ভাবি এটা কোনোদিন মেনে নিতে পারেনি। তার চোখে আমি ছিলাম বোঝা, একটা অপ্রয়োজনীয় দায়। এর ওপর মাইশা, ভাবির ছোট বোন, যার সৌন্দর্যের সামনে শব্দ হার মানে, চোখ ধাঁধানো নয়। মাইশা ছিল এমন এক আলো, যার পাশে দাঁড়ালে নিজের অন্ধকারটা আরও স্পষ্ট লাগে। ভাবি আর তার পরিবার চেয়েছিল মাইশাকে কোনো বড়লোক ঘরে তুলে দিতে। টাকা, গাড়ি, দালান, ভালোবাসা সেখানে প্রয়োজনীয় শর্ত না। আর আমি বেকার, বাবাহীন, ভাইয়ের টাকায় বাঁচা এক ছেলে। ওদের হিসেবের খাতায় আমি শুরু থেকে বাদ। মায়ের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়েছিলাম। মায়ের চোখে তখন একটাই প্রার্থনা, আর ঝামেলা না হোক বাবা। ঠিক তখনই ভাবির বাবা হঠাৎ গলা তুলে বলল, রাসেল, তোমার ভাই যে এত চরিত্রহীন, এত নোংরা, আগে জানলে এই ঘরে মেয়ে বিয়ে দিতাম না। ছি ছি ছি। ঘরের ভেতরে শব্দটা আঁচড়ে বলল। রাসেল আমার ভাই। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বড় ভাই হওয়ার লজ্জা, রক্তের টান, সব একসাথে তাকে নুয়ে ফেলেছে। কিছুক্ষণ পর ভাবি হঠাৎ আমার ঘরে ঢুকে আমার সব কাপড় চোপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে নিয়ে এলো। ব্যাগটা মেঝেতে ছুঁড়ে ফেলতেই শব্দ হলো, যেন আমার শেষ আশ্রয়টাও ছিটকে পড়ল। ভাইয়া অবাক হয়ে বলল, মাহি, তুমি আবিরের কাপড় চোপড় ব্যাগে করে এনেছো কেন? ভাবি ঠান্ডা গলায় বলল, কিন্তু চোখে বিষ নিয়ে, রাসেল, এই বাড়িতে হয় আমি থাকবো, না হয় তোমার ভাই। ভাইয়া কেঁপে উঠে বলল, কী সব বলছো এসব? ওর তো এইমাত্র বিয়ে হলো, ও কোথায় যাবে, কি খাবে? ভাবি নির্বিকার, এটা তোমার ভাইয়ের ব্যাপার, আমার সমস্যা না। আমি তখন সামনে এগিয়ে এসে বললাম, ভাইয়া আমি চলে যাচ্ছি, আমার জন্য চিন্তা করবে না। আমার কথা শেষ হতে ভাবির মা মুখ পাকিয়ে বলল, এমন ছেলে ঘরে রাখলে সর্বনাশ হয়, চরিত্র নেই, কাজকর্ম নেই, উপরন্তু মেয়েদের সর্বনাশ করে। ভাবির বাবা আরও এক ধাপ এগিয়ে গিয়ে থুতু ছিটিয়ে বলল, এই ধরনের ছেলেরা সমাজের আবর্জনা, লাথি মেরে বের করে দেওয়া উচিত। বউ নিয়েও কি করবে, রাস্তায় ভিক্ষা? ওদের কথাগুলো শুধু কানেই ঢুকছিল না, মনে হচ্ছিল প্রতিটা শব্দ আমার গায়ে দাগ কেটে দিচ্ছে। আমি আর কিছু বলিনি, কারণ তখন বুঝে গেছি এই ঘরে আমার জায়গা আর নেই। ব্যাগটা তুলে নিলাম। মায়ের চোখে পানি, ভাইয়ের চোখে অসহায়ত্ব, আর ভাবির চোখে বিজয়। আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে জানতাম আমি শুধু ঘর ছাড়ছি না, আমি এক নতুন অন্ধকারে ঢুকছি। আর এই অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে একটা সত্য, যা একদিন এই অপমানের প্রতিটা হিসেব চুকিয়ে দেবে। দরজার কাছাকাছি পৌঁছাতে ভাইয়া হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো। কিছু বলল না, চোখের দিকে তাকালোও না, শুধু লুকিয়ে আমার পকেটে জোর করে 10,000 টাকা গুঁজে দিল। ফিসফিস করে বলল, বউ নিয়ে ভালো থাকিস। এই এক লাইনে ভাই হিসেবে তার অসহায়ত্ব আর মানুষ হিসেবে তার ভাঙন সবটা জমে থাকলো। আমি আর কিছু বলার আগেই দরজার পাশে হঠাৎ একটা কণ্ঠ কেঁপে উঠল, দাঁড়াও আবির। মাইশা। আমার পা দুটো থেমে গেল। আমার নতুন বউ, যার মুখ আমি এখনো দেখিনি, সেও থমকে দাঁড়ালো। মাইশার চোখে তখন আগুন আর পানি একসাথে। সে আমার দিকে তাকিয়ে বলল, ছি ছি আবির, আমি ভাবতেও পারিনি তুমি এতটা চরিত্রহীন। তোমার যদি এত শারীরিক চাহিদা থাকতো তাহলে আমাকেই বলতে পারতে, আমি আমার সবকিছু তোমাকে সঁপে দিতাম। প্রতিটা শব্দ ছুরি হয়ে ঢুকছিল। মাইশা কাঁপা গলায় আবার বলল, আর তুই আমার বান্ধবী হয়ে আমি তোকে বিশ্বাস করে আমার ঘরে কাজের ব্যবস্থা করে দিলাম, আর তুই আমার সাথে এই কাজ করলি? এই কথাটা বলে মাইশা কান্নায় ভেঙে পড়ল। আর কোনো উত্তর শোনার আগে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। বান্ধবী? আমার মাথার ভেতর শুধু একটাই শব্দ ঘুরছিল। বাড়ির বাইরে পা রাখতে পেছন থেকে চিৎকার ভেসে এলো, ভাবি আর তার মা বাবা। ভাবির বাবা গলা তুলে বলল,
এই পেছনে ফির। আমি ফিরতেই সে বিষ ছড়ানো গলায় বলল, তুই কি ভেবেছিস তোর মতো এক ফকিন্নির কাছে আমি আমার মেয়ে বিয়ে দেবো? এই কথা শুনেই ভাবি আর তার মা অট্টহাসিতে ফেটে পড়ল। সে হাসি কোনো আনন্দের না, সে হাসি ছিল অপমানের। ভাবি তখন গর্বে বুক ফুলিয়ে বলল, আমার বোনের বিয়ে ঠিক করেছি, যার মাসিক স্যালারি 5 লক্ষ টাকা। আমি তাকিয়ে রইলাম, তারপর খুব শান্ত গলায় বললাম, ভাবি সময় এখন তোমার, তাই চুপচাপ আছি। একদিন সময় আমারও আসবে, সেই অপেক্ষায় থাকলাম। কেউ উত্তর দিল না। হাসিটা শুধু আরও জোরালো হলো। আমি হাঁটতে শুরু করলাম। রাতের রাস্তা, হাতের ব্যাগটা ভারী, আর পাশে হাঁটছে আমার বউ, একজন সম্পূর্ণ অচেনা মানুষ। কিছু দূর যাওয়ার পর আমি থামিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মাইশা তোমার বান্ধবী হলো কিভাবে? তুমি তো তাদের বাড়ির কাজের মেয়ে। আমি তখনও তার মুখটা ঠিক করে দেখিনি। হঠাৎ পাশে দাঁড়ানো মেয়েটা থেমে গেল। রাগে তার নিঃশ্বাস ভারী, কঠিন কণ্ঠে বলল, বোকা মানুষের এত কিছু জানার দরকার নেই, শুধু নামটা জেনে রাখুন। একটু থেমে একেবারে স্পষ্ট করে বলল, আদিবা জান্নাত কথা খান, এটা আমার নাম। আমি থমকে গেলাম। এত রাগ, এত আত্মসম্মান, আর এই নাম! একটা কাজের মেয়ের কণ্ঠে এমন দৃঢ়তা, এমন পরিচয়, কিছুই মিলছিল না। আমি অবাক হয়ে মনে মনে বললাম, কি সুন্দর নাম, আদিবা জান্নাত কথা খান। আর ঠিক তখনই বুঝলাম এই গল্পটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল। এই বিয়ের ভেতরে আরও অনেক সত্য লুকিয়ে আছে। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি, তাহলে সবকিছু ক্লিয়ার হওয়া যাবে। 2 বছর আগে বাবা মারা গেছেন। সেদিনের পর থেকে আমাদের ঘরের ছাদটা যেন একটু নিচে নেমে এসেছে। সংসারের সমস্ত ভার বড় ভাই রাসেলের কাঁধে। মা কথা কম বলতেন, আর আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেও নিজেকে এখনো গুছিয়ে নিতে পারিনি। ভাইয়ার বিয়ে হয়েছে মাত্র 6 মাস। সেদিন বিয়ের মণ্ডপে আমি প্রথমবার মাইশাকে দেখি। একবার দেখায় যথেষ্ট ছিল, তারপর ধীরে ধীরে কথা, চেনা জানা আর অদ্ভুতভাবে ভালোবাসা। মাইশা আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমি ছিলাম তার দুনিয়া। আমাকে না দেখলে ওর অস্থিরতা বাড়ত। আমার কণ্ঠ না শুনলে ওর নিঃশ্বাস যেন আটকে যেত। আমি জানতাম এই ভালোবাসা অনেকের চোখে অপরাধ, কিন্তু ভাবিনি এই অপরাধের শাস্তি এত ভয়ঙ্কর হবে। ভাবি কিভাবে যেন সবকিছু জেনে যায় নীরবে। ঠান্ডা মাথায় পরদিন সে অজুহাত বানায়। ভাবির দাদিকে দেখাশোনার জন্য একটা কাজের মেয়ে রেখেছে। মাইশা নাকি তাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছে। সেদিন রাতটা অস্বাভাবিক শান্ত ছিল। খাওয়ার পর মাইশা খুব স্বাভাবিক গলায় বলল, আবির, গভীর রাতে রুমে আসিও, জমিয়ে আড্ডা দেব। আমি হাসলাম, ঠিক আছে আসবো। রাত অনেক গভীর হলে আমি নিঃশব্দে ওর রুমে ঢুকলাম। অন্ধকারে ছায়া দেখে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম, যেমনটা আগেও করেছে। কিন্তু হঠাৎ চিৎকার, একটা কণ্ঠ, ভয়ে ফাটা, অচেনা। কে আপনি? কে আমাকে জড়িয়ে ধরেছেন? আমার মাথার ভেতর বাজ পড়ল। আমি দ্রুত হাত ছাড়িয়ে বললাম, আপনি কে? এই রুমে কি করছেন? ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভাবির চিৎকার, সবাই কোথায়? আবির আমাদের বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করেছে। চিৎকার, হইচই, দরজা খোলা, মানুষ ঢোকা। আমি পাথরের মতো জমে গেলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কাজের মেয়েটাও নিশ্চুপ, চোখ বড় বড়, শরীর শক্ত। মনে হলো সেও বুঝে উঠতে পারছে না সে কোন গল্পের ভেতরে ঢুকে পড়েছে। ভাবি তখন তিলকে তাল বানাতে শুরু করলো, এক একটা শব্দ আগুনের মতো। রাসেল, তোমার ভাই মেয়েটাকে ধর্ষণ করেছে, এখন ওকে বিয়ে করতে হবে, না হয় পুলিশ কেস করবো। হঠাৎ সেই মেয়েটা কাপা গলায় বলল, উনি উনি আমাকে ধর্ষণ? এইটুকুই। ভাবি সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বলল, চোখে এমন দৃষ্টি যেন কথা বলে শাস্তি নিশ্চিত। হ্যাঁ আমি জানি, আবির তোকে ধর্ষণ করেছে। মা তখন কাঁদতে কাঁদতে বললেন, বৌমা পুলিশ ডাকবে না, আমার ছেলে মেয়েটাকে বিয়ে করবে। মায়ের গলায় ভয়, পুলিশের ভয়, সমাজের ভয়। এক কোণে দাঁড়িয়ে মাইশা কাঁদছিল নিঃশব্দে। চোখে এমন কষ্ট যেন তার সব বিশ্বাস এই এক রাতেই মরে গেছে। কোনো প্রশ্ন, কোনো তদন্ত, কোনো সত্য কিছুই দরকার হয়নি। কাজী ডাকা হলো, তাড়াহুড়ো, কবুল। আমি জানতাম না আমি বিয়ে করছি নাকি আমাকে সাজা শোনানো হচ্ছে। সব শেষ হওয়ার পর ঘরটা হঠাৎ ফাঁকা লাগছিল। তখন আমার সদ্য বিবাহিত বউ ধীরে এসে বলল, আবির ভাই, আপনাকে আর আমাকে দুজনকে ফাঁসানো হয়েছে। আমি তাকিয়ে রইলাম। এই প্রথম আমি বুঝলাম এটা শুধু আমার অতীত না, এটা একটা পরিকল্পনা। আর এই পরিকল্পনার শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। বর্তমান। অতীতের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে বাস স্টেশনে এসে দাঁড়িয়েছে খেয়ালই নেই। চারপাশে মানুষের কোলাহল, বাসের হর্ন, চায়ের কাপে চামচের শব্দ। সবকিছু যেন আমার থেকে অনেক দূরে। পাশে দাঁড়িয়ে আছে কথা, আমার বর্তমান স্ত্রী, একজন সম্পূর্ণ অচেনা মানুষ যার সাথে আমার জীবনটা হঠাৎ জুড়ে দেওয়া হয়েছে। আমি হঠাৎ কথাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে বোকা কেন বললে, একটু বলবে? কথা আমার দিকে তাকালো। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক ঠান্ডা আত্মবিশ্বাস। কথা হালকা হাসলো, তারপর বলে, হজম করতে পারবেন জানলে বলবো, নাকি ভেতর থেকে? আমি কেঁপে উঠলাম। কেন, এমন কি আছে যা আমি জানি না? কথা ধীরে ধীরে বলল, আপনি মাইশাকে ভালোবাসেন তাই না? আমি এক মুহূর্ত দেরি করলাম না। হ্যাঁ, আমি আর মাইশা একে অপরকে খুব ভালোবাসি। কথা আবার প্রশ্ন করলো, তাহলে আপনি আমার রুমে কেন গিয়েছিলেন? আমি থমকে গেলাম। তারপর বললাম, ওই রুমে তো মাইশা থাকার কথা ছিল। ওই রাতে ও আমাকে আসতে বলেছিল। মাইশা না থাকলে তুমি সেখানে গেলে কিভাবে? কথাগুলো মুখ থেকে বের হতেই হঠাৎ আমার নিজের কণ্ঠে আমার কানে অচেনা লাগলো। আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে বললাম, তার মানে আমাকে ফাঁসানোর পেছনে মাইশারও হাত আছে? কথা ঠান্ডা গলায় বলল, এতক্ষণে বুকার মাথায় বুদ্ধি ঢুকেছে তাই না? আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কথা বলে,
হ্যাঁ, মাইশা পুরোপুরি জড়িত। রাতে খাবার শেষ করে ওই রুমে থাকতে আমাকে বলেছিল মাইশা। আমি হতভম্ব হয়ে বললাম, কিন্তু মাইশা কেন আমাকে ফাঁসাবে? ও তো আমাকে ভালোবাসে। কথা এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। তার কণ্ঠে তা ছিল, কিন্তু তাতে কোনো মিথ্যা নেই। মিস্টার আবির, আপনি একেবারে বোকা হাজব্যান্ড। মাইশা ভালোবাসতো ঠিক, কিন্তু তার বিয়ে ঠিক হয়েছে। তার হবু স্বামীর মাসিক ইনকাম 5 লক্ষ টাকা। ইনকামের সাথে ছেলেও তোমার মতো সুদর্শন। প্রতিটা শব্দ আমার মাথার ভেতর বাজ পড়ার মতো আঘাত করছিল। কথা আবারও বলে ওঠে, ও চাইতো না আপনি তার বিয়েতে ঝামেলা করেন, তাই এ প্ল্যান। কিন্তু এইভাবে আমাকে ফাঁসানো হবে আমি নিজেও বুঝতে পারিনি। নিজের সুখের জন্য আমাদের বলে দিল। আমি কাপা গলায় বললাম, তুমি নিশ্চিত? মাইশা আমাকে কথা দীর্ঘশ্বাস ফেলল। আপনি শিক্ষিত মানুষ, নিজের ব্রেনটা ব্যবহার করুন। কথা আরও বলে, মাইশা আমার সম্পর্কে কিছুই না জেনে এই ফাঁদে ফেলেছে আমাকে। কিন্তু যেদিন মাইশা জানবে কথা কোন বংশের মেয়ে, সেদিন তার পায়ের নিচে মাটি সরে যাবে। এই কথাটা আবের যেন হঠাৎ থেমে গেল। বাস স্টেশনের ভিড়, হর্ন, মানুষ সব মিলিয়ে গেল। আমি ধীরে ধীরে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি আসলে কে? তোমার কথাবার্তা শুনে একদমই মনে হয় না তুমি কোনো কাজের মেয়ে। কথা আবিরের দিকে তাকালো। তার ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি। সে কিছু বলল না। আর এই না বলার মধ্যে আবির বুঝে গেল, এই মেয়েটা তার জীবনে শুধু জোর করে দেওয়া বউ না, এই মেয়েটা একটা বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণ এখনও ঘটেনি। কথা কিছু বলতে যাবে ঠিক তখনই চারদিক থেকে 40-50 জন লোক এসে আবির আর কথাকে ঘিরে ধরল। হঠাৎ চারপাশ অচেনা হয়ে গেল। মানুষ, গলা, চোখ সব একসাথে। আবির ভয়ে কথার হাতটা শক্ত করে ধরে কণ্ঠ কাঁপলেও সাহস জড়ো করে বলে, কি আপনারা আমাকে আর আমার স্ত্রীকে এইভাবে ঘিরে ধরেছেন কেন? কথার সঙ্গে সঙ্গে আবিরের হাত ছাড়িয়ে নিল। ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বলল, কে আপনার স্ত্রী? আমি কারো স্ত্রী নই। আবিরের বুকের ভেতরটা হু হু করে উঠল। লোকগুলোর একজন সম্মানসূচক ভঙ্গিতে কথার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম গাড়িতে উঠুন। কথা কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে গেল। আর ঠিক তখনই দুজন লোক আমাকে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগে নিজেকে গাড়ির ভেতরে আবিষ্কার করলাম। গাড়ির দরজা বন্ধ হলো ধপ করে। আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। আর কথা, সে আমার দিকে তাকিয়ে আছে রাগে নয়, এক অদ্ভুত শীতল দৃষ্টিতে। গাড়ি চলতে লাগলো। কতক্ষণ চলেছে জানি না। হঠাৎ গাড়ি থামলো। একটা ভারী হর্ন বাজলো। ধীরে ধীরে লোহার গেট খুলে গেল। গাড়ির জানলা দিয়ে তাকিয়ে আমি যা দেখলাম, আমার নিঃশ্বাস আটকে গেল। গেটের ওপরে বড় বড় করে লেখা খান বাড়ি। বাড়ি বলা ভুল হবে, এটা যেন একটা রাজপ্রাসাদ। গেটের ভেতরে ঢুকে গাড়ি আরও 6 থেকে 8 মিনিট চলল। শেষে এক বিশাল রাজমহলের সামনে এসে থামলো। গাড়ি থেকে নামতেই পুরো জায়গাটা কান্নায় ভেঙে পড়ল। লোকজন দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরেছে। কেউ কাঁদছে, কেউ মাথায় হাত দিয়ে বিলাপ করছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখন গুলির শব্দ, একটা মাত্র শব্দ, কিন্তু তাতেই সবকিছু থেমে গেল। আমার শরীর কেঁপে উঠল। ভয়ে আমি প্রায় বসে পড়েছিলাম। তারপর একটা বজ্র কণ্ঠ গর্জে উঠল, আদিবা জান্নাত কথা খান। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। যিনি সামনে এগিয়ে এলেন তিনি আর কেউ নন, খান বাহাদুর, কথার দাদা। তার চোখে রাগ, কণ্ঠে রাজকীয় কঠোরতা। তিনি কথার দিকে তাকিয়ে বললেন, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে এটা আমাদের বলতে পারতে, কিন্তু এভাবে বংশের মুখে চুনকালি মেখে পালিয়ে যাওয়াটা ভালো কাজ করনি। একটু থেমে তিনি গর্জে উঠে বললেন, কই আমার নাতিন জামাই কই? হঠাৎ সবাই আমাকে সামনে ঠেলে দিল। কেউ বলল, খান সাহেব, এই ছেলেটাই কথা ম্যাডামের জামাই। খান বাহাদুর আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে আমি নিজেকে একেবারে নগণ্য মনে করলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি কাঁপা গলায় বললাম, জি আবির আহমেদ। তিনি ঠান্ডা গলায় বললেন, আমার নাতনির বিয়ের দিন তাকে নিয়ে পালিয়ে আমার বংশের মুখে চুনকালি মেখেছ, এর শাস্তি আছে। চারপাশ নিস্তব্ধ। তিনি শেষ কথাটা বললেন, আজ থেকে তুমি এই খানবাড়ির ঘর জামাই হয়ে থাকবে। শব্দগুলো আমার কানে নয়, সোজা বুকে এসে পড়ল। আমি বুঝে গেলাম আমি শুধু একটা ষড়যন্ত্রে পড়িনি, আমি ঢুকে পড়েছি একটা রাজবংশের খাঁচায়। আর এই খাঁচা থেকে বের হওয়া এত সহজ না। ঘর জামাই শব্দটা কানে যেতেই আবিরের চোখ কপালে উঠে গেল। মনে হলো মাটির নিচে কোথাও দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটা রাজপ্রাসাদের ছাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। খান বাহাদুর বজ্রকণ্ঠে আদেশ দিলেন, নাতিন আর নাতিন জামাইকে রুমে নিয়ে যাও। কথা আর আবিরকে ঘিরে ধরে সবাই একটা বিশাল ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজা বন্ধ হতে চাপা নিঃশ্বাসের শব্দে ভরে গেল চারপাশ। হঠাৎ কথার বাবা আমজাদ খান রাগে ফুঁসতে ফুঁসতে সামনে এসে দাঁড়ালেন। চোখ দুটো লাল, কণ্ঠে আগুন। কথা, তুই এত ভালো একটা ছেলেকে বাদ দিয়ে বিয়ের দিন পালিয়ে গিয়ে আমাদের মানসম্মান মাটিতে মিশিয়ে এই কাঙাল ফকির ছেলেটাকে বিয়ে করলি? প্রতিটা শব্দ ছুরি হয়ে ঘরে পড়ল। তিনি আর 1 সেকেন্ডও দাঁড়ালেন না। চোখ মুখ লাল করে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেলেন। ঘরটা হঠাৎ নিস্তব্ধ। কথার মা চুপচাপ দাঁড়িয়েছিলেন এতক্ষণ। এবার তার চোখ ভেজে উঠল। ছোট ভাই মুন্না আর বোন লতা হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। লতা কথাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু আমাদের কি হবে এখন? তুই কেন এমন করলি? মুন্নার গলা ভেঙে যাচ্ছিল। আপু, বাড়িটা আর আগের মতো নেই। মায়ের কাঁধ কাঁপছে। তিনি কিছু বলছেন না, শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, যেন স্পর্শে সব ভাঙন জোড়া লাগাতে চান। আবির একপাশে দাঁড়িয়ে। এই কান্না তার নয়, তবুও প্রতিটা শব্দ তার বুকের ভেতর গেঁথে যাচ্ছে। একটু পর দরজা খুলে ঢুকলো কথার চাচি, সঙ্গে 2 চাচাতো বোন, মাহি আর রাহি। মাহির চোখ কুচকে আবিরকে দেখে ব্যঙ্গাত্মক গলায় বলল, কিরে কথা, শুনেছি তুই নাকি একটা গরিব খ্যাত ফকিন্নিকে বিয়ে করেছিস?
রাহি হেসে উঠল। সে হাসি ছিল বিষাক্ত। মাহি, দেখছিস না ফকিরটা তো পাশেই দাঁড়িয়ে আছে। তারপর আবিরকে মাথা থেকে পা পর্যন্ত দেখে আরো যোগ করলো, ফকিরনি হলেও হ্যান্ডসাম আছে রে, তবে পকেটে নিশ্চয়ই হ্যান্ডসামের সাথে বাতাস ছাড়া কিছুই নেই। মাহির ঠোঁট বাঁকিয়ে বলল, এই ধরনের ছেলেরা বংশে ঢুকলে বংশের রক্ত নষ্ট হয়ে যায়। রাহি আবার হেসে উঠল। ঘর যাবে নাকি? কাল থেকে নিশ্চয়ই মেয়েদের মতো শাড়ি পরে ঘরের কাজ করবে। আরও কয়েকটা তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য, আরও কয়েকটা অট্টহাসি। তারপর তারা সবাই হাসতে হাসতে ঘর ছেড়ে চলে গেল। দরজা বন্ধ হতে কথা হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখে আগুন। সে দাঁত চেপে আবিরের দিকে তাকিয়ে বলল, তোকে কে বলতে বলেছে যে তুই আমার জামাই? তারপর আরও তীক্ষ্ণ করে কথা বলে, তোকে কোন অ্যাঙ্গেল থেকে আমার জামাই হওয়ার যোগ্য বলে মনে হয়? তোর কারণে সবাই আমাকে ন্যাংটা করে অপমান করলো। আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর শান্ত গলায় বলল, মিস কথা, আমি আপনার স্বামী, এটা তো সত্যি। আর আমি কি জানতাম আপনি এত বড় বংশের মেয়ে? আর ওই লোকগুলো আপনার পরিবারের লোক? তার কণ্ঠে কোনো তর্ক নেই, আছে শুধু ক্লান্ত সত্য। কথা কিছু বলল না। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর সেই মুখ ফেরানোর ভেতরে লুকিয়ে রইল একটা অজানা যুদ্ধের শুরু। কারণ এই ঘরে ভালোবাসা নেই, বিশ্বাস নেই, আছে শুধু ক্ষমতা, অপমান আর এক ভয়ঙ্কর স্বপ্ন। এই ঘর জামাই এখন কি করবে? আবির অনেকক্ষণ চুপ করেছিল। ঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠছিল অজানা প্রশ্নে, অচেনা সত্যে। হঠাৎ সে আর নিজেকে সামলাতে পারল না। আবির ধীরে কিন্তু গভীর কণ্ঠে বলল, মিস কথা, একটা কথা জিজ্ঞেস করব? উত্তর দিলে হয়তো বুকটা একটু হালকা হবে। আপনি আপনি এত বড় বংশের মেয়ে, তাহলে মাইশার দাদুর সেবা একজন কাজের মেয়ের মতো এই পথটা কেন বেছে নিলেন? কি এমন হলো আপনার জীবনে? কথা জানলার বাইরে তাকিয়েছিল। চোখে কোনো অশ্রু নেই, কিন্তু কণ্ঠে জমে থাকা দীর্ঘশ্বাসের ভার। একটু থেমে সে বলল, না চেয়েও আপনার সাথে এমন এক সম্পর্কে জড়িয়ে পড়েছি, তাই হয়তো আপনাকে বলার অধিকার আমার আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো আবিরের দিকে। আমি লন্ডনে পড়াশোনা করেছিলাম, কিন্তু দেশের টানে ফিরে আসি বাকি পড়াশোনা এখানেই শেষ করব বলে। এই সিদ্ধান্তটাই বাবার কাছে অপরাধ হয়ে দাঁড়ায়। কথার কণ্ঠ হঠাৎ বদলে গেল, যেন অতীতের কোনো দৃশ্যের চোখের সামনে ভেসে উঠছে। সেদিন কথার বাবার গর্জন এখনো কানে বাজে। আমজাদ খান বজ্রস্বরে বলেছিলেন, বাবার টাকায় খাওয়া, আলিশান প্রাসাদে থাকা, বিএমডব্লিউতে চড়া, আর সেই বাবার কথাই অমান্য করবি? আজ থেকে তোর কোনো খরচ আমি দেব না। এই বাড়ির কোনো গাড়ি তুই আর ছুঁতেও পারবি না। কথা আবার বর্তমানে ফিরে এলো ও বলে, সেদিন থেকে আমি সাধারণ মধ্যবিত্তের মতো বাঁচতে শুরু করি। টিউশনি করেছি, হিসেব করে খরচ করেছি, তাই মাইশা ভেবেছে আমি গরিব। কথা একটু থেমে সে দীর্ঘশ্বাস ফেলে বলে, এর মধ্যে বাবার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। আমি কিছু বলিনি, চুপচাপ রাজি হয়ে যায়। কথার চোখ দুটো হঠাৎ অন্ধকার হয়ে উঠল। কিন্তু বিয়ের দিন সকালে জানতে পারি ওই ছেলেটার সাথে আমার মামাতো বোন আখের প্রেমের সম্পর্ক। ওরা দুজনেই আমার কাছে এসে সব খুলে বলে। আর এই কথাগুলো দাদুও শুনে ফেলেন। কথার ঠোঁটে তিক্ত হাসি। দাদুর বুদ্ধিতে আমি সেদিন পালিয়ে যাই। আবির অবাক হয়ে প্রশ্ন করলো, তাহলে মাইশার দাদুর সেবার দায়িত্ব নিলেন কিভাবে? কথা চোখ নামিয়ে বলল, পালিয়ে যাওয়ার পর রাস্তায় মাইশার সাথে দেখা হয়। সে একটা কাজের কথা বলেছিল, তার সাথে ছিল আপনার ভাবি। কথার কণ্ঠ আরও ঠান্ডা হয়ে বলে, আপনার ভাবি বলেছিল দাদুর সেবার জন্য একজন লোক দরকার, থাকা খাওয়া থাকবে, সাথে টাকা। আমি রাজি হয়ে যাই। কিছুদিন লুকিয়ে থাকার দরকার ছিল আমার, তাই। আবির গলা শক্ত করে বলল, তুমি কি আগে থেকে জানতে ভাবি আর মাইশা আমাকে ফাঁসাবে? কথা মাথা নেড়ে বলল, হ্যাঁ, একদিন বুঝে যায়। কথা ধীরে ধীরে বলতে লাগলো, একদিন মাইশাকে একটা ছেলে দেখতে আসে। ছেলেটা হ্যান্ডসাম, পরিবারও অভিজাত। ওরা চলে যাওয়ার পর আমি শুনি মাইশা আর আপনার ভাবির কথা। কথার কণ্ঠ বদলে গেল। সে যেন হুবহু সেই দৃশ্য দেখছে। মাইশা উচ্ছ্বসিত কণ্ঠে বলেছিল, আপু, ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। মাসে নাকি 5 লাখের বেশি স্যালারি। ভাবি হাসতে হাসতে বলেছিল, তাহলে তো দেরি কেন? বাবা মাকে বল, রাজি আছিস? মাইশা হঠাৎ মুখ গম্ভীর করে বলেছিল, কিন্তু আবির ঝামেলা করবে, ও আমার জন্য পাগল। ভাবির ঠোঁটে তার ছেলের হাসি। তুই ওই ফকিনীটাকে কি দেখে প্রেম করলি বুঝি না। এখন ওর একটা ব্যবস্থা করতে হবে। মাইশার কণ্ঠে নির্মমতা। আপু, ওর সাথে আমি শুধু টাইম পাস করছি। এমন কিছু করো যেন সাপও মরে লাঠিও না ভাঙে। ওর মতো কাঙ্গাল একটা ছেলে কি বুঝবে ভালোবাসা? আরও বিষ ছড়ানোর কথা ছিল। ইঞ্জিনিয়ার হলেও ভবিষ্যৎ নেই। মিয়াবাড়ির দরজার ধুলো ওর কপালে জুটবে না। ভাবি শেষ কথা বলেছিল, তুই চিন্তা করিস না, আমি সব দেখে নেব। কথা থেমে গেল। ঘরের ভেতর নিঃশব্দ বিস্ফোরণ। আবির যেন তখন বুঝতে পারল সে শুধু প্রেমে অন্ধ ছিল না, সে ছিল এক নিখুঁত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। আর এই খেলায় সে এখন খানবাড়ির ঘর জামাই, ইচ্ছায় নয়, শাস্তি হিসেবে। রাতের খাবারের জন্য যখন সবাইকে ডাক দেওয়া হলো, তখন কথা আর আবির দুজনেই জানতো এই টেবিলটা খাবারের নয়, এটা বিচারালয়। না চাইলেও তারা গেল। কিন্তু আবিরের চোখে তাকাতেই যেন চারদিক থেকে অপমানের তীর ছুটে আসতে শুরু করলো। রাহি ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি হেসে বলল, বড় আব্বু, এই ফকিন্নি ঘর জামাই কি আমাদের সাথেই খাবে নাকি? তাও আবার এক টেবিলে? এমন হলে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। খানবাড়িতে আর পা রাখবো না। তার কথা রেশ কাটতে না কাটতেই মাহি যোগ দিল, ঠিকই তো, এই ফকিন্নির কি কোনো যোগ্যতা আছে আমাদের পাশে বসে খাওয়ার? কথা যে কি দেখে এমন ছেলেকে বিয়ে করলো, এটাই তো রহস্য। চাচির কণ্ঠে ছিল বিষাক্ত শঙ্কা। ভাই সাহেব, এসব মিসকিন যদি আমাদের বাড়ি জামাই, এটা যদি সমাজের কানে যায় আর আমার মেয়ের শ্বশুরবাড়ি জানে, তাহলে খানবাড়ির মানসম্মান মাটিতে মিশে যাবে। প্রতিটা শব্দ যেন আবিরের বুকের ভেতর গেঁথে যাচ্ছিল। চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ এই বাড়িতে মাথা তুলে দাঁড়ানোর অধিকার তার নেই। হঠাৎ আমজাদ খানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কথা, তোর জামাইয়ের নাম কি রে?
কথা ঠান্ডা মাথায় বলল, আবির আহমেদ। আমজাদ খান আবিরের দিকে একবার তাকিয়ে বললেন, আবির, তুমি রুমে চলে যাও, তোমার খাবার রুমে পাঠিয়ে দেওয়া হবে। আর কাল থেকে এ বাড়ির বাজার সদাই কে কি চায় সব তুমি দেখবে। কেউ যেন না বলে তুমি বসে বসে খাচ্ছ। এই কথাটাই ছিল শেষ আঘাত। আবির কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল জি, আর ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। রুমে ঢুকে সে ভেঙে পড়ল। অঝরে কাঁদতে কাঁদতে মনে মনে বলল, আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি? নিজের বাড়িতে অপমান, আর আজ এই খান বাড়িতে অপমানের পর অপমান। অন্যদিকে খাবার টেবিলে কথা এক ফোঁটাও খেলো না। সে উঠে দাঁড়িয়ে বলল, আমি খাবো না, আমাদের খাবার পাঠানোর দরকার নেই। কিছুক্ষণ পর কথা রুমে ঢুকতে দৃশ্যটা দেখে থমকে গেল। একজন পুরুষ ভেঙে পড়েছে, নিঃশব্দে কাঁদছে। এক মুহূর্তের অবাক ভাব কাটিয়ে তার ভেতরের রাগটাই আগে বেরিয়ে এলো। কথা গলা চড়িয়ে বলল, ওরা তো ঠিকই বলেছে, তুই কি সত্যি আমার যোগ্য? কিছু বলার আগে সে আরো তীক্ষ্ণ হয়ে উঠল। বাবার লোকগুলো যখন আমাকে নিতে এলো তখন কেন নাটক করতে গেলি? কেন বললি আমি তোর বউ? না বললে দুজন দুই পথে চলে যেতাম, এই বিয়েটাও গোপন থাকতো। আবির চোখ ভেজা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম ওরা তোমাকে জোর করে তুলে নিতে এসেছে। কথার চোখে তখন আর এক ফোঁটাও নরম ভাব নেই। সে ঠান্ডা নিষ্ঠুর স্বরে বলল, কাল থেকে মনে রাখবি, তুই এই বাড়ির ঘর জামাই না, তুই এই বাড়ির কাজের লোক। আমার জামাই হওয়ার চেষ্টা করবি না, কোনো অধিকার দেখাতে আসবি না, কাজের লোকের মতো থাকবি। প্রতিটা শব্দ আবিরের বুকে পাথরের মতো পড়ল। সে বুঝে গেল এই বাড়িতে তার যুদ্ধ এখনই শুরু হয়েছে, আর এই যুদ্ধে তার একমাত্র সম্বল সহ্য করা। দিনটা শেষ হয়েছিল অপমানের ভারে। কথা আর একটি শব্দ উচ্চারণ করলো না। হঠাৎ আলমারির পাশে রাখা বালিশটা তুলে আবিরের দিকে ছুড়ে দিল। এটা মাথার নিচে দিয়ে মেঝেতে শুয়ে পড়ো। শব্দটা ছিল ঠান্ডা অথচ তীক্ষ্ণ। আবির কোনো প্রতিবাদ করলো না, চুপচাপ বালিশটা তুলে নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে তার চোখ ভেজে উঠল। মনে মনে ফিসফিস করলো, আল্লাহ, এমন কি পাপ করেছি আমি? কেন এত অপমান, এত লাঞ্ছনা আমার কপালে? তার বুকের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলছিল। নিজেকে প্রতিজ্ঞা করলো, যেভাবে হোক একটা ভালো চাকরি খুঁজতে হবে। এই ঘর জামাই হয়ে থাকা, এভাবে পায়ের নিচে মারিয়ে দেওয়া অপমান আর কতদিন? অন্যদিকে বিছানার ওপর কথা বালিশে মুখ গুজে কাঁদছিল অঝরে, নিঃশব্দে। তার কান্নার শব্দ কেউ শুনল না, শুধু অন্ধকার জানালো। কিন্তু কথা কেন কাঁদছিল? আবিরের জন্য, নাকি নিজের ভাঙা জীবনের জন্য, নাকি সেও বন্দী এই রাজপ্রাসাদের সোনালী খাঁচায়? রাত নিঃশব্দে পেরিয়ে গেল। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই হঠাৎ ঠান্ডা পানির ঝাপটা। আবির লাফিয়ে উঠে বসে চিৎকার করে বলল, কে কে এইভাবে গায়ে পানি ঢালছে? সামনে দাঁড়িয়ে রাহি, তার চোখে তাচ্ছিল্যের আগুন। চাকরের বাচ্চা, এই বাড়ির মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ঘরজামাই হয়ে বসে খাওয়ার স্বপ্ন দেখছিস? যা বাজারে যা, এই লিস্টে যা লেখা আছে সব নিয়ে আয়। কথাগুলো ছুরির মতো কেটে গেল। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে কথা বেরিয়ে এলো। চুল ভেজা, মুখ গম্ভীর। কি হয়েছে? এত চেঁচামেচি কেন? আবির কাঁপা গলায় সব খুলে বলল। কথা একবার রাহির দিকে তাকালো, তারপর ঠান্ডা স্বরে বলল, যেহেতু তুমি এই বাড়ির ঘর জামাই, তাই বসে বসে না খেয়ে কাজ করে খাবে। তোমার তো সেই মুরত নেই যে বউকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকবে, নিজের ইনকাম করে বউকে চালাবে। শব্দগুলো ছিল হিসেবি, আবেগহীন। রাহি ঠোঁট বাঁকিয়ে হাসলো। কথা রাহি দুজনেই ঘর থেকে বেরিয়ে গেল। আবির কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে কাপড় বদলে লিস্টটা হাতে নিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে। রাজপ্রাসাদের বিশাল গেট পেরিয়ে যখন সে রাস্তায় পা রাখলো তখন সূর্যের আলো যেন তাকে বেদ্রুপ করছিল। একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষিত যুবক, আজ একটা প্রাসাদের ঘর জামাই, আর তার কাজ বাজার করা। কিন্তু তার চোখে আজ নতুন কিছু জ্বলছিল, দুর্বলতা নয়। বাজার থেকে ফিরতে ফিরতে কথার সেই কথাটাই বারবার কানে বাজছিল, তোমার তো সেই মর্যাদা নেই, বউকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকবে, নিজের ইনকামে বউ চালাবে। হাঁটতে হাঁটতে আবির থেমে গেল একবার। মাথার ভেতরে অদ্ভুত একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কথা তো আমাকে স্বামী হিসেবে মানে না, তাহলে এমন কথা বললো কেন বউকে নিয়ে? শব্দ দুটো কি কেবল অপমান ছিল, নাকি তার ভেতরে কোথাও লুকানো ছিল অন্য কোনো স্বীকারোক্তি? সে মাথা ঝাঁকালো, না, এসব ভাবার সময় নয়। এই বাড়িতে বেঁচে থাকতে হলে তাকে দাঁড়াতে হবে নিজের পায়ে। অন্যদিকে সকাল গড়িয়ে যখন খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই বসেছে, কথা চুপচাপ নিজের প্লেটে নাস্তা তুলে নিল। তারপর অদ্ভুতভাবে আরেকটা প্লেট ভরে নিল সে আবিরের জন্য। রাহি কটমট করে তাকালো, কার জন্য নিচ্ছিস? কথা কোনো উত্তর দিল না, শুধু প্লেট দুটো হাতে নিয়ে ধীর পায়ে রুমের দিকে চলে গেল। আবির বাজারের ব্যাগ নামিয়ে যখন রুমে ঢুকলো, তার চোখ স্থির হয়ে গেল টেবিলের ওপর রাখা প্লেটটার দিকে। গরম রুটি, ডিম, চা তার জন্য। 2 দিন ঠিকমতো খাওয়া হয়নি। অপমানের আগুনে ক্ষুধাও লজ্জা পেয়েছিল, কিন্তু আজ পেটের ভেতরটা জ্বলে উঠছিল। সে চুপচাপ বসে পড়ল, কোনো প্রশ্ন করলো না, নাস্তা খেতে শুরু করলো। হঠাৎ কথার কণ্ঠ ভেসে এলো, পেট ভরেছে নাকি আরও আনবো? স্বরে আগের মতো ধার ছিল না, বরং ছিল অদ্ভুত এক নরম ভাব। আবির একটু থমকে গেল, লজ্জা পেল, তবুও বলল, না আর লাগবে না, যথেষ্ট হয়েছে। কথা তার চোখের দিকে তাকালো, বোঝা গেল সে বুঝেছে। 2 দিনের অভিমান, না খাওয়া, অপমান সবই তার অজানা নয়। কিন্তু সে কিছু বলল না। ঘরে হালকা নীরবতা নেমে এলো। খাওয়া শেষ করে আবির ধীরে বলল, কথা, আমি একটু বাইরে যাব, সন্ধ্যার মধ্যে চলে আসবো। কথা কোনো প্রশ্ন করলো না। কোথায় যাবে? কেন যাবে? কিছুই না, শুধু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আবির আলমারির পাশে রাখা নিজের পুরনো ব্যাগটা টেনে নিল। ভেতর থেকে কিছু কাগজ বের করলো, সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি,
কিছু সিভি। সে একবার গভীর শ্বাস নিল। আজ অপমানের বাজার না, আজ নিজের সম্মানের খোঁজে বেরোবে। খানবাড়ির বিশাল গেট পেরিয়ে যখন বাইরে পা রাখলো, তার চোখে আজ ভয় নেই, আছে সংকল্প। কিন্তু সে জানে না তার এই বেরিয়ে যাওয়ার নজর এড়ায়নি সবার। উপরে বারান্দায় দাঁড়িয়ে কথা তাকে যেতে দেখেছিল। তার চোখে অদ্ভুত এক দ্বন্দ্ব। বিকেলের আলো নরম হয়ে আসছিল। বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে কথা নিজের মনে বলল, সেদিন যখন আবির সবার সামনে বলল সে আমার স্ত্রী, তখন বুকটা কেমন যেন কেঁপে উঠেছিল। তাহলে আজ কেন কেন ওকে এত অপমান সহ্য করতে দিচ্ছি আমি? তার চোখে ক্ষণিকের জন্য জল চিকচিক করলো। কিন্তু খানবাড়ির মেয়েরা দুর্বল দেখায় না। সে মুখ ঘুরিয়ে নিল। ঠিক সেই সময় গেটের বাইরে গাড়ির শব্দ। আবির ফিরেছে। আজ তার মুখে অদ্ভুত এক আলো, চোখে আত্মবিশ্বাসের রেখা, মনে যেন কোনো সুসংবাদ। কিন্তু সে ভেতরে ঢুকতেই বজ্রপাতের মতো গর্জে উঠলেন আমজাদ খান আর বলে, এই যে নির্লজ্জ বেহায়া ঘরজামাই, তোমাকে কি বলা হয়নি এ বাড়ির বাজার কার কি লাগবে সব দেখবে? তুমি কোথায় গিয়েছিলে? আবির মুখ খুলতে যাবে তার আগেই রাহির বিষাক্ত কণ্ঠ, এই চাকরের বাচ্চা, আমাদের না বলে কোথায় গেলি? তোর মতো বেজন্মা ছেলেকে কি দেখে যে কথাপু বিয়ে করলো কে জানে। প্রতিটা শব্দ যেন জনসম্মুখে চাবুকের আঘাত। আবির ঠোঁট নড়ল, কিন্তু কথা হঠাৎ সামনে এসে দাঁড়ালো। আবির, তোমাকে না বলেছে ঘরজামাই আছো, তাই যেভাবে 10 জন ঘরজামাই থাকে তুমিও সেভাবে থাকবে, মানে চাকরের মতো। তার কণ্ঠ ঠান্ডা, ধারালো, কোনো আবেগ নেই। এরপর সে ঘুরে দাঁড়ালো। আবিরও নিঃশব্দে তার পিছু নিল রুমে ঢুকেই আবির আর নিজেকে ধরে রাখতে পারল না। মিস কথা, আমি তো আপনাকে জোর করে বিয়ে করিনি, আমি তো কখনো বলিনি ঘরজামাই হয়ে থাকবো, তাহলে এত অপমান কেন? কথা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখের গভীরে ঝড় ছিল, কিন্তু মুখে বরফ। আমি এসব জানি না, যেহেতু তুমি আমার খরচ, ভরণ পোষণ, আলাদা বাসা কিছুই দিতে পারবে না, তাই এই বাড়িতে চাকরের মতো জীবনই তোমার জন্য ঠিক। আর গুনে রাখো, স্বামী হওয়ার চেষ্টা ভুলেও করো না। শব্দগুলো শেষ করে সে বেরিয়ে গেল। কথা রুম থেকে বেরিয়ে যেতে করিডোরে তার মা তাকে টেনে নিলেন অন্য ঘরে ও বলে, কথা, তোরা তো প্রেম করে বিয়ে করলি, তাহলে জামাইয়ের সাথে এমন ব্যবহার করছিস কেন? কথার বুক কেঁপে উঠল। এবার তার মুখোশ ভাঙল। কথা বলে, মা, আবির খুব ভালো মানুষ, খুব সহজ সরল, কিন্তু আমি চাই না আমার স্বামী ঘরজামাই হয়ে থাকুক। প্রয়োজনে ডাল ভাত খাবো, তবুও সে নিজের ইনকামে বাঁচুক। প্রতিদিন ওকে সবাই অপমান করছে, আমি এটা সহ্য করতে পারছি না, তাই সব রাগ ওর ওপর ছাড়ছি। তার কণ্ঠ ভেঙে গেল। মা নিঃশব্দে মেয়ের মাথায় হাত রাখলেন। খানবাড়ির প্রাসাদে আজ আরেকটা সত্য লুকিয়ে রইল। কথা তার স্বামীকে অপমান করছে না, তাকে তৈরি করছে। ওদিকে রুমে একা বসেছিল আবির, মুঠো করে ধরে রেখেছে নিজের সার্টিফিকেটের ফাইল। ঠিক তখন দরজা ঠেলে ঢুকলো মাহি আর তার স্বামী আসিফ। মাহির ঠোঁটে বিদ্রুপের হাসি। আসিফ, দেখো, এই হচ্ছে আমার কাজিন কথার ঘরজামাই স্বামী। ওনার আরেক পরিচয় আছে, এই বাড়ির ফুল টাইম ঘরজামাই, ও চাকর। আসিফ হেসে বলল, ও, তাহলে তুমি সেই লাকি মানুষ যে বউয়ের টাকায় রাজপ্রাসাদে থাকো? বাহ, এমন লাইফ তো সবাই পায় না। মাহি আবার বলল, দেখেছো, পকেটে 1 টাকা নেই, কিন্তু সাহস দেখো, খানবাড়ির মেয়ে বিয়ে করেছে। তুমি কি সিভিতে লিখবে পেশা ঘরজামাই? দুজনের অট্টহাসিতে ঘর ভরে গেল। মাহি আরো ঝুঁকে এসে বলল, শোনো, আয়নায় নিজের চেহারা দেখেছো? এই প্রাসাদের আয়নাও লজ্জা পায় তোমাকে দেখে। কথা তো শোনা, তুমি তো মাটিরও যোগ্য না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু এবার তার চোখে জল নেই, আগুন আছে। মাহি আসিফ চলে গেলে সে ধীরে ধীরে ফাইলটা খুলল। ভেতরে একটি কাগজ, আজকের সাক্ষাৎকারের ফলাফল। সে মৃদু স্বরে বলল, আর কয়েকটা দিন, তারপর দেখব ঘরজামাই কে আর কে কার যোগ্য। দরজার বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল। খানবাড়ির রাজপ্রাসাদ বুঝতে পারছে না। যাকে তারা পায়ের নিচে মারাচ্ছে সে হয়তো খুব শিগগিরই তাদের মাথার উপর দাঁড়াবে। পরদিন ভোরটা অদ্ভুত শান্ত ছিল। সূর্যের আলো খানবাড়ির উঁচু বারান্দা ছুঁয়ে নামছিল। যেন এই প্রাসাদের ভেতরের অস্থিরতা সে জানেই না। আবির খুব ভোরেই উঠে বাজারে গেল। ফিরে এসে তালিকা মিলিয়ে সবার চাহিদা জোগাড় করলো। কারো ওষুধ, কারো ফল, কারো ডায়েট বিস্কুট। কেউ ধন্যবাদ দিল না, কারণ এখানে সে মানুষ না, সে ঘরজামাই। সবকিছু গুছিয়ে রেখে সে যখন বেরোতে যাবে, তখন করিডোরে হঠাৎ মাহির স্বামী আসিফের সাথে ধাক্কা লাগলো। আবির সঙ্গে সঙ্গে বলল, সরি ভাই, খেয়াল করিনি। কিন্তু সরি শব্দটা শেষ হবার আগে চর। আসিফের হাত সোজা এসে পড়ল তার গালে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার গায়ে ধাক্কা দিস? শালা চাকর, চাকরের মতো থাকবি। ঘরজামাই হয়ে রাজা ভাবছিস নাকি? চরের শব্দে করিডোরের সবাই থেমে গেল। মাহি দূর থেকে এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বলল, আসিফ, ওর সাথে ওভাবে নরম করে কথা বলছো কেন? ও তো ভাবছে এই বাড়িরই জামাই। আয়না নিজের চেহারা দেখেছে কখনো? রাহি তার ছেলের হাসি হেসে যোগ করলো, এই ফকিরটাকে একটু জায়গা দিলে মাথায় উঠে বসবে। এদের তো রক্তেই বেয়াদবি। তাদের মা ধীরে ধীরে এগিয়ে এসে গম্ভীর স্বরে বললেন, লজ্জাশরম বলে কিছু নেই, এমনিতেই ঘরজামাই হয়ে আমাদের মাথা নিচু করে রেখেছ, তার মধ্যে আবার দাপট। আরেকটু ঝুঁকে তিনি ফিসফিস করে বললেন, এই প্রাসাদের ছায়াও তোর কপালে জোটার কথা ছিল না। ভাগ্যিস আমাদের মেয়েটা বোকা ছিল। প্রতিটা শব্দ যেন আগুন হয়ে গায়ে পড়ছিল। আবিরের চোখে জল চলে এলো, কিন্তু সে কিছু বলল না। শুধু একবার চারপাশে তাকালো। কেউ তার পক্ষে দাঁড়ালো না। সে চুপচাপ গেটের দিকে হাঁটতে শুরু করলো। গালে লাল চরের দাগ, বুকে দগদগে অপমান। উপরের বারান্দা থেকে সব দেখছিল কথা। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ছুটে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে অঝরে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আর কত অপমান! আমার জন্য, আমার স্বামীর জন্য। হ্যাঁ, আজ সে মনের ভেতরে প্রথমবার শব্দটা স্বীকার করল, স্বামী।
ওদিকে আবির রাস্তায় হাঁটছে, প্রতিটা পা ফেলায় মনে হচ্ছে মাটির নিচে আগুন। নিজের মনে নিজেই বলল, আর কয়েকটা দিন, শুধু কয়েকটা দিন, তারপর শুধু এই অপমানের জবাব আমি দেব। তার চোখে আজ আর জল নেই, শুধু দৃঢ়তা। আর কথা, ওর আচরণ, ওর কথাবার্তা আমি কিছুই বুঝি না। ওকে সত্যি আমাকে ঘৃণা করে, নাকি ওর ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে? আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। ঝড় আসার আগে যেমন বাতাস ভারী হয়ে ওঠে, খানবাড়ির ভেতরেও তেমন কিছু জমেছে। আসমানের সীমা যখন ছুঁয়ে ফেলে তখন মানুষ বদলে যায়, আর আবির বদলাতে শুরু করেছে। বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনে হঠাৎ এক আলোড়ন। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠান 2000 কোটি টাকার মেগা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে দেশে। খবরটি প্রথমে অর্থনীতি পাতায় ছোট করে বেরোলেও একদিনের মধ্যে তা হয়ে উঠল শিরোনাম। প্রজেক্টের জন্য আহ্বান করা হয়েছিল ওপেন ডিজাইন প্রপোজাল। দেশের নামকরা স্থপতি, ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট অনেকে জমা দিয়েছিল তাদের স্বপ্নের নকশা। তাদের ভিড়ের মাঝে ছিল এক অচেনা নাম, আবির। আবির 2 মাস আগে কনসালটেন্ট জমা দিয়েছে। তার ডিজাইন ছিল অন্যরকম। মাটির প্রকৃতি, জলাবদ্ধতার ভবিষ্যৎ ঝুঁকি, ভূমিকম্প সহনশীলতা সবকিছু এমন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা যে কোরিয়ান বোর্ড মিটিংয়ের ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে শুধু সেই ফাইল নিয়ে। অবশেষে ঘোষণা এলো নির্বাচিত ডিজাইন, কোড নেম A17 মানে আবির। 2 বছরের চুক্তি, পারিশ্রমিক 20 কোটি টাকা। কিন্তু আবির শুধু টাকা চায়নি। চুক্তির খসড়ায় সে যোগ করেছিল একটি শর্ত, চুক্তিকালীন সময়ের মধ্যে আমি নিজস্ব কনস্ট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবো। কোরিয়ান কোম্পানি এতে কোনো প্রকার বাধা প্রদান করবে না। বোর্ড প্রথমে অবাক হয়েছিল, একজন তরুণ ডিজাইনারের এমন সাহস, কিন্তু তারা জানতো প্রতিভাকে আটকে রাখা যায় না। চুক্তি সই হলো। পরদিন দেশের প্রায় সব পত্রিকায় শিরোনাম, বাংলাদেশে 200 কোটি টাকার কোরিয়ান মেগা প্রজেক্ট, তরুণ ডিজাইনারের নকশায় মুগ্ধ বিদেশি প্রতিষ্ঠান। কিন্তু ডিজাইনারের নাম ও ছবি গোপন, A17 নামে পরিচিত। প্রেস কনফারেন্সে কোরিয়ান প্রতিনিধি শুধু বলেছিল তিনি নিজেই পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। অন্ধকার রুমে একা বসে খবরের কাগজটা হাতে নিয়ে আবির ধীরে ধীরে হাসল। টাকা থাকলে সবাই আপন হয়। তার ঠোঁট শক্ত হয়ে এলো। কিন্তু আমি জানতে চাই, কথা কি আমাকে স্বামী হিসেবে মানে, নাকি শুধু পরিস্থিতির জন্য পাশে আছে? তার চোখে আজ আর অপমানের জল নেই, বরং এক অদ্ভুত পরীক্ষা নেওয়ার ইচ্ছা। আমার পরিচয় গোপনে থাকবে। কথা, আমার স্ত্রী, সে আমাকে কি ভালোবাসে? স্বামী হিসেবে মানে কি, সবকিছু জানার আগে নয়। আমি জানতে চাই ওর ভালোবাসা আমার জন্য নাকি আমার অবস্থানের জন্য। ঝড়ের আগে যেমন আকাশ স্তব্ধ থাকে, আবিরের ভেতরেও তেমনই এক গভীর নীরবতা। অন্যদিকে আজ মাইশার বিয়ে, 5 লক্ষ টাকা মাসিক বেতনের ছেলের সাথে। আলোকসজ্জা, ব্যান্ড পার্টি, আতশবাজি সবকিছু ঝলমলে। মাইশা আয়নার সামনে বসে নিজের গয়না ঠিক করতে করতে এক মুহূর্তের জন্য থমকে গেল। আবিরের মুখটা হঠাৎ মনে পড়ল, তার শান্ত চোখ, অপমানের পরেও নীরবতা। সে তাড়াতাড়ি মাথা ঝাঁকালো। না, ও তো একটা দুঃস্বপ্ন ছিল। তার কি আছে, আমাকে কি দেবে? তার ঠোঁটে আবারও সাজানো হাসি, কিন্তু হৃদয়ের গভীরে কোথাও যেন অজানা শূন্যতা। এদিকে খানবাড়ি ড্রয়িং রুমে পরিবেশ ভারী। আমজাদ খান ও আজাদ খান বসে আছেন। কথাকে ডাকা হয়েছে। কথা নিচে নেমে এসে বলল, আব্বু, চাচ্চু কিছু বলবে? আমজাদ খান গভীর স্বরে বললেন, আমাদের কোম্পানিতে ম্যানেজার লাগবে। আগের ম্যানেজার 2 কোটি টাকা মেরে পালিয়েছে। তুই ঘরের মেয়ে, তুই জয়েন কর। কথা একটু থামলো। তার চোখে এক ঝলক চিন্তা নিয়ে বলল, আচ্ছা আব্বু, আমি আবিরের সাথে কথা বলে সকালে জানাবো। এই একটি বাক্য ঘরে জমে গেল। আমজাদ খানের চোখ লাল করে বলে ওঠে, নিজ কোম্পানি জয়েন করবি? তা ওই ঘর জামাই চাকর থেকে জিজ্ঞাসা করা লাগবে? কথা এবার মাথা তুলে তাকালো। আব্বু, ঘর জামাই হোক বা চাকর, সে আমার স্বামী। ওর থেকে জিজ্ঞেস করা আমার কর্তব্য। এক মুহূর্তের জন্য নীরবতা, যেন বজ্রপাতের আগে আকাশ থেমে গেছে। আমজাদ খান রাগে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখন আজাদ খান বললেন, ভাইয়া ওকে চিন্তা করে বলতে দাও। মেয়েটা ভুল কিছু বলেনি, পরিস্থিতি সামলে গেল। কিন্তু আগুন নিভল না। কথা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার ঠোঁটে ক্ষীণ হাসি। মনে মনে বলল, আবির থেকে জিজ্ঞেস করার কিছুই নেই আব্বু। তোমরা আমাকে আর ওকে নিয়মিত অপমান করো। এটা তার ছোট্ট জবাব। তার চোখে আজ অদ্ভুত দীপ্তি। সে জানে না তার স্বামী এখন 20 কোটির চুক্তিবদ্ধ ডিজাইনার। সে জানে না তার বাবার কোম্পানি খুব শিগগিরই যে প্রজেক্টের টেন্ডার পাবে, তার মূল ডিজাইন এসেছে সেই ঘর জামাইয়ের হাত থেকে। আর যখন সত্যিটা প্রকাশ পাবে, খানবাড়ির দেওয়াল কাঁপবে। কারণ যে মানুষটাকে তারা চাকর বলেছিল, সেই হতে চলেছে তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় প্রয়োজন। আবির আজ অনেক খুশি। তার চোখে আজ এক অন্যরকম আলো। অপমানের ধুলো মুছে ফেলে নতুন ভোরের মতো দীপ্ত। সে সেই আনন্দ বুকের ভেতর লুকিয়ে খানবাড়ির গেটে পা রাখে। কিন্তু এই বাড়ি যেন আনন্দ সহ্য করতে পারছে না। দরজার কাছে বসে থাকা আসিফ কটমট করে তাকিয়ে বলল, এই যে ঘর জামাই প্রকাশ চাকর, আমার জুতোগুলো মুছে দাও। কথাটা এত ঠান্ডা গলায় বলা, কিন্তু তাতে ছিল অবজ্ঞার ধারালো ছুরি। আজকের দিনটা, আজকের এই সুখের মুহূর্তে এই অপমান যেন অতীতের সব কষ্ট একসাথে জেগে উঠল। কথা দূর থেকে সব দেখছে, তার বুক ধরফর করছে। কিন্তু বাবার বাড়ির দেওয়াল তাকে বোবা করে দিয়েছে। আবির কিছু বলতে যাবে, তার আগে মাহি ধমক দিয়ে উঠল, কি হলো চাকরের বাচ্চা, কানে শুনিস নাই? আরেকবার বলা লাগলে থাপ্পড় মেরে বলবো। চারপাশে নীরবতা। তারপর ধীরে ধীরে আবির হাঁটু গেড়ে বসে। চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু সে মাথা নিচু করে জুতা মুছতে থাকে।
মাহি, রাহি আর আসিফের অট্টহাসি করিডোর কাঁপিয়ে দেয়। সে হাসির শব্দে অপমানের প্রতিধ্বনি লেগে থাকে। কথা আর সহ্য করতে পারে না। রাগে, লজ্জায়, অপমানে তার চোখ ভিজে ওঠে। সে ছাদে উঠে যায়। আকাশও যেন আজ তার সাথে কাঁদছে। ঝুম বৃষ্টি নামতে শুরু করেছে। রাত গভীর হয়। আবির নিজের রুমে এসে দেখে টেবিলে খাবার। ক্ষুধা না থাকলেও সারাদিনের ক্লান্তি আর শূন্যতা তাকে বসতে বাধ্য করে। চুপচাপ খেয়ে নেয়। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। কথা এখনো আসেনি। হঠাৎ আবিরের মনে অস্থিরতা। আবির পুরো বাড়ি খুঁজে দেখে, কথা কোথাও নেই। শেষমেশ ছাদে উঠে যায়। বৃষ্টির পানি জমে আছে মেঝেতে, দূরের এক কোণে। কথা পড়ে আছে নিথর। কথা। আবির ছুটে যায়। তার শরীর ঠান্ডা, কিন্তু কপাল জ্বলছে আগুনের মতো। সে তাকে কোলে তুলে নেয়। বৃষ্টি ভেজা শাড়ি শরীরে লেপ্টে আছে, কিন্তু আবিরের দৃষ্টি সেখানে নয়। তার চোখ শুধু আতঙ্কে ভরা। রুমে এনে বিছানায় শোয়ায়। জ্বর ভয়ানক, শরীর কাঁপছে। কথা অচেতন স্বরে বলতে থাকে, আবির, তুমি আমাকে ভালোবাসো না, তাই দূরে চলে যাচ্ছ। আবির বুঝতে পারে জ্বরের ঘোর, কিন্তু প্রতিটা শব্দ তার বুক ভেদ করে। হঠাৎ কথা তার হাত শক্ত করে ধরে টেনে নেয় কাছে। তার কপাল আবিরের বুকে লেগে থাকে। আমাকে ছেড়ে দাও না আবির। বাইরে বৃষ্টি, ভেতরে নিঃশ্বাসের শব্দ। আবির ধীরে ধীরে তার কপালে হাত রাখে। জ্বরের তাপে পুড়ছে সে ফিসফিস করে বলে, আমি কোথাও যাচ্ছি না কথা, আমি এখানে আছি। কথা আধো ঘুমে আধো জ্বরে তার বুকের মাঝে মুখ গুজে দেয়। সেই স্পর্শে কোনো কামনা নেই, শুধু নিরাপত্তা খোঁজা এক অসহায় স্ত্রীর আকুতি। আবির আলতো করে তাকে জড়িয়ে রাখে। তার কাঁধে মাথা রেখে কথা ধীরে ধীরে শান্ত হয়। বৃষ্টির শব্দ, রাতের নীরবতা, দুজন মানুষের দম বন্ধ করার দূরত্ব আজ ধীরে ধীরে গলতে শুরু করে। কথার আঙুল আবিরের হাত শক্ত করে ধরে থাকে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। কথা আস্তে আস্তে আবিরের ঠোঁটের নিচের ঠোঁট মিশিয়ে দেয়। সেই রাত দুজনের মধ্যে প্রথমবার সত্যিকারের নীরব বোঝাপড়া তৈরি হয়। ভালোবাসা কখনো শব্দ আসে না, কখনো আসে শুধু পাশে থাকার প্রতিশ্রুতিতে। ধীরে ধীরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে, একই কম্বলের নিচে, একই উষ্ণতায়। সকাল, মাথা ভারী, চোখ ঝাপসা। কথা ধীরে ধীরে চোখ খুলে। সে অনুভব করে তার মাথা কারো বাহুর উপর। চোখ মেলে দেখে আবির। এক মুহূর্তে গত রাতের অস্পষ্ট স্মৃতি তাকে অস্থির করে তোলে। কিছু মনে পড়েও আবার পড়ে না। সে দেখে তার শাড়ি এলোমেলো, আবিরের শার্ট খুলে রাখা। লজ্জা, ভয়, অজানা অনুভূতি সব মিলিয়ে সে দিশেহারা। আবির, সে ঝাঁকিয়ে তোলে। আবির ঘুম ঝরানো চোখে তাকাতেই ঠাস একটা চর, তারপর আরেকটা। তুমি তুমি কিভাবে পারলে? আবির হতভম্ব। সে কিছু বলার আগেই কথার চোখে জল গড়িয়ে পড়ে। কিন্তু সে জল রাগের নাকি নিজের ভেতরের অজানা স্বীকারোক্তির? রুমের ভেতর আবার নীরবতা নেমে আসে। এবার ঝড় বাইরে নয়, ভেতরে আবিরের চোখের কোণ বেয়ে জল নেমে এলো নিঃশব্দে। যেন কোনো পুরুষ কাঁদছে না, কাঁদছে তার ভেতরের অপমান, অপূর্ণতা আর অব্যক্ত ভালোবাসা। কণ্ঠ ভারী হয়ে এলো, তবুও নিজেকে সামলে বলল, কথা, তুমি আমার স্ত্রী, সেই অধিকারই তোমার উপর আমার সম্পূর্ণ হক আছে। কিন্তু গতরাতে তুমি নিজে আমাকে কাছে টেনেছিলে। তোমার চোখে আমি ভালোবাসা দেখেছিলাম, আর আজ তুমি আমাকে থাপ্পড় দিয়ে দোষারোপ করছো। আবিরের বুক ওঠানামা করছে দ্রুত। একটু থেমে গভীর নিঃশ্বাস ফেলে আবার বলল আবির, আসলে দোষ তোমার না কথা, দোষ আমার কপালের। নিজের ভালোবাসার মানুষকে হারালাম। ভাবির চক্রান্তে তোমার সাথে এ বিয়ে, নিজের পরিবারের অপমান, তোমাদের পরিবারের অবহেলা। হয়তো আমার নিয়তিতে লেখা ছিল। শেষ শব্দগুলো যেন বাতাসে ঝুলে রইল। আর কোনো কথা না বলে আবির আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। জলের শব্দে ঘর ভরে উঠল, কিন্তু তার বুকের আগুন সে জলে নিভল না। কিছুক্ষণ পর সে বেরিয়ে এলো, চোখ লাল, কিন্তু মুখে অদ্ভুত এক স্থিরতা। একবারও কথার দিকে না তাকিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন কথার বুকের ভেতর ধাক্কা মারল। কথা বিছানায় বসে রইল স্থির হয়ে। মনে মনে ফিসফিস করে বলল, সত্যি তো, সে আমার স্বামী, আমার উপর তার অধিকার আছে। আর গতকাল আমি তো তাকে কাছে টেনেছিলাম, তাহলে আজ কেন এমন করলাম? তার স্মৃতি ঝাপসা, কিন্তু একটা বিষয় সে নিশ্চিত, আবির কখনো জোর করে না, কখনো না। হঠাৎ দরজা না নক করেই ভেতরে ঢুকে পড়ে লতা আর রাহি। কথাকে এমন অবস্থা দেখে তারা হকচকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কথা তাড়াহুড়ো করে কম্বল গায়ে জড়িয়ে বিরক্ত কণ্ঠে বলে, কি জন্য এসেছিস? রুমে ঢোকার আগে নক করতে পারিস না? লতা নরম গলায় বলে, সরি আপু, আব্বু আর চাচ্চু ডাকছে, তোরা যা, আমি আসছি। ওরা বেরিয়ে গেলে কথা আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নিজেকে দোষারোপ করে, আমি কি করে পারলাম? ও তো আমার জন্যই সব সহ্য করে। তার চোখে অনুতাপের ছায়া গাঢ় হয়ে ওঠে। কথা ফ্রেশ হয়ে নিচে নামতে ড্রয়িং রুমে ভারী পরিবেশ তাকে গ্রাস করে। আমজাদ খান গম্ভীর মুখে বসে আছেন, পাশে আজাদ খান। কথা ধীরে বলে, ডেকেছিলে আব্বু? আমজাদ খান সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, তুই কি সিদ্ধান্ত নিলি? অফিসে জয়েন করবি? কথা মাথা নিচে করে শান্ত গলায় বলল, হ্যাঁ আব্বু, আবির অনুমতি দিয়েছেন। কবে থেকে জয়েন করবো বলো? আবির অনুমতি দিয়েছেন, এই কথাটাতেই যেন আগুন হয়ে লাগলো আমজাদ খানের মনে। তার চোখ লাল হয়ে উঠল, কিন্তু অতিথিদের সামনে রাগ গিলে ফেললেন। দাঁতে দাঁত চেপে বললেন, পরশু থেকে জয়েন করবি। ঠিক তখনই রাহি ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, বড় আব্বু, কথা আপুর হাজবেন্ড তো তেমন পড়াশোনা করে নাই, তবে আমাদের অফিসের দারোয়ান হিসেবে একটা চাকরি দিলে খারাপ হতো না। তার ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি। আমজাদ খান গম্ভীর স্বরে বললেন, কিছুদিন যাক, তারপর দেখা যাবে। কথা সব শুনে চুপচাপ রইল।
কিন্তু তার বুকের ভেতরে আগুন জ্বলতে শুরু করেছে। অন্যদিকে আবির অফিসে গিয়ে 1 ঘন্টার মধ্যে জরুরি কাজগুলো শেষ করলো। তার কাজের গতি, সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি সবকিছু পেশাদার, নিখুঁত। কিন্তু কাজ শেষ হতেই যেন তার ভেতরের শূন্যতা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে অফিস থেকে বেরিয়ে গেল শহরের এক নিরিবিলি পার্কে। বেঞ্চে বসে দূরের গাছগুলোর দিকে তাকিয়ে রইল। আজকের অপমান তার কানে বারবার বাজছে। তার ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। এই হাসি কষ্টের নয়, এটা প্রতিজ্ঞার। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি কাউকে জবাব মুখে দেব না, সময়ই দেবে। তার ফোনে তখন একের পর এক কল আসছে। বড় বড় ব্যবসায়ী, বিদেশি প্রতিনিধি, কিন্তু সে কল ধরছে না। কারণ আজ তার লড়াই টাকার নয়, সম্মানের। আর দূরে কোথাও একটা ঝড় তৈরি হচ্ছে, যা খুব শিগগিরই আমজাদ খানের বাড়ির ভেত কাঁপিয়ে দেবে। রাত গভীর, ঘরের বাতি নিভু নিভু। জানলার বাইরে অর্ধেক চাঁদ ঝুলে আছে, ঠিক যেন অর্ধেক সত্য, অর্ধেক অভিমান। আবির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কথা স্থির কণ্ঠে বলল, আবির, আব্বু বলেছে আমাদের খান কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করতে। আমি হ্যাঁ বলেছি। কথার গলায় দ্বিধা ছিল না, কিন্তু মনের ভেতর ছিল চাপা উত্তেজনা। আবির জুতো খুলতে খুলতে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কেন বলেছ? কথা একটু থেমে বলল, তোমাকে জানানোর দরকার ছিল, তাই বললাম। আবির ধীরে মাথা তুলল। তার ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। যে স্ত্রীর ওপর আমার কোনো প্রকাশ্য অধিকার নেই, সে আজ আমাকে জানাচ্ছে। কি অদ্ভুত! কথার চোখে আগুন জ্বলে উঠল। তোর এসব বলার অধিকার আছে? আগে নিজের বউকে আলাদা বাসায় নিয়ে গিয়ে দায়িত্ব নে, তারপর বড় বড় কথা বলিস। থাকে ঘর জামাই, আবার সম্মানের কথা। শব্দগুলো ছুরি হয়ে বাতাসে কেটে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কথা রুম থেকে বেরিয়ে গেল। দরজার ঠিক বাইরে তার মায়ের সঙ্গে মুখোমুখি। মায়ের চোখে সবকিছু ধরা পড়েছে। তিনি নীরবে কথাকে অন্য ঘরে নিয়ে গিয়ে বললেন, কথা, তুইও কি বাড়ির অন্যদের মতো তোর স্বামীকে ঘর জামাই বলে অপমান করবি? কথা হতভম্ব। মা, ও আমার স্বামী, ওকে অপমান করা মানে তো আমাকে অপমান করা। মা ধীরে জিজ্ঞাসা করলেন, তাহলে তুই অপমান করিস কেন? আগেও দেখলাম, আজও দেখলাম। কথার বুক ভেঙে গেল, চোখের পানি জমে উঠল। সে ফিসফিস করে বলল, মা, আমি চাই ও একটা চাকরি করুক, কিছু করুক। ওর ইনকামের টাকায় আমি ডাল ভাত খেতে চাই। সেটা আমার কাছে রাজকীয় ভোজ হবে। আমি গর্ব করে বলতে চাই, আমি আমার স্বামীর টাকা খাচ্ছি। কথার কণ্ঠ ভেঙে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল। তার মা তাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আলাদা মা, তোর মতো মেয়ে পেয়ে আমি গর্বিত। দেখিস, একদিন তুই খুব সুখী হবি। কথা মায়ের বুকের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। অভিমান, ভালোবাসা আর অজানা ভবিষ্যতের ভয়ে। অন্যদিকে মাইশা নতুন শ্বশুর বাড়িতে রঙিন আলোয় ঘেরা। সবাই তাকে আদর করছে। স্বামী নয়ন, উচ্চ বেতনের চাকরি, দামি গাড়ি, আভিজাত্যপূর্ণ পরিবার। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের গয়না ঠিক করতে করতে মনে মনে বলল, আবিরের মতো বেকার প্রেমিকের থেকে নয়নের মতো টাকাওয়ালা স্বামী অনেক ভালো। আপু ঠিকই বলেছিল, আবিরকে ছেড়ে ভালো করেছে। তার ঠোঁটে আত্মতুষ্টির হাসি ফুটে উঠল। সে ভাবে জীবনের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিজের ঘরে একা বসে আছে আবির। তার মুখে আজ কষ্টের ছায়া নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। সে ল্যাপটপ খুলে কিছু ডকুমেন্ট দেখছে। চুক্তিপত্র, নতুন কোম্পানির রেজিস্ট্রেশন কাগজ, বিদেশি ইমেল। তার চোখে দৃঢ়তা। সে ধীরে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে, কথা, তুমি ডাল ভাত চাও আমার কথায়? আমি তোমাকে শুধু ডাল ভাত না, সম্মানের থালা তুলে দিব। তার ফোনে তখন একটা মেসেজ ভেসে ওঠে, প্রজেক্ট অ্যাপ্রুভড, রেজিস্ট্রেশন কমপ্লিটেড। আবিরের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। আজ সে খুশি, কারণ তার মনের সব কষ্ট শেষ হয়নি, বরং সে কষ্টগুলো রূপ নিয়েছে শক্তিতে। আর খুব শিগগিরই যারা তাকে ঘর জামাই বলে অপমান করেছে, তারাই একদিন মাথা নত করে দাঁড়াবে তার সামনে। কেন আবির এত খুশি সেটা জানবেন, একটু অপেক্ষা করুন। এভাবেই কেটে গেল আরও কয়েকটা দিন। বাড়ির ভেতরে বাইরে অদৃশ্য টানাপোড়েন, অব্যক্ত অভিমান আর চুপচাপ গড়ে ওঠা এক অজানা প্রস্তুতি। সব মিলিয়ে সময় যেন নীরবে নিজের নাটক সাজাচ্ছিল। এক সন্ধ্যায় কথা দৃঢ় মুখে বাবার সামনে দাঁড়ালো, আব্বু, আমার একজন সহকারী লাগবে। আমি চাই আমার স্বামীকে নিই। আমজাদ খান চশমার ফাঁক দিয়ে তাকালেন। সন্দেহ, অবিশ্বাস আর চাপা ছিল তার চোখে। সে এসব কাজ পারবে? কথা শান্ত স্বরে বলল, আমি শিখিয়ে দেব, আস্তে আস্তে শিখে যাবে। কিছুক্ষণ নীরবতা। তারপর আমজাদ খান গলা খাঁকারি দিয়ে বললেন, ঠিক আছে, তবে একটা শর্ত, অফিসে কেউ যেন না জানে সে এই বাড়ির জামাই, মানে তোমার স্বামী। এটা আমাদের সম্মানের ব্যাপার। কথার বুক কেঁপে উঠল, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করলো না। ঠিক আছে আব্বু, গোপন থাকবে। রাতে রুমে ফিরে কথা আবিরকে বলল, তুমি কাল থেকে এই বাড়ির কোনো কাজ করবে না। আবির বিস্মিত, কেন? না করলে তো সবাই আরো অপমান করবে। তুমি কাল থেকে আমার সাথে কোম্পানিতে জয়েন করবে। আবির থমকে গেল। তোমার বাবা মেনে নিয়েছে? হ্যাঁ, তবে 2 দিন পর দাদা খান বাহাদুর আসবে, তাই এখন চুপ। আর একটা কথা, অফিসে আমাদের সম্পর্ক গোপন রাখতে হবে। আবিরের চোখে কষ্টের ছায়া। তুমি কি বলেছ? আমি বাবার কথা রেখেছি। এক মুহূর্ত নীরবতা। তারপর আবির ধীরে বলল, আমাকে স্বামী হিসেবে পরিচয় দিলে তোমার লজ্জা লাগে বুঝি? কথা এবার চোখ তুলে দৃঢ় স্বরে বলল, তোমাকে স্বামী বলতে লজ্জা লাগে না, কিন্তু আমার স্বামী ঘর জামাই এটা বলতে লজ্জা লাগে। শব্দগুলো বাতাসে ভাসতে ভাসতে গিয়ে আবিরের হৃদয়ে বিঁধল। সে আর কিছু বলল না, শুধু চুপ করে গেল। চোখে অদ্ভুত এক স্থিরতা নেমে এলো, যেন কোনো সিদ্ধান্ত আরও পাকাপোক্ত হলো। পরদিন সকাল, একই গাড়িতে চড়ে কথা আর আবির অফিসের পথে। কথার মনে দায়িত্বের উত্তেজনা, আর আবিরের মনে অদৃশ্য এক হিসাব। সে জানে, একদিকে নিজের গোপন কোম্পানি, অন্যদিকে শ্বশুরের অফিস।
দুই দিক সামলানো সহজ নয়, কিন্তু তার হাসি দেখে বোঝা যায় সে কঠিন খেলায় খেলতে অভ্যস্ত। অন্যদিকে আমজাদ খান নতুন এক পরিকল্পনায় মত্ত। চৌধুরী গ্রুপের সাথে হাত মিলিয়ে জাপানিজ কোম্পানির বড় টেন্ডার নিতে চাইছেন তিনি, সাথে আবিরকে কথার জীবন থেকে দূরে সরানো। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু সাইমন চৌধুরী নামে ভদ্রলোক, স্বভাবে ভয়ঙ্কর, চোখে এক ধরনের বিকৃত আগ্রহ, বিশেষ করে কথার প্রতি। কথার জন্য সে রীতিমতো পাগল। সাইমন চৌধুরী এখনো জানে না কথার বিয়ের বিষয়। কথা অফিসে ঢুকতেই সবার সামনে সাইমন এগিয়ে এলো। হাই মিস কথা। কথা সৌজন্যতা বশত হাসলো, কিন্তু পরের মুহূর্তেই সাইমন হাই হলোর অজুহাতে তাকে জড়িয়ে ধরল। 1 সেকেন্ড, কিন্তু সেই 1 সেকেন্ডেই আবিরের রক্ত যেন ফুটে উঠল। তার মুঠি শক্ত হয়ে গেল, চোখে আগুন জ্বলে উঠল। কথা অবাক সাইমনকে দেখে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে হেসে বলল, হাই মিস্টার সাইমন। এই হাসিটা যেন আবিরের বুকের ভেতর আরো ঝড় তুলল। সে চুপ করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না, কিন্তু তার দৃষ্টি সাইমনের হাতের দিকে স্থির হয়ে রইল, যেন সে সেই হাত মনে গেঁথে রাখছে। আজ সে নীরব, কিন্তু এই নীরবতা ঝড়ের আগের নিস্তব্ধতা, কারণ আবির জানে খেলা এখনো শুরুই হয়নি। আর সাইমন চৌধুরী বুঝতেই পারেনি সে যে আগুনে হাত দিয়েছে সেই আগুন খুব শিগগিরই তার পুরো পৃথিবী পুড়িয়ে দিতে পারে। সাইমন আর কথা একসময় একই আকাশের নিচে লন্ডনের ধূসর কুয়াশায় ভেজা দিনগুলোর সহপাঠী ছিল। ক্যাম্পাসের করিডোরে পাশাপাশি হাঁটা, লাইব্রেরির নীরব কোণে ফিসফিস স্বপ্ন, সবই ছিল, কিন্তু কথার হৃদয়ে দেশ মাটির টান ছিল আরো গভীর। সে ফিরে এসেছিল বাংলাদেশে, আর সাইমন থেকে গিয়েছিল লন্ডনে আলো ঝলমলে জীবনে। কিন্তু তার মন পড়ে রইল একটাই নামের কাছে, কথা। সময়ের সাথে সেই আকর্ষণ অসুস্থ এক আবেশে পরিণত হয়। কথা তার নাগালের বাইরে। এই সত্য মেনে নিতে পারেনি সাইমন। কয়েক মাস আগে আমজাদ খান হঠাৎ এই অতীতের কথা জানতে পারেন। তখনই তার মাথায় জন্ম নেয় এক বিপজ্জনক হিসাব। তিনি গোপনে দেখা করেন সাইমনের বাবা রাজীব চৌধুরীর সঙ্গে। দুজন ব্যবসায়ীর কথোপকথন ছিল শীতল হিসেবেই, কিন্তু তার ভেতরে ছিল আগুনের মতো এক পরিকল্পনা একটাই, সাইমনকে ব্যবহার করে কথা আর আবিরের মাঝে দূরত্ব সৃষ্টি করা, অভিমানকে সন্দেহকে ভাঙনে পরিণত করা। কারণ তারা জানে ভালোবাসাকে বাইরে থেকে ভাঙা কঠিন, কিন্তু ভেতরে ফাটল ধরাতে পারলে বাকিটা নিজেই একদিন ধসে পড়ে। আর সেই ধস নামানোর খেলা এখন নীরবে শুরু হয়ে গেছে। সারাদিন অফিসের কাজ শেষ করে আবির সোজা চলে গেল তার নিজের অফিসে, যেখানে জাপানিজ কোম্পানির সাথে কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে নিঃশব্দে গোপনে। আর সেই চুক্তির ভরসাতেই দাঁড়িয়ে আছে তার নতুন স্বপ্ন, একে কনস্ট্রাকশন। কিন্তু আজ তার মন ভারী। সাইমন আর কথার পুরনো বন্ধুত্বের কথা, অফিসে সেই অনাহত আলিঙ্গন, সব মিলিয়ে বুকের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলছে। বাড়িতে ফিরে কথা দেখে আবির নেই। ড্রয়িং রুম, ছাদ, বারান্দা কোথাও নেই। অদ্ভুত এক শূন্যতা তাকে গ্রাস করে। অনেক রাত করে দরজা খুলে আবির ঢুকতেই কথা এগিয়ে এলো। কোথায় ছিলে অফিস শেষে? আবির জুতো খুলতে খুলতে ঠান্ডা গলায় বলল, ঘর জামাই হয়েছে বলে কি আমার নিজের স্বাধীনতা নেই? আমি কি একটু এদিক ওদিক ঘুরতে পারি না? কথার চোখে কষ্টের ছায়া নেমে এলো। আমি তোমার স্ত্রী, তুমি কোথায় যাও সেটা জানার অধিকার আমার আছে। আবির তাকালো গভীর চোখে, হালকা বিদ্রুপ মেশানো হাসি। সিরিয়াসলি মিসেস কথা, তুমি অধিকার শব্দটার মানে বোঝো? কথা এবার রেগে উঠল। স্টপ ইট আবির, ভুলে যেও না তুমি এখনো এই বাড়ির ঘর জামাই। এই শব্দটা যেন বিস্ফোরণ ঘটালো। আবির এক ঝটকায় কথাকে বুকের কাছে টেনে নিল। তার চোখ লাল, গলা ভারী। রাগ শুধু তোমার না, আমারও আছে। কিছুদিন আগেও তুমি নিজেই আমাকে কাছে টেনে নিয়েছিলে, আমার অধিকার মেনে নিয়েছিলে, আর সকালে একটা থাপ্পড় দিয়ে সবকিছু দ্বিগুণ করে ফিরিয়ে দিলে। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে। তাহলে সেদিন কেন থাপ্পড় মারলে? কথা থমকে গেল, নরম স্বরে বলল, ভুল করেছে, প্রথমবার ছিল, তাও হঠাৎ করে তাই। আবিরের কণ্ঠ আরো গভীর হলো। তাহলে আমাকে এতদিন নিচে ঘুমাতে হয় কেন? কথা চোখ নামিয়ে বলল, আজ থেকে তুমি আমার পাশেই ঘুমাবে। এক মুহূর্ত নীরবতা। আবির আবার প্রশ্ন ছুড়ে দিল, তোমার পরিবার যখন আমাকে অপমান করে তুমি প্রতিবাদ করো না কেন? উল্টো তুমি অপমান করো কেন? কথার চোখ ভেজে উঠল। আমি ইচ্ছা করে করি না, রাগে করি। আমি চাই তুমি কিছু করো, নিজের পায়ে দাঁড়াও। আবির হঠাৎ বলল, আমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে যদি লজ্জা লাগে তাহলে আলাদা হয়ে যাওয়াই ভালো, তাই না? কথা হাউমা করে কেঁদে কেঁদে বলে উঠল, তোমাকে স্বামী বলতে লজ্জা লাগে না আমার, কিন্তু ঘর জামাই এটা বলতে লজ্জা লাগে। এই বাড়ির দামি খাবার, পোলাও কোরমা, দামি কাপড়, এসব আমার চাই না। তুমি যদি তোমার ইনকামের টাকায় আলু ভর্তা, ডাল ভাত খাওয়াও, সেটাই আমার কাছে সম্মান। এতে আমি অনেক খুশি হব। আবির কথা আরো বলল, যখন সবাই তোমাকে অপমান করে আমার বুক ফেটে যায়, কিন্তু কিছু বলতে পারি না, তাই উল্টো তোমাকেই কষ্ট দিই। জানো তুমি কিছু একটা করো। কথা কাঁদছে। আবির স্থির হয়ে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে কথাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তাহলে সাইমন চৌধুরীকে এভাবে জড়িয়ে ধরলে কেন? কথা মাথা তুলে আবিরের বুকে মুখ রাখলো। তুমি আমার স্বামী, আমার ওপর একমাত্র তোমার অধিকার। সাইমন আমাকে পছন্দ করে, আমি করি না। বাবা ওকে এনেছে আমাদের আলাদা করতে, এটা বাবার প্ল্যান। আবির তীক্ষ্ণ স্বরে বলল, তাহলে তো ভালো, কোটিপতি বাবার ছেলে, তুমি সুখী হবে, শান্তিতে থাকবে। কথা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি লোভী নই আবির, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। তুমি আমার সাথে থেকে কাজ শিখবে, অন্য কোথাও চাকরি নেবে,
তারপর আমরা আলাদা বাসা নিয়ে চলে যাব। এই কথাগুলো যেন আবিরের বুকের ভেতর গভীরে আলো জ্বেলে দিল। সে আবার কথাকে বুকে টেনে নিল। তার চোখে আজ অন্যরকম দীপ্তি। আবির মনে মনে বলল, মিসেস কথা, আরেকটু অপেক্ষা করো, তোমার সব স্বপ্ন পূরণ হবে, তবে যেভাবে তুমি ভাবছো সেভাবে নয়। বাইরে রাত আরো গভীর হলো, কিন্তু এই ঘরের ভেতরে ঝড়ের মাঝেও জন্ম নিল এক নতুন প্রতিজ্ঞা। সেই রাতটা যেন তাদের জীবনের নতুন এক শুরু। অভিমান গলে নরম হয়ে গেল। কথা ধীরে আবিরের সামনে এসে দাঁড়ালো, চোখে জল, কিন্তু সেই জলের ভেতরেই ছিল গভীর ভালোবাসা। আবির তার চিবুক আলতো করে তুলে ধরল। তুমি শুধু আমার, ফিসফিস করে বলল সে। কথা চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে দিল। দুজনের দূরত্ব মিলিয়ে গেল নিঃশ্বাসের উষ্ণতায়। জানলার বাইরে চাঁদের আলো সাদা পর্দা ভেদ করে ঘরের ভেতর ঢুকছে। সেই আলোয় তাদের ছায়া এক হয়ে গেল। কথা আবিরের কাঁধে হাত রেখে বলল, আজ থেকে তুমি আর নিচে ঘুমাবে না। আবির মৃদু হাসলো। তার আঙুলগুলো ধীরে ধীরে কথার চুল সরিয়ে দিল। গালে আলতো ছোঁয়া, সে ছোঁয়ায় কাঁপল কথা। ভালোবাসা এবার আর কথায় সীমাবদ্ধ থাকলো না। স্পর্শে স্পর্শে তারা ডুবে গেল আরো গভীরে। অভিমান ভেঙে তৈরি হলো নতুন বন্ধন। দুজন একে অপরকে এমনভাবে আঁকড়ে ধরলো যেন পৃথিবীর সব ঝড় তাদের ছুঁতে না পারে। রাত দীর্ঘ হলো। ভালোবাসার সাগরে ডুবে গেল তারা। সকাল। কথা আবিরের বুকে মাথা রেখে ধীরে বলল, বাবা যেন বুঝতে না পারে আমরা তার প্ল্যান জেনে গেছি। আবির হালকা হাসলো। ওকে মাই লাভলি ওয়াইফ। এই বলে সে কথার কপালে একটা গভীর চুমু এঁকে ওয়াশরুমে চলে গেল। কথা বিছানায় বসে মুচকে হাসলো। তার চোখে আজ নতুন আলো। দুজন ফ্রেশ হয়ে নিচে নামতেই পরিবেশ বদলে গেল। মাহির স্বামী আসিফ ঠোঁট বাঁকিয়ে বলল, কিরে মিস্টার ঘরজামাই, এখন কি শ্বশুরের অফিসের দারোয়ান হলি নাকি? তোর যোগ্যতা তো এর বেশি না। সাথে সাথে মাহি, রাহি, এমনকি তাদের মাও হেসে উঠল। আমজাদ খানও অট্টহাসিতে যোগ দিলেন। ঘরের ভেতর সেই হাসি যেন বিদ্রুপের ধারালো ছুরি। কথার বুক কেঁপে উঠল, কিন্তু আবির চুপচাপ দাঁড়িয়ে রইল। একবারও প্রতিবাদ করল না। শান্তভাবে নাস্তা শেষ করে বেরিয়ে গেল। আমজাদ খান মনে মনে বললেন, মিস্টার ঘরজামাই, তোকে আমি আমার মেয়ের জীবন থেকে সরিয়ে ছাড়বো। অফিসে কথা আর সাইমন জাপানিজ প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। সাইমন বলল, জাপানিজ কোম্পানির সাথে আমাদের মিটিং হয়েছে, তারা চুক্তি করবে যদি তাদের ইঞ্জিনিয়ার A17 আমাদের ফাইল দেখে অনুমোদন দেয়। কথা ভ্রুকুচকে বলল, A17 এটা আবার কেমন নাম? সাইমন হালকা গর্বের সুরে বলল, লোকটা নাকি নিজের কোম্পানি খুলেছে, AK কনস্ট্রাকশন। জাপানিজ কোম্পানির সাথে 50 কোটি টাকার ডিল হয়েছে, সেই টাকায় কোম্পানি দাঁড় করিয়েছে। কথা অবাক চোখে বলে, তাহলে তো সেই ইঞ্জিনিয়ারের কপাল খুলে গেল। কথা আর সাইমনের কথোপকথন বাইরে থেকে শুনে আবিরের ঠোঁট ধীরে ধীরে এক গোপন হাসি ফুটে উঠল। মনে মনে বলল, মিসেস কথা, এ মানে আবির, কে মানে কথা, AK কনস্ট্রাকশন। তোমার জন্য এই নাম। তুমি আমার সব পরীক্ষায় পাশ করেছো, তাই এটা তোমার জন্য সারপ্রাইজ। এবার তোমার পরিবারের পরীক্ষার পালা। তার চোখে আজ কষ্ট নেই, আছে হিসেবেই আগুন। ঠিক সেই মুহূর্তে করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে আমজাদ খান দৃশ্যটা লক্ষ্য করলেন। আবির কথার কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে উকি দিচ্ছে। তার ঠোঁটে ধূর্ত হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পরই অফিসের কয়েকজন নিম্ন পদস্থ কর্মচারীকে ডেকে ফিসফিস করে কিছু নির্দেশ দিলেন। হঠাৎ করে 3 জন কর্মচারী এগিয়ে এলো। এই, এটা কি করছেন? ম্যাডামের কেবিনে উকি মারছেন? লুচ্চামি করছেন নাকি? কথা বুঝে ওঠার আগে তারা আবিরকে ধাক্কা মেরে ফেলে দিল। একজন কলার চেপে ধরল, আরেকজন খুশি মারল মুখে, তৃতীয়জন লাথি। সবকিছু এত দ্রুত ঘটল, আবির মাটিতে পড়ে গেল। তার ঠোঁট ফেটে রক্ত বেরোতে লাগলো, কিন্তু সে পাল্টা আঘাত করল না। শুধু চোখ তুলে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা আমজাদ খানের দিকে। সে দৃষ্টি ছিল নীরব কিন্তু ভয়ঙ্কর। বাইরে হইচই শুনে কথা ছুটে এলো। দেখে আবির রক্তাক্ত মেঝেতে পড়ে আছে। তার বুক কেঁপে উঠল, চোখ লাল হয়ে গেল রাগে। কেন মারছেন ওনাকে? চিৎকার করে উঠল সে। লোকগুলো বলল, ম্যাডাম, উনি আপনার কেবিনে উঁকি দিয়ে কথা শেষ করতে দিল না। ঝট করে একের পর এক চর বসিয়ে দিল তাদের গালে। আমি ওনাকে বাইরে দাঁড়াতে বলেছি, কার অনুমতিতে হাত তুলেছেন? পুরো অফিস নিস্তব্ধ। লোকগুলো মাথা নিচু করে সরে গেল। দূরে দাঁড়িয়ে আমজাদ খান দৃশ্যটা দেখছিলেন। তার ঠোঁটে ছিল চাপা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে সামান্য আতঙ্ক জন্ম নিতে শুরু করেছে। কারণ তিনি দেখলেন মেয়ের চোখে আজ অন্যরকম আগুন। কথা তড়িঘড়ি করে আবিরকে ধরে উঠালো। তার শার্ট রক্তে ভেজে গেছে। চলো হাসপাতালে যাব। তার গলায় কাঁপন। আবির ধীরে বলল, আমি ঠিক আছে, চুপ, আর একটা শব্দ না। তার কণ্ঠে ছিল অধিকার, স্বামীর ওপর স্ত্রীর অধিকার। দূরে দাঁড়িয়ে সাইমন সব দেখেছে। তার চোখে জ্বলছে ঈর্ষা। সে এখনো জানে না কথা বিবাহিত, আর সে ছেলেটা আবির, সেই কথার স্বামী। যেদিন সাইমন জানবে সেদিন তার পাগলামি কোন দিকে যাবে। আর আমজাদ খান, তিনি কি বুঝতে পারছেন যে আগুন জ্বালাতে চেয়েছেন, সেই আগুনই একদিন তার সাম্রাজ্য পুড়িয়ে দিতে পারে? হাসপাতালের করিডোরে বসে কথা আবিরের হাত শক্ত করে ধরে আছে। তার চোখে জল, কিন্তু সেই জলের আড়ালে জন্ম নিচ্ছে সিদ্ধান্ত। খেলা এখন আর শুধু অপমানের না, এখন এটা সম্মান, ভালোবাসা আর প্রতিশোধের খেলা। আর আবির রক্তাক্ত ঠোঁটেও তার মুচকি হাসি রয়ে গেছে, কারণ সে জানে সেই হাসিটা তারই হবে। হাসপাতালের সাদা দেওয়াল পেছনে ফেলে যখন আবিরকে বাসায় আনা হলো, তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে আঙিনার মাটিতে গড়িয়ে পড়ছে। তার কপালে ব্যান্ডেজ, ঠোঁটের কোণে শুকনো রক্তের দাগ।
তবুও চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন সে শুধু আঘাত নয়, অপমানও সহ্য করে ফিরে এসেছে। ড্রয়িং রুমে বসে আছেন খান বাহাদুর। বয়সের ভারে নুয়ে পড়লেও চোখ দুটো এখনও তীক্ষ্ণ। আবিরকে ওই অবস্থায় দেখে তিনি গম্ভীর স্বরে বললেন, আমার নাতির জামাইয়ের এই অবস্থা কেন? কথা এক মুহূর্ত দাদুর দিকে তাকালো, তারপর শান্ত কিন্তু অর্থবহ কণ্ঠে বলল, দাদু, মনে করো কারো হিংসার শিকার হয়েছে। শব্দগুলো বাতাসে ঝুলে রইল। আমজাদ খানের বুক কেঁপে উঠল, চোখে এক ঝলক অস্বস্তি। মনে মনে ভাবল, মেয়েটা কি বুঝে ফেলেছে? তারপরে নিজের অহংকারকে সান্ত্বনা দিল, বুঝলে বুঝুক, তাতে কি। এদিকে সাইমন যেন উন্মাদ হয়ে উঠেছে। কথার চোখে আবিরের জন্য যে মায়া, যে নিঃশর্ত যত্ন, তা তার সহ্য হচ্ছে না। তাদের আচরণে স্পষ্ট স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। এই দৃশ্য তার অহংকারকে প্রতিদিন টুকরো টুকরো করছে। বাসায় কথা নিজ হাতে আবিরকে ঔষধ খাইয়ে দিচ্ছে, ব্যান্ডেজ ঠিক করে দিচ্ছে। আবির মৃদু হেসে বলল, তুমি যদি এভাবে যত্ন করো তাহলে তো প্রতিদিন মার খেয়ে আসতে হবে। কথার চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। তোমাকে বাবা প্ল্যান করে মারিয়েছে, অফিসের কিছু লোক দিয়ে। আবির শান্ত স্বরে বলল, জানি। এই জানি শব্দটা যেন ঘরে উপস্থিত সবার দিকে এক নীরব অভিযোগ ছুড়ে দিল। আমজাদ খান, মাহি, রাহি, আসিফ, সবার চোখে হিংসার আগুন। ঠিক তখন কথার মা এগিয়ে এসে কোমল কণ্ঠে বললেন, জামাই এখন কেমন আছে? কিছু লাগবে? কথা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তোমার স্বামী লোক দিয়ে আমার স্বামীকে পিটিয়েছে, আর তুমি এসেছো মায়া দেখাতে? মায়ের চোখে বিস্ময়, কষ্ট। তিনি কিছু না বলে নিঃশব্দে সরে গেলেন। এইভাবে 2 মাস কেটে গেল। বাইরে সময় এগোলেও ভেতরে জমে উঠল দ্বন্দ্ব। সাইমনের মাথায় এখন একটাই চিন্তা, যেভাবেই হোক আবিরকে কোম্পানি থেকে সরাতে হবে। এক সকালে কথা বলল, আবির, তুমি অফিসে যাও, আজ আমার একটু দেরি হবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পর হঠাৎ কথার শরীরটা অদ্ভুত লাগতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখে ঝাপসা। সে মাকে ডেকে বলল, মা, খুব খারাপ লাগছে। বাক্য শেষ হওয়ার আগেই সে অজ্ঞান হয়ে গেল। ঠিক তখনই আমজাদ খান অফিসে বেরোচ্ছিলেন। মেয়েকে মেঝেতে লুটিয়ে থাকতে দেখে মুহূর্তে সব ভুলে গিয়ে তাকে কোলে তুলে গাড়িতে তুললেন। হাসপাতালে ছুটে গেলেন। ডাক্তারের কক্ষে টানটান উত্তেজনা। কিছু পরীক্ষার পর অবশেষে ডাক্তার হাসলেন। ভয়ের কিছু নেই, বরং খুশির খবর আছে। আপনারা দাদা দাদি হতে চলেছেন, আপনার মেয়ে মা হতে চলেছে। কথার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মা অবাক হয়ে বললেন, কাঁদছিস কেন? কথা মৃদু হেসে বলল, খুশিতে মা। কিন্তু এই খবর আমজাদ খানের ভেতরে আগুন ধরিয়ে দিল। তার মনে হলো এই সন্তান মানে আবিরের শিকড় আর গভীরে গাথা। সে দাঁতে দাঁত চেপে ভাবল, এই আগুন আমি নিভিয়ে দেব, যেভাবে হোক। কথা আর দেরি করল না। কারো কথা না শুনে সোজা অফিসের দিকে রওনা দিল। ওদিকে সাইমন ইতিমধ্যে আবিরের সামনে দাঁড়িয়ে। মিস্টার আবির, আজ থেকে আপনি কথার আশেপাশে থাকবেন না। আবির দৃঢ় স্বরে বলল, ওটা আমার আর কথার বিষয়, আপনি বলার কে? এই উত্তর সাইমনের অহংকারে আগুন ধরিয়ে দিল। সে কলার চেপে ধরে থাপ্পড় মারতে শুরু করলো আবিরকে। সাথে কয়েকজন স্টাফও যোগ দিল। সাইমন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বড়লোকের মেয়ের সঙ্গে ঘুরে বেড়ানোর শখ হয়েছে, তাই না? সাইমনের কণ্ঠে বিষ। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো কথা। দৃশ্যটা দেখে তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। সাইমন, কেন মারছো ওকে? সাইমন কৃত্রিম উদ্বেগে সুরে বলল, এই ছেলেটার নজর ভালো না। যে কোনো সময় তোমার সম্মান নষ্ট করতে পারে, তোমার বড় কোনো ক্ষতি করতে পারে। কথা যেন আগুন হয়ে উঠল। মিস্টার সাইমন, আবির থেকে আমাকে জোর করতে হবে না। আমার ওপর ওর সম্পূর্ণ অধিকার আছে। আমি প্রতি রাতে ওর বুকেই ঘুমাই। ওর বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। কথাগুলো শুনে সাইমন যেন আকাশ থেকে পড়ে গেল। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ছি ছি, কথা এত নিচু তুমি? একটা চাকরের কাছে তুমি শরীর বিলিয়ে দিচ্ছ? ছি! কথা বজ্র কণ্ঠে চিৎকার করলো, স্টপ! মুখ সামলে কথা বলবেন মিস্টার সাইমন চৌধুরী। আবির আমার স্বামী, আমার গর্ভের সন্তানের পিতা, আমার ভালোবাসা, আমার জীবন সঙ্গী। এই ঘোষণা যেন পুরো অফিসের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি তুলল। সবাই স্তব্ধ। সাইমনের মুখ থেকে রক্ত সরে গেল। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। আবির বিস্ময়ে তাকিয়ে, কি বলছো? তোমার গর্ভের সন্তান মানে? কথা তার দিকে তাকিয়ে ধীরে বলল, হ্যাঁ আবির, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আজ ডাক্তার নিশ্চিত করেছে। এক মুহূর্ত, তারপর আবিরের চোখ ভেজে উঠল। আর ঠিক সেই মুহূর্তে ভালোবাসা, অহংকার আর প্রতিশোধের যুদ্ধটা সত্যিকারের রূপ নিল। আবিরের কণ্ঠ কাঁপছে, ঠোঁট দুটো অশ্রুতে ভেজে উঠেছে। মুহূর্তটা যেন সময়ের গতি বাড়িয়ে দেয়। পুরো অফিসে এমন এক নিস্তব্ধতা নেমে আসে যেন সবাই শ্বাস নিতে ভুলে গেছে। আবিরের চোখে আনন্দের ঝিলিক, বুকের ভেতর ঢেউয়ের পর ঢেউ। সে হঠাৎ কথাকে জড়িয়ে ধরে বলে, আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তুমি আমাকে সম্পূর্ণ করলে কথা। কিন্তু এই আনন্দের মাঝে দূরে দাঁড়িয়ে থাকা সাইমন চৌধুরীর চোখে জ্বলে ওঠে দহন। তার বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ফেটে যাচ্ছে। সে যাকে নিজের ভবিষ্যৎ ভেবেছিল, সেই মেয়ে আজ অন্য কারো সন্তানের মা হতে চলেছে। সাইমনের কণ্ঠ ভারী হয়ে আসে। মানে এতদিন তোমরা স্বামী স্ত্রী? কথা দৃঢ় চোখে তাকায় তার দিকে। তার কণ্ঠে আর কোনো দ্বিধা নেই, কোনো লুকোচুরি নেই। হ্যাঁ, অনেক আগে থেকে। আর আজ থেকে পুরো পৃথিবী জানবে। ফিসফাস শুরু হয় চারদিকে। সে যে আবিরকে একটু আগেও অপমান করা হচ্ছিল, সেই মানুষটাই এখন প্রতিষ্ঠানের মালিকের মেয়ের স্বামী। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আমজাদ খানের চোখ লাল হয়ে ওঠে। তার বুকের ভেতর ক্ষোভ, অপমান, ক্রোধ সব একসাথে আগুনের মতো জ্বলে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, না, এই সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আমি সব শেষ করে দেব। আবিরকে আমি মেনে নেব না, কোনোদিনও না। কিন্তু সে জানে না, যে মেয়েকে সে এতদিন অবুঝ ভাবত, সে মেয়ে আজ তার প্রতিটি চাল বুঝে ফেলেছে। কথা আবিরের দিকে তাকিয়ে বলে, এখন থেকে সাবধানে থাকতে হবে। আমাদের সন্তান শুধু আমাদের ভালোবাসার ফল না, এটা অনেকের চোখের কাঁটা। আবিরও বুঝতে পারে, এখন আর লড়াই শুধু সম্পর্কের না, এটা যুদ্ধ, ক্ষমতার, অহংকারের আর রক্তের উত্তরাধিকার রক্ষার।
সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে খবরটা ছড়িয়ে পড়ে আগুনের মতো। খান বাহাদুর নাতনির মাথায় হাত রেখে বলেন, আমার বংশের নতুন প্রজন্ম আসছে, আমি দেখতে চাই কে আটকায়। এই কথা শুনে আমজাদ খান আরও অগ্নিমূর্তি ধারণ করে। তার চোখে প্রতিশোধের ছায়া ঘনীভূত হয়। এদিকে সাইমন রাতভর ঘুমাতে পারে না। তার মাথায় একটাই চিন্তা, যদি আবিরকে সরিয়ে দেওয়া হয় তাহলে কি সব বদলে যাবে? পরদিন সকালে কোম্পানির ভেতর অদ্ভুত এক উত্তেজনা। হঠাৎ খবর আসে জাপানিজ প্রজেক্টের ইঞ্জিনিয়ার A17 নিজে বাংলাদেশে আসছেন ফাইল চূড়ান্ত করতে। কথার মাথায় একটা চিন্তা, A17 এর কি আমাদের ফাইল পছন্দ হবে? এসব শুনে আবির মুচকি মুচকি হাসে। পরদিন অফিস রুমে হঠাৎ করেই ভারী পায়ের শব্দ। আমজাদ খান দ্রুত ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কথা, চৌধুরী গ্রুপ আমাদের সঙ্গে কাজ করবে না। তারা কিছু শর্ত দিয়েছে, শর্ত মানলে তবে প্রজেক্ট কাজ করবে। কথা ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে বিস্ময় সঙ্গে অদ্ভুত সন্দেহের ছায়া। কি শর্ত? আর সাইমন এমন করছে কেন? আমজাদ খান ঠোঁট চেপে বললেন, সাইমন ছাড়া আমরা এই প্রজেক্ট পাবো কিভাবে? কথার কণ্ঠ কঠিন হয়ে উঠল। আগে এটা বলো, শর্ত কি? কিছুক্ষণ নীরবতা। তারপর আমজাদ খান ধীরে বিষাক্ত স্বরে বললেন, তুই যদি আবিরকে ডিভোর্স দিয়ে সাইমনকে বিয়ে করিস তাহলে। শব্দগুলো যেন বজ্রপাতের মতো পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা আবিরের হৃৎপিণ্ড কেঁপে উঠল। বুকের ভেতর যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। কথার চোখ মুহূর্তে আগুন হয়ে উঠল। এটা কোনোভাবেই সম্ভব না বাবা, আর এর সঙ্গে তুমি জড়িত। আমজাদ খান গর্জে উঠলেন, তুই এই চাকরের বাচ্চার জন্য নিজের বাবাকে দোষ দিচ্ছিস? এই অপমানের মাঝেও আবির অদ্ভুত শান্ত স্বরে বলল, কথা, যদি কোনোভাবে আমি জাপানিজ কোম্পানি থেকে এই প্রজেক্টটা নিয়ে আসি, তুমি কি ঠিকমতো কমপ্লিট করতে পারবে? আমজাদ খানের চোখ লাল হয়ে উঠল। চাকরের বাচ্চা, এখানে তুই কথা বলছিস কেন? আবির এবার সোজা হয়ে দাঁড়ালো, তার কণ্ঠে দৃঢ়তা। মিস্টার আমজাদ খান, আপনি আমার শ্বশুর, তাই সম্মান করি, কিন্তু নিজের সম্মান নিজে রক্ষা করবেন। এখানে আমি আর আমার স্ত্রীর কথা বলছি, মাঝখানে নাক গলাবেন না। ঘর নিস্তব্ধ। কথা আর আমজাদ খান দুজনেই অবাক। এ যেন সেই নরম স্বভাবের আবির নয়। কথা ধীরে বলল, তুমি কি সত্যিই পারবে প্রজেক্টটা আনতে? আবির মৃদু হাসলো, কিভাবে আনবো সেটা আমি বুঝবো। এই আত্মবিশ্বাস যেন আগুনে ঘি ঢেলে দিল। আমজাদ খান কিছু না বলে আগুন চোখে অফিস ছেড়ে বেরিয়ে গেলেন। অফিস শেষে বাড়িতে ফিরতে আরেক অপমান অপেক্ষা করছিল। মাহির স্বামী আসিফ সোফায় হেলান দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, কিরে ঘর জামাই, শুনছি এখন নাকি তুই কথা বলাও শিখেছিস? আবিরের চোখে ঝিলিক খেলল। মিস্টার আসিফ, আপনি এই বাড়ির দ্বিতীয় বেকার ঘর জামাই। শুনে রাখুন, খান কনস্ট্রাকশন কোম্পানিতে আমরা কাজ করি, আপনার মতো বসে বসে খাই না। আসিফ রেগে গিয়ে হাত তুলতে কথা দ্রুত এগিয়ে এসে সেই হাত চেপে ধরল। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। মিস্টার আসিফ, ভুলে যাবেন না, আবির আমার স্বামী। আবার হাত তুললে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। ঘর নিস্তব্ধ। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কথা আবিরের হাত ধরে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ হতে কথা গভীর নিঃশ্বাস ফেলল। সরি আবির, আমার পরিবার তোমাকে বারবার অপমান করে, কিন্তু তুমি যদি প্রজেক্টটা এনে দাও দেখবে সব বদলে যাবে। আবির ধীরে কথার দিকে এগিয়ে এলো, তার চোখে কোমল আলো। সরি বলার দরকার নেই। আমার স্ত্রী যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমি পৃথিবীর সব যুদ্ধ জিততে পারবো ইনশাল্লাহ। তুমি শুধু এভাবে পাশে থেকো। কথা এগিয়ে এসে আবিরের বুকে মাথা রাখলো। তার কণ্ঠ কাঁপছে। আবির, আমি একটা আলাদা বাসা চাই, আমাদের নিজের সংসার। সবাই তোমাকে ঘর জামাই বলে অপমান করে, আমি আর সহ্য করতে পারছি না। আবির তার চুলে হাত বুলিয়ে দিল। জানলার বাইরে রাত নেমেছে। দূরে কোথাও বজ্রের মৃদু গর্জন, যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস। আবির ধীরে বলল, আমরা আমাদের নিজের আকাশ বানাবো। কথা, যেখানে কারো অপমান থাকবে না, থাকবে শুধু তুমি, আমি আর আমাদের স্বপ্ন। কিন্তু তারা জানে না, এই স্বপ্নের পথে এখনো দাঁড়িয়ে আছে ক্ষমতার লোভ, অহংকারের আগুন আর প্রতিশোধের অন্ধকার ছায়া। ঝড় কেবল শুরু হয়েছে। আমজাদ খান ও সাইমন চৌধুরী মিলে নতুন প্ল্যানে ব্যস্ত। পরদিন ভোরের আলো ফুটতে আরেকটি দৃশ্য খেলা শুরু হলো। আমজাদ খান ও সাইমন চৌধুরী মুখে ব্যবসার কথা বললেও ভেতরে ভেতরে তাদের লক্ষ্য একটাই, এই প্রজেক্টকে হাতিয়ার করে আবির ও কথাকে আলাদা করা। অফিসে ঢুকেই কথা দেখলো, তার কেবিনে সাইমন বসে আছে, পাশে আমজাদ খান। ঘরের বাতাসে অদ্ভুত এক গাম্ভীর্য। আমজাদ খান গলা খাঁকারি দিয়ে বললেন, কথা, আমি সাইমনকে বুঝিয়েছি, ব্যবসার স্বার্থে জাপানিজ প্রজেক্টে আমাদের সঙ্গে কাজ করবে। কথা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে তার কোনো সমস্যা নেই। সাইমন কৃত্রিম হাসি হেসে বলল, আগামীকাল আমি নিজে প্রজেক্ট জমা দিয়ে আসবো। ওকে সাইমন? কথার কণ্ঠ স্বাভাবিক, কিন্তু আবির লক্ষ্য করলো সাইমনের চোখে আজ এক অদ্ভুত নরম ভাব, অতিরিক্ত নরম। সাইমন হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, সরি আবির, আমি জানতাম না তুমি কথার স্বামী, তাই ভুল করেছি। আবিরও হালকা হাসলো। ইটস ওকে মিস্টার সাইমন, এমন হয়। কিন্তু তার ভেতরটা অস্বস্তিতে কুঁকড়ে উঠল। এই পরিবর্তনটা খুব দ্রুত, খুব সহজ। এত সহজে কি মানুষ বদলায়? সাইমন ও আমজাদ খান বেরিয়ে যেতেই কথা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আবির দেখো, সব সমস্যা শেষ। আবির কিছু বলল না। এই মুহূর্তে সে কথার মুখের হাসিটা নষ্ট করতে চায় না। সন্ধ্যায় তারা দুজন অনেকদিন পর একসাথে বের হলো একটা শান্ত পার্কে। গাছের ছায়া, হালকা বাতাস। কথা তার এক হাত দিয়ে আবিরের হাত জড়িয়ে ধরেছে। আবিরের মনে অদ্ভুত শান্তি লাগছে আজ। আবির মনে মনে বলে, এত বড় পরিবারের মেয়ে, খান বংশের উত্তরাধিকারী, অথচ বিন্দুমাত্র অহংকার নেই। সে জানে আমি শিক্ষাগত দিক দিয়ে ততটা বড় নই, তবুও নিঃসংকোচে আমাকে নিজের জীবনের সঙ্গী করেছে। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া। হঠাৎ কথা বলে উঠল, কি ভাবছো মিস্টার বোকা হাজব্যান্ড? আবির ভান করে অবাক হলো।
আমি বোকা হলাম কিভাবে? কথা হেসে বলল, তুমি যদি বোকা না হতে তাহলে মাইশা কিভাবে টাইম পাস করতো? আসলে আমি তোমার ভাবি ও মাইশাকে ধন্যবাদ দেব কোনো একদিন। আবির ভ্রু কুঁচকে, কেন ধন্যবাদ? কথা দুষ্ট হেসে বলল, সেদিন যদি আমাদের ফাঁসিয়ে বিয়ে না দিত তাহলে কি এমন বোকা হাজবেন্ড পেতাম? এ বলে হাসতে শুরু করলো। তার অট্টহাসিতে চারপাশে নীরবতা ভেঙে গেল। আবির মুগ্ধ চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, সুবহানাল্লাহ। কথা চোখ বড় করে জিজ্ঞেস করলো, এটা কেন বললে মিস্টার বোকা হাজবেন্ড? আবির মৃদুস্বরে বলল, কারণ আল্লাহ আমাকে এত সুন্দর একটা স্ত্রী দিয়েছেন তাই। এই নিখাদ মুহূর্তে যখন তাদের ভালোবাসা বাতাসে ভেসে বেড়াচ্ছে, হঠাৎ সামনে এসে দাঁড়ালো মাইশা। দুজনই থমকে গেল। মাইশার চোখে বিদ্রুপ, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। কিরে বেকার ছেঁচড়া কাজের মেয়ের সাথে জীবন কেমন চলছে? কথার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে আবিরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, চলো বাসায় যাই। এসব স্বার্থপর বেঈমান লোভী মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। আবিরও গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, ফালতু মানুষের সাথে কথার কোনো মানে নেই। তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা মাইশার শরীর রাগে অপমানে থরথর করে কাঁপছে। তার চোখে এখন আর বিদ্রুপ নেই, আছে প্রতিশোধের আগুন। আর দূরে কোথাও অন্ধকারের আড়ালে যেন আরেকটি ঝড় ঘনীভূত হচ্ছে। কারণ যারা ভালোবাসার সামনে হার মানে তারা সহজে চুপ করে থাকে না। বাসায় ফিরে দরজা বন্ধ করতেই আবির হালকা বিরক্ত স্বরে বলল, আচ্ছা, হঠাৎ ওই মহিলা আবার কোথা থেকে হাজির হলো? কথা ভ্রুকুঁচকে তাকালো। কোন মহিলা? আরে মাইশা। কথা মৃদু হেসে বলল, আমি কি আলাদা ছিলাম? তোমার সাথেই তো ছিলাম। কোথা থেকে এলো আমিও জানি না। আবির কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি। ঘটনাগুলো যেন খুব সহজ নয়। সব কিছুর পেছনে যেন অদৃশ্য সুতো টানছে কেউ। রাতে কথা নিজে খাবার নিয়ে এলো, নিজের জন্য, আবিরের জন্য। ডাইনিং টেবিলে বসে থাকা খান বাহাদুর অবাক হয়ে বললেন, তোরা ঘরে বসে খাবি কেন? কথা শান্ত কিন্তু কাঁটার মতো বেঁধে যাওয়া স্বরে বলল, দাদু, এখানে সবাই উচ্চ পদের মানুষ। আমি আর আমার স্বামী তাদের সাথে বসে খেলে কারো সম্মান থাকবে না। ঘর নিস্তব্ধ। কথায় কথা যেন আয়নার মতো সবার অহংকার ভেঙে পড়ল। সে খাবার নিয়ে চলে গেল। পেছনে কারো মুখে কোনো শব্দ নেই। খান বাহাদুর গম্ভীর কণ্ঠে বললেন, আমজাদ, মনে রাখিস, তোর আর এই বাড়ির লোকজনের অহংকারের জন্য একদিন তোরা সবাই পস্তাবি। এই বলে তিনি না খেয়ে উঠে গেলেন। খাবার শেষে কথা এসে আবিরের বুকে মাথা রাখলো। রাত নিস্তব্ধ। জানলার বাইরে মৃদু বাতাস। আবির ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কথা, আমাকে বিয়ে করে তোমার কি কখনো আফসোস হয় না? আমার তেমন পড়াশোনা নেই, পারিবারিক অবস্থানও তোমাদের মতো না। কথা মাথা তুলে তার চোখের দিকে তাকালো। তার কণ্ঠে অদ্ভুত শান্তি। টাকা দিয়ে কি করব? তোমার যে মনটা আছে সেই মনের মানুষ টাকা দিয়ে পাওয়া যায় না। আমি তোমাকে স্বামী হিসেবে পেয়ে গর্বিত। আবিরের বুক ভরে উঠল। আমার থেকে তোমার কিছু চাওয়া নেই? কথা মৃদু হেসে বলল, আছে তো। কি চাও? কথা একটু থেমে বলল, এই বাড়ির অপমানের দামি খাবার, দামি কাপড়, এগুলোর চেয়ে তোমার ইনকামের ডাল ভাত অনেক বেশি সম্মানের। তুমি আমার অফিস থেকে কাজ ছেড়ে দাও, অন্য কোথাও ছোট একটা চাকরি নাও। আবির বিস্মিত। এটাই চাওয়া? কথা মাথা নেড়ে বলল, না, আরেকটা আছে। কি? কথা তার বুকে মুখ গুজে ফিসফিস করলো, একটা আলাদা বাসা, আমাদের নিজের বাসা, ছোট্ট একটা সংসার যেখানে কাউকে প্রমাণ করতে হবে না আমরা কে। এই কথাগুলো শুনে আবিরের বুক গর্বে ফুলে উঠল। এত বড় ঘরের মেয়ে, অথচ চাওয়া শুধু সম্মান আর ভালোবাসা। সে আলতো করে কথার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। ব্যাস এতটুকুই? কথা চোখ বন্ধ করে বলল, এতটুকুই। রাত গভীর হলো, বাইরে অন্ধকার, ভেতরে উষ্ণতা। কিন্তু তারা জানে না এই ছোট্ট স্বপ্নের পথে এখনো দাঁড়িয়ে আছে বড় বড় দেওয়াল, অহংকার, প্রতিশোধ, ষড়যন্ত্র, সবই অপেক্ষায়। আর তাদের ভালোবাসা, সেটাই হবে সেই দেওয়াল ভাঙার একমাত্র শক্তি। পরদিন সকালটা ছিল অদ্ভুত নীরবতায় মোড়া, যেন ঝড়ের আগে স্থির হয়ে থাকা আকাশ। খান গ্রুপের এমডি আমজাদ খান আর চৌধুরী গ্রুপের এমডি সাইমন চৌধুরী একসাথে বসে প্রজেক্টের ফাইলে স্বাক্ষর করলেন। দুই প্রভাবশালী পরিবারের বহু প্রতীক্ষিত যৌথ উদ্যোগ যেন কাগজের পাতায় শুধু কালি নয়, অহংকার আর প্রতিযোগিতারও সিলমোহর পড়ল। সাইমন ফাইল বন্ধ করে কথার দিকে তাকিয়ে মৃদু হাসল। কথা, তোমার বাবা সই করেছেন, আমিও করলাম। এখন আমি জাপানিজ কোম্পানির অফিসে যাচ্ছি প্রজেক্ট জমা দিতে। কথা স্বাভাবিক গলায় বলল, ওকে সাইমন, বেস্ট অফ লাক। দূর থেকে আবির সবটা দেখছিল। তার চোখে এক অদ্ভুত স্থিরতা। মনে মনে সে ফিসফিস করে উঠল, মিস্টার সাইমন, তোমাদের প্রজেক্ট আমি গ্রহণ না করলে তোমরা কোনোদিন এই কাজ পাবে না, আর না পারবে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াতে। তার চোখে তখন শুধু একটি দৃঢ়তা। ভালোবাসার কাছে অহংকারের কোনো স্থান নেই। সারাদিন অফিসের ব্যস্ততা শেষে বিকেলে আবির কথাকে বলল, কথা, আগামীকাল সকালে তোমাকে অফিসে পৌঁছে দিয়ে একটু বাইরে যাব। কথা অবাক হলো না, শুধু মাথা নেড়ে বলল, আচ্ছা। তার বিশ্বাস ছিল আবির যা করবে তাদের ভবিষ্যতের জন্যই করবে। এদিকে সাইমন জাপানিজ কোম্পানির অফিসে ফাইল জমা দিয়ে ফিরে এসেছে। রাতে বাড়িতে ঢুকতে মাহি ব্যঙ্গতার সুরে তার স্বামী আর বোন রাহিকে বলল, আজকাল তো ঘরজামেরাও বড় বড় কথা বলে, তাদেরও নাকি সম্মান আছে। কথা বুঝতে এক মুহূর্তও নিল না। এই কথার তীরটা আবিরের দিকে ছোড়া। সে ধীরে ধীরে মাহির সামনে গিয়ে দাঁড়ালো। চোখে আগুন নেই, কিন্তু কণ্ঠে ছিল অটল সম্মান। গত 4 মাস ধরে তুই আর তোর স্বামী এই বাড়িতে আছিস, তাহলে তোর স্বামীও তো ঘরজামাই। সেই হিসেবে তোর কথার সঙ্গে তারও পুরো মিল আছে। মাহির তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে অপমানে তার মুখ লাল হয়ে গেল, কিন্তু কথা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে আবিরের হাত ধরে চুপচাপ নিজের রুমে চলে গেল। কথা জানে প্রতিটি অপমানের জবাব শব্দ দিয়ে দিতে হয় না, কখনো কখনো সম্মানটাই সবচেয়ে বড় উত্তর। পরদিন সকাল আবির কথাকে অফিসে পৌঁছে দিয়ে সোজা চলে গেল জাপানিজ কোম্পানির অফিসে।
সেখানে বসে সে খান গ্রুপ ও চৌধুরী গ্রুপের যৌথ প্রজেক্টের ফাইল দেখছিল, অন্য পরিচয়ে, অন্য অবস্থানে। অন্যদিকে কথা অফিসের কাজে ব্যস্ত। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভদ্র মহিলা কণ্ঠ। খান গ্রুপ থেকে মিস কথা বলছেন? কথা গম্ভীর হলো। খান গ্রুপ থেকে মিসেস কথা বলছি। ওপাশ থেকে উত্তর এলো, আমি জাপানিজ কোম্পানি থেকে নিশা বলছি। আপনাদের মিস্টার সাইমনের চলাফেরা ও আচরণ আমাদের A17 ইঞ্জিনিয়ার সাহেবের পছন্দ হয়নি, তাই এই প্রজেক্ট আপনাদের দেওয়া হচ্ছে না। লাইন কেটে গেল। কথার মাথা যেন ঝনঝন করে উঠল। এই অযৌক্তিক কারণ, শুধু আচরণ পছন্দ হয়নি বলে 1000 কোটি টাকার প্রজেক্ট বাতিল। সে তড়িঘড়ি করে তার বাবা আমজাদ খানকে সব জানালো। এর মধ্যে সাইমনও এসে উপস্থিত। সাইমন উত্তেজিত কণ্ঠে বলল, এটা কেমন কথা? আমার আচরণ পছন্দ হয়নি মানে? আমি তো শুধু ফাইল জমা দিয়ে চলে এসেছি। আমজাদ খানও বিস্মিত। যুক্তিসঙ্গত কারণ না দেখে এমন সিদ্ধান্ত? কথা গভীর শ্বাস নিল। তার ভেতরে কোথাও সন্দেহের ক্ষীণ আলো জ্বলতে শুরু করেছে। বাবা, তুমি চিন্তা করো না, আমি নিজে যাচ্ছি জাপানিজ কোম্পানির অফিসে। সাইমন, তুমি বাবার সাথে থাকো। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন সত্যের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত এক নারী। কিন্তু সে কি জানে এই অফিসে আজ হয়তো খুলে যাবে এক গোপন পর্দা। এই A17 মানে হলো তার স্বামী আবির ও একে কনস্ট্রাকশনের মালিক। কথা কি আজ জানতে পারবে তার স্বামী আবিরের আসল পরিচয়, তার নীরব আত্মসম্মানের আড়ালে লুকানো শক্তি? এই গল্প কোনো ঘর জামাইয়ের গল্প নয়, এটা এক স্বামী স্ত্রীর গল্প, যেখানে ভালোবাসা মানে অহংকার নয়, মানেই পাশে দাঁড়ানো। সম্মান মানে কোনো দান নয়, মানেই ভাগ করে নেওয়া। ঝড়ের আগে আকাশ যেমন গাঢ় হয়, তেমনি আজকের এই অস্থিরতা হয়তো এক নতুন সূর্যোদয়ের পূর্বাভাস। অফিসের দরজা পেরিয়ে আমজাদ খান ঠান্ডা গলায় বললেন, সাইমন, এই প্রজেক্ট না পেলে যেমন আমাদের ব্যবসায় প্রচুর লোকসান হবে, তেমনি আমি কথাকে ওই খরচামাই হারামজাদার থেকে আলাদা করতে পারবো না। এই প্রজেক্টের অজুহাতে তুই কথার সাথে মিশতে পারছিস। কথার অনুপস্থিতিতে তার কণ্ঠে ছিল কৌশল আর আক্রোশের মিশেল। সাইমন ধীরে স্বরে বলল, আঙ্কেল, কথা ঠিক, কিন্তু আমার চলাফেরা বা বিহেভিয়ারের জন্য প্রজেক্ট ক্যান্সেল, এটা মানতে পারছি না। আমজাদ খান চেয়ারে হেলান দিলেন। A17 সেই ইঞ্জিনিয়ারকে আমরা একে অপরকে চিনি না, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? সাইমন কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন কথা কি পারবে এই প্রজেক্ট আনতে? আমজাদ খান ঠোঁটে কৌতুক মিশ্রিত হাসি টানলেন। 2000 কোটি টাকার প্রজেক্ট, যেভাবেই হোক পেতে হবে। এক ঢিলে দুই পাখি। তার চোখে তখন শুধু ব্যবসা নয়, মেয়ের জীবন নিয়েও এক অদৃশ্য খেলা। অন্যদিকে অন্য এক ঘরে জমছিল আরও ভয়ঙ্কর ঝড়। মাইশা তার বোনের বাসায় গিয়ে উত্তেজিত গলায় বলল, আপু, তোর দেবর আর ওই কাজের মেয়েটাকে আজ পার্কে দেখলাম, কি রোমান্টিকভাবে হাত ধরে হাঁটছে। আবিরের ভাবে চোখ বড় করে বলল, কি বলিস? তোকে দেখেছে? কিছু বলেছিস? মাইশা ঠোঁট বাঁকিয়ে বলল, বলেছি, কিন্তু ওরা আমাকে এমন অপমান করেছে, বিশেষ করে ওই কাজের মেয়েটা। ভাবি ফিসফিস করে বলল, যেভাবে কৌশলে দুজনকে ফাঁসিয়েছি, তাই হয়তো আমাদের ওপর একটু রেগে আছে। এই কথাগুলো দরজার আড়াল থেকে শুনছিল রাসেল, আবিরের বড় ভাই। তার চোখে তখন রাগ নয়, অপরাধ বোধের আগুন। হঠাৎ সে সামনে এসে স্ত্রীর গালে সজোরে থাপ্পড় মারল। অসভ্য বাজে মহিলা, তোর কারণে আমার ছোট ভাই আজ বাড়ি ছাড়া, তোর কারণে আমার মা হার্ট অ্যাটাকে মারা গেছে। ভাবি চিৎকার করে উঠল, এখানে আমার কি দোষ? তোমার ওই বেকার ভাইকে কি দেখে আমার বোনকে বিয়ে দিতাম? আর তোমার মা সারাদিন কানে গুনগুন করতো, একটু বকা দিয়েছি, তাতে কি মানুষ মারা যায়? রাসেল আবার থাপ্পড় মারল। তোর বোনকে বিয়ে দিবি না এটা আমাকে বলতিস, আমি ভাইকে বোঝাতাম, কিন্তু তুই পুরো সংসারটা ধ্বংস করে দিলি। মাইশা সামনে এসে বলে, দুলা ভাই, আপনি এইভাবে আপুকে মারতে পারেন না, আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। রাসেলের চোখে তখন আর কোনো সংযম নেই। সে মাইশাকে 2 চর কষিয়ে দিল। যা, তোরা 2 বোন এই বাড়ি থেকে বের হয়ে যায়, তোর বোনকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ভাবি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ রাসেল, এমন করো না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মাইশা দাঁতে দাঁত চেপে বলল, আপু, তুই কেন ক্ষমা চাইছিস? মামলা করব। তখন এই রাসেলই তোর পা ধরে ক্ষমা চাইবে। শেষ পর্যন্ত রাসেল 2 বোনকে গা ধাক্কা দিয়ে বের করে দিল। দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু সেই শব্দে যেন ভেঙে গেল বহু বছরের জমে থাকা মিথ্যা সম্পর্ক। এদিকে অফিসের গাড়ি এসে থামলো জাপানিজ কোম্পানির বিশাল ভবনের সামনে। A17 ইঞ্জিনিয়ারিং অফিস ভবন। কথা গাড়ি থেকে নামলো। সামনের কাজ ঘেরা অট্টালিকা আকাশ ছুঁয়েছে, যেন ক্ষমতা আর প্রভাবের প্রতীক। তার শাড়ির আঁচল বাতাসে দুলছে, কিন্তু মন স্থির। আজ সে শুধু ব্যবসায়ী কন্যা নয়, একজন স্ত্রীও। তার চোখে আজ প্রশ্ন, এই প্রজেক্ট বাতিলের পেছনে সত্যি কি সাইমনের আচরণ, নাকি লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? লিফটের দরজা খুলল, সে ভেতরে পা রাখল। এক অন্য তলায় একটি কনফারেন্স রুমে বসে আছে আবির। তার সামনে সেই একই ফাইল, তার পরিচয় অন্য নামে, অন্য মর্যাদায়। আজকে মুখোমুখি হবে দুজন, আজকে খুলে যাবে আবিরের গোপন পরিচয়ের পর্দা। কাঁচের দেওয়ালের ওপাশে শহর, আর ভেতরে সত্যের অপেক্ষা। মিটিং রুমে বসে আবির ব্যস্ত, গম্ভীর মুখে জাপানিজ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। প্রজেক্টের প্রতিটি শর্ত, প্রতিটি ধারা তার ঠান্ডা মাথায় যাচাই করা। কোনো ভুল নেই, কোনো আবেগ নেই, কিন্তু সে জানে না একটা তুফান দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তার নিজের জীবনের তুফান। কথা রিসেপশনে দাঁড়িয়ে প্রশ্ন করল, মিস্টার A17 কোথায়? রিসেপশনিস্ট বিনয়ের সঙ্গে বলল, স্যার মিটিং রুমে আছেন, আপনি একটু অপেক্ষা করুন।
একটু সেই একটু অপেক্ষা 1 ঘন্টা হয়ে গেল। কথার চোখে বিরক্তি জমল। সে আর অপেক্ষা করলো না, সরাসরি এগিয়ে গেল মিটিং রুমের দিকে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে উচ্চস্বরে বলল, মিস্টার A17 কে এখানে? মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিল। সব চোখ ঘুরে গেল তার দিকে। আর ঠিক সেই মুহূর্তে কথা আর আবিরের চোখে চোখ পড়ল। দুজনেরই শ্বাস থেমে গেল। কথার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। আবিরের বুক ধরফর করতে লাগলো। তার হাতের ফাইল কাঁপছে, পা থরথর করছে। একজন জাপানিজ প্রতিনিধি আবিরের দিকে ইশারা করে বলল, উনি A17, মিস্টার আবির আহমেদ। কথার বুকের ভেতর যেন হাজারো শব্দ জমে গেল। অভিমান, অবিশ্বাস, আঘাত, ভালোবাসা সব একসাথে। সে শুধু তাকিয়ে রইল। এই সেই মানুষ যাকে সবাই ঘরজামাই বলে তুচ্ছ করেছে, যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যে নাকি তেমন কিছুই নয়। তাহলে এ কি? আবির ভাঙা গলায় বলল, কথা, পাশে আমার কেবিন, তুমি তুমি ওখানে অপেক্ষা করো প্লিজ। কিন্তু কথা আর অপেক্ষা করবে না। সে সোজা এগিয়ে গিয়ে আবিরের সামনে দাঁড়ালো। কলার ধরে টেনে বলল, তুমি। কিছু সিকিউরিটি এগিয়ে এলো তাকে থামাতে। জাপানিজ কর্মকর্তারা বিস্মিত। আবির দ্রুত বলল, শি ইজ মাই ওয়াইফ, ও আমার স্ত্রী। ঘর নিস্তব্ধ হয়ে গেল। কথা আবিরকে প্রায় টেনে তার কেবিনে নিয়ে গেল। দরজা বন্ধ। আর তারপর ভেঙে পড়ল অঝোর কান্না। তার কান্না শুধু রাগের নয়, ভাঙা বিশ্বাসের, লুকানো সত্যের, অপমানের আর নিজের অজান্তে হারিয়ে যাওয়ার ভয়। তুমি আমাকে বলনি কেন আবির? তুমি A17, তুমি এই কোম্পানির হেড, তুমি এত বড় পজিশনে, আর আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার জন্য লড়েছি, অপমান সহ্য করেছি, আর তুমি চুপ ছিলে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার কণ্ঠ ভারী। আমি চাইনি তুমি আমাকে আমার পরিচয়ের জন্য ভালোবাসো। আমি চাইনি কেউ বলুক আমি টাকার জোরে তোমাকে বিয়ে করেছি। আমি চাইছিলাম তুমি আমাকে শুধু আমার মানুষটা দেখে গ্রহণ করো। কথা কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমাকে বিশ্বাস করোনি? আবির চোখ তুলে তাকালো। বিশ্বাস করেছি বলেই লুকিয়েছি। আমি চেয়েছিলাম একদিন তুমি নিজে থেকে বোঝো আমি তোমার সম্মানের যোগ্য, শুধু পদবীর জন্য নয়। কথা হঠাৎ নীরব হয়ে গেল। তার মনে ভেসে উঠল সেই রাতের কথা, যখন আবির বলেছিল, আমার থেকে কি তোমার চাওয়ার কিছু নেই? সে বুঝতে পারলো এই মানুষটা কখনো নিজের জন্য কিছু চায়নি, শুধু চেয়েছে তার পাশে থাকা অধিকারটা। কথা ধীরে ধীরে আবিরের বুকে মাথা রাখলো। কান্না থামেনি, কিন্তু স্বর বদলে গেছে। আমি তোমাকে পদবী দেখে ভালোবাসিনি আবির, আমি তোমার মনটা দেখে ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে তোমার কষ্টে অংশ নিতে দিলে না। আবির তার মাথায় হাত রাখলো। বুকের ভেতর জমে থাকা ভয় ধীরে ধীরে গলে যাচ্ছে। কাচের দেওয়ালের ওপাশে শহর তখনও ব্যস্ত, কিন্তু এই ছোট্ট কেবিনে দুজন মানুষ নতুন করে একে অপরকে চিনছে। আজ প্রজেক্টের সিদ্ধান্তের চেয়ে বড় সিদ্ধান্ত হয়ে গেছে তাদের সম্পর্কের। ঝড় এসেছে, কিন্তু হয়তো এই ঝড়ই পরিষ্কার করবে সব ভুল বোঝাবুঝির আকাশ। কেবিনের ভেতরে নরম আলো, বাইরে কাঁচের দেওয়ালের ওপাশে শহর, আর ভেতরে জমে থাকা বছরের অভিমান। কথা আবিরের সামনে দাঁড়িয়ে, চোখ দুটো ভেজা অথচ দৃঢ়। তুমি জানো, আমার স্বামীকে সবাই ঘর জামাই, চাকরের বাচ্চা বলতো। তখন আমার কলিজা ছিঁড়ে যেত আবির। বাইরে থেকে হাসতাম, ভেতরে ভেঙে যেতাম। তার কণ্ঠ কেঁপে উঠল। তুমি এত বড় পোস্টে কাজ করো, একজন ইঞ্জিনিয়ার, এই কোম্পানির A17। তুমি চাইলে তো আলাদা বাসা নিয়ে থাকতে পারতাম, এত অপমান সইতে হতো না। আবির গভীর নিঃশ্বাস ফেলল, চোখের ক্লান্ত ভালোবাসা। কথা, আমাদের বিয়েটা স্বাভাবিক ছিল না, পরিস্থিতির বিয়ে। তাই আমি দেখতে চেয়েছিলাম তোমার পরিবার তোমার জন্য কত দূর যেতে পারে, আর তুমি আমার পাশে কতটা দাঁড়াতে পারো। আমি চেয়েছিলাম তুমি আমাকে মানুষ হিসেবে ভালোবাসো, পরিচয় হিসেবে নয়। কথা কষ্টমাখা স্বরে বলল, তাহলে প্রজেক্ট বাতিল করেছো কেন? আবির সরাসরি উত্তর দিল, সাইমন চৌধুরী যেন তোমার থেকে দূরে থাকে। নামটা উচ্চারিত হতেই ঘরে এক মুহূর্তের নীরবতা। ঘরের এক মুহূর্তের নীরবতা। সাইমন চৌধুরীর কথা মুচকি হেসে বলল, জেলাসি তাই না? জলে তোমার? আবির একটু লজ্জা, একটু অধিকার মেশানো কণ্ঠে বলল, জলে। এটা কি স্বাভাবিক না? আমি তোমাকে ভালোবাসি কথা। তোমার পাশে অন্য কারো ছায়া দেখলে আমার ভেতরটা অস্থির হয়ে যায়। কথা এবার শান্ত, তার চোখে দুষ্টু ঝিলিক। তাহলে প্রজেক্ট কি হবে? আবির এগিয়ে এসে তার 2 হাত ধরল। প্রজেক্ট হবে, তবে শর্ত আছে। কি শর্ত? প্রথমত, আমার পরিচয় গোপন থাকবে, কেউ জানবে না আমি A17। দ্বিতীয়ত, তুমি আর আমি যে প্ল্যান দিব ঠিক সেভাবে কাজ করবে, কোনো আবেগ না, শুধু কৌশল। কথা ভ্রু তুলল। মানে? আবির ধীরে ধীরে বলল, এই প্রজেক্ট সরাসরি বাতিল নয়, আমি টেকনিক্যাল অবজেকশন তুলেছি। সাইমনের প্রেজেন্টেশনে কয়েকটা ইচ্ছাকৃত ফাঁক রাখা হয়েছিল। এখন তুমি অফিসের রিভিউ মিটিং চাইবে, তুমি নিজে প্রেজেন্ট করবে, আমি বোর্ডের সামনে বসে থাকবো A17 হিসেবে, কিন্তু তোমার স্বামী হিসেবে নয়। কথার চোখ বড় হয়ে গেল। তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ? আবির মাথা নেড়ে বলল, না, আমি চাই সবাই দেখুক খান গ্রুপের আসল শক্তি তুমি, সাইমন না, তোমার বাবা না, তুমি। কথার বুক কেঁপে উঠল। এতদিন সে ভেবেছিল আবির তাকে লুকিয়ে রেখেছে, আজ বুঝলো সে তাকে তৈরি করছিল। আর সাইমন? কথা ধীরে জিজ্ঞেস করলো। আবিরের চোখে তখন কঠোরতা। সে বুঝবে তুমি তার নাগালের বাইরে, ব্যবসাতেও জীবনেও। কথা এগিয়ে এসে আবিরের বুকে মাথা রাখলো। ঠিক আছে মিস্টার A7। সে ফিসফিস করে বলল, আমি তোমার প্ল্যান অনুযায়ী কাজ করব, তবে একটা শর্ত আমারও আছে। আবির অবাক, কি শর্ত? কথা হাসলো। এই প্রজেক্ট জিতলে আমরা আলাদা বাসায় উঠবো, ছোট্ট একটা সংসার, যেখানে কেউ তোমাকে ঘর জামাই বলবে না, আর আমি গর্ব করে বলবো তুমি আমার স্বামী। আবিরের চোখ ভিজে উঠল। দিল। দুজনের হাত একসাথে জড়িয়ে গেল।
বাইরে কাঁচের দেওয়ালে শহরের আলো ঝিলমিল করছে, ভেতরে নতুন এক পরিকল্পনার সূচনা। প্রজেক্ট এখন শুধু 2000 কোটি টাকার নয়, এটা এখন ভালোবাসা, সম্মান আর নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই। ঝড় থেমে গেছে, এবার শুরু হবে যুদ্ধ। আর কথা শোনো সাইমন, তোমার বাবাকে বলবে যদি চৌধুরী গ্রুপ ছাড়া প্রজেক্টটা কমপ্লিট করতে পারে তাহলে প্রজেক্ট পাবে। এ বলে আবির মুচকি মুচকি হাসে আর মনে মনে বলে, শ্বশুর মশাই, আপনার প্ল্যান আমি কখনো সাকসেসফুল হতে দিব না। সাইমন চৌধুরীকে আমি আমার স্ত্রী থেকে দূরে সরিয়ে দেব। কথা অফিসে ঢুকে সরাসরি কনফারেন্স রুমে গেল। ভেতরে বসে আছেন আমজাদ খান ও সাইমন চৌধুরী। জাপানিজ কোম্পানির সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যদি খান গ্রুপ একা এই প্রজেক্টে কাজ করতে পারে তাহলে তারা প্রজেক্ট দেবে, কিন্তু চৌধুরী গ্রুপের সাথে তারা কাজ করবে না। ঘরটা যেন হঠাৎ জমে গেল। সাইমন চেয়ারে ধাক্কা মেরে উঠে দাঁড়ালো। এটা কিভাবে সম্ভব? চৌধুরী গ্রুপ সহ আমরা মিলে এতদিন কাজ করলাম, আর এখন আমাদের ক্যান্সেল কেন? তার চোখ লাল, কণ্ঠে ক্ষোভ। আমজাদ খান ঠান্ডা গলায় বললেন, টেনশন নিও না সাইমন, এই প্রজেক্টে যা লাভ হবে তার মধ্যে তোমাদের 25% আমি দিয়ে দেব। সাইমন এবার আরো ক্ষুব্ধ। আঙ্কেল, আপনি আজ হঠাৎ ব্যবসায়িকদের মতো কথা বলছেন। আমাদের মধ্যে আরেকটা ডিল হয়েছিল, সেটা ভুলে গেলেন? কথা ভ্রুকুচকে তাকালো। আরেকটা ডিল মানে কি ডিল? আমজাদ খান দ্রুত সাইমনকে একপাশে নিয়ে গেলেন। নিচু স্বরে বললেন, বোঝার চেষ্টা করো, আমরা একসাথে কাজ করলে কিছুই পাবো না। প্রজেক্ট এখন পাচ্ছি, আর ওই ঘরজামাইকে আলাদা করার জন্য নতুন প্ল্যান করতে হবে। সাইমনের চোখে মুহূর্তের জন্য হিসাবি ঝিলিক দেখা গেল। সে চুপ হয়ে গেল। কথা দূর থেকে সব দেখলো। তার মনে প্রশ্ন জমল, কোন ডিল, কিসের পরিকল্পনা? কিন্তু আমজাদ খান ফিরে এসে বললেন, কথা, তুমি জাপানিজ কোম্পানির সাথে ডিল ফাইনাল করে দাও। কথা মাথা নেড়ে বেরিয়ে গেল। তার মনে এখন আরেক ঝড় বইছে। রাতে বাসায় ফিরে কথা দরজা বন্ধ করে আবিরকে বলল, সব ঠিক, এই প্রজেক্ট থেকে সাইমন চৌধুরী আউট। এখন আর তোমাকে জেলাস হতে হবে না। আবির ভ্রু তুলল। ওকে, যেভাবে জড়িয়ে ধরে হাই হ্যালো করছিলে সেভাবে নিজের স্বামীকে তো কখনো জড়িয়ে ধরো নাই, তাহলে জ্বলবে না? কথা চোখ বড় বড় করে বলল, কি, আমি তোমাকে কখনো জড়িয়ে ধরে আদর করি নাই? তাহলে আমার গর্ভের সন্তান এলো কিভাবে? আবির একটু কাছে এসে ফিসফিস করে বলল, সন্তান তো এসেছে, কিন্তু স্বামী হিসেবে মন ভরে আদর কি পেয়েছি? কথা ঠোঁট কামড়ে হাসলো। তোমার মন ভরে নাই? ঠিক আছে, আজ মন ভরে দেব। সে আবিরের শার্টের কলার ধরে টেনে নিল নিজের কাছে। চোখে দুষ্ট ছিলিক, ঠোঁটে মায়া। ঘরের আলো নরম, জানলার বাইরে চাঁদের আলো ঢুকে পড়েছে। কথা ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলো। মিস্টার A17, আজকে আপনার সব অভিযোগের জবাব দেওয়া হবে। আবির মৃদু হেসে বলল, ওহ, তাহলে আজ অফিসিয়াল রিভিউ মিটিং? কথা ফিসফিস করে বলল, কিন্তু এই মিটিংয়ে শুধু 2জন শেয়ার হোল্ডার। আবির তার কোমর জড়িয়ে নিল। কথা হালকা করে তার বুকে ঘুষি মারল। এই যে এতদিন আমাকে পরীক্ষা নিয়েছ, আজ তোমাকে দিতে হবে। কি পরীক্ষা? কতটা ভালোবাসো আমাকে? আবির তার কপালে চুমু রাখলো। ধীরে ধীরে সে চুমু গড়িয়ে পড়ল চোখে, গালে। কথা চোখ বন্ধ করলো। তার হাত দুটো আবিরের গলায় জড়িয়ে গেল। মুহূর্তটা হয়ে উঠল নিঃশব্দ অথচ পূর্ণ। জানো, কথা মৃদুস্বরে বলল, তুমি যখন সবাইকে চুপ করে সহ্য করছিলে তখন আমি ভেতরে ভেতরে আরো বেশি তোমার প্রেমে পড়ছিলাম। আবির তার কপালে কপাল ছুঁয়ে বলল, আর তুমি যখন সবার সামনে আমার পাশে দাঁড়িয়েছিলে তখন আমি বুঝেছিলাম আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কথা হেসে উঠে বলে, আজ তাহলে তোমার সম্পদ উপভোগ করো। তারপর আর কোনো শব্দ ছিল না, শুধু 2জন মানুষের নরম হাসি, খুনসুটি, স্পর্শের উষ্ণতা। একটি হাত আরেকটি হাত খুঁজে পেল, একটি হৃদস্পন্দন আরেকটির সঙ্গে মিশে গেল। তারা ডুবে গেল ভালোবাসার সাগরে। এদিকে আবিরের ভাবি সত্যি রাসেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে দিল। মা বাবা কেউ নেই, ছোট ভাই আবির দূরে, সত্যিটাও জানে না। রাসেলের চাকরিটাও চলে গেল। সম্মান, সংসার সব একসাথে ভেঙে পড়ল। জেলের ভেতর লোহার শিকলের আড়ালে বসে রাসেল যেন প্রথমবার নিজের জীবনটাকে দেখল। মাইশা আর তার বোন জেলে গিয়ে দাঁড়িয়ে বলল, দুলাভাই, যদি আপুর পাথরে ক্ষমা চাও আর ডিভোর্স ক্যান্সেল করো তাহলে তোকে বের করব, না হলে জেলেই পচে মরবি। রাসেলের চোখে ঘৃণা, কণ্ঠে দৃঢ়তা। প্রয়োজনে তাই হবে, তবুও এমন বাজারের ফালতু নির্লজ্জ বেহায়া মেয়ের সঙ্গে আর না। রাসেলের স্ত্রী দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এখানেই মর, দেখি কে তোকে বের করে। 2 বোন চলে গেল। রাসেল একা রইল, কিন্তু তার ভেতরে যেন বহুদিন পর আত্মসম্মানের একটা আলো জ্বলল। পরদিন সকালে খানবাড়ির ডাইনিং হলে নরম আলো। কথা ধীরে ধীরে বলল, দাদু, আমি আর আবির সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা বাসায় থাকবো। আগামীকাল একটা বাসা ভাড়া নিয়ে চলে যাব। খান বাহাদুর থমকে গেলেন। খান বাহাদুর তার কাপা কণ্ঠে বললেন, প্লিজ মা, আর কিছু মাস থাক। আমি আর কতদিন বাঁচবো বল? তোর সন্তান দুনিয়ায় আসুক, তারপর চলে যাস, এটা আমার অনুরোধ। কথার বুক কেঁপে উঠল। দাদুর চোখে জল। সে না বলতে পারল না। ঠিক আছে দাদু, আপনার কথা রাখবো। বিকেলে অফিস শেষে আবির আর কথা একটু মার্কেটে গেল। শিশুর জন্য কিছু জিনিস কিনবে, ভবিষ্যতের ছোট্ট স্বপ্নগুলো হাতে নিয়ে দেখতে। শপিং মলের উজ্জ্বল আলো, মানুষের ভিড়, হাসি। তার মাঝে হঠাৎ সামনে এসে দাঁড়ালো মাইশা আর আবিরের ভাবি। মাইশা ঠোঁট বাঁকিয়ে বলল, আপু দেখো, এমন শপিং মলে যদি এদের মতো ফকিন্নি কাজের লোক আসে তাহলে তো শপিং মলেরই অসম্মান। 2 বোন কিক কিক করে হেসে উঠল। কথা শান্ত গলায় বলল, আমরা ফকিন্নি হলেও বেইমান না, লোভী না, স্বার্থপর না, তোমাদের মতো টাকার কাছে বিক্রি হয় না। আর আবির সেই হীরা। তোমাদের ধন্যবাদ।
আমাদের ফাঁসিয়ে বিয়ে দেওয়ার জন্য, না হলে এমন স্বামী পেতাম। মাইশা অট্টহাসি দিল। দেখেছিস আপু, ফকির আর ফকিরনি পাগল হয়ে গেছে। জানিস আমার স্বামী চৌধুরী গ্রুপের GM, মাসে 5 লক্ষ টাকা স্যালারি। আবির শান্ত গলায় বলল, মাইশা এসব আমাদের জানার দরকার নেই। তোমাকে আর ভাবিকে সত্যি মন থেকে ধন্যবাদ আমাদের ফাঁসিয়ে বিয়ে দেওয়ার জন্য। আর তোমার মতো মেয়েকে বিয়ে করা আর সুইসাইড করা একই কথা। কথাটা এমন স্বাভাবিক, এমন আত্মবিশ্বাসে বলা যেন ওদের কটাক্ষের কোনো মূল্যই নেই। মাইশা আর তার বোন হতভম্ব হয়ে গেল। এই দুজন মানুষকে কেন আজ ছোট করা যাচ্ছে না? আবির আর কথা হাত ধরে চুপচাপ চলে গেল, কিন্তু তারা জানতো না এই পুরো দৃশ্য পাশ থেকে দেখছিল আরেকজন, সাইমন চৌধুরী। সাইমন দূর থেকে সব শুনেছে, দেখেছে কথার চোখের দৃঢ়তা, আবিরের আত্মবিশ্বাস। তার ভেতরে জ্বলে উঠল অন্যরকম আগুন। ঈর্ষা, হতাশা নাকি হারানোর ভয়? সে বুঝল এই দুজনকে আলাদা করা এত সহজ নয়। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে টাকা, অপমান, ষড়যন্ত্র কিছুই তাকে ভাঙতে পারে না। শপিং মলের ঝলমলে আলোয় মানুষজনের ভিড়, হাসি, কোলাহল, কিন্তু এক কোণে দাঁড়িয়ে জমে উঠেছিল অন্যরকম এক নীরব আগুন। সাইমন ধীরে ধীরে মাইশার সামনে এগিয়ে এলো, মুখে ভদ্রতার হাসি, চোখে ঠান্ডা হিসাব। এই যে মিস, একটু জিজ্ঞেস করবো, যে ছেলেটার সাথে একটু আগে কথা বলছিলেন তাকে কি চেনেন? মাইশা চিবুক উঁচু করে বলল, আবির আর কথা? দুজনকে চিনি, কিন্তু কেন? সাইমনের ঠোঁট শক্ত হলো। ওই ছেলেটা আমার শত্রু। মাইশা একটু থেমে হেসে উঠল। ও আমার এক্স। ওকে আর কথাকে আমি আর আমার আবু ফাঁসিয়ে বিয়ে করিয়েছি। কথাটা শুনে সাইমনের ভেতরে যেন বজ্রপাত হলো। তার চোখ এক মুহূর্তের জন্য অগ্নিদীপ্ত হয়ে উঠল, কিন্তু বাইরে প্রকাশ পেল না। সে নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলো, আপনি বললেন আপনার স্বামী চৌধুরী গ্রুপের GM, এটা কি সত্যি? মাইশা আত্মতৃপ্তির হেসে বলল, এখানে মিথ্যা বলার কি আছে? আমার স্বামী ফয়সাল মাহমুদ, চৌধুরী গ্রুপের GM। সাইমনের মুঠো শক্ত হয়ে উঠল। মুহূর্তের জন্য তার মনে হলো এখানেই সব শেষ করে দেই, কিন্তু এটা শপিং মল, ক্যামেরা আছে, মানুষ আছে। সে গভীর শ্বাস নিল, মাথা ঠান্ডা করলো। ভালো, খুব ভালো। এটুকু বলে সে ঘুরে দাঁড়ালো। মাইশা বুঝতেই পারলো না এই কয়েকটা কথায় সে কাকে আগুন ধরিয়ে দিল। সাইমন হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, কথা যে তার নাগালের বাইরে চলে গেছে, আর এখন চৌধুরী গ্রুপের GM পরিচয়ে মাইশার এই দম্ভ। তার মাথায় নতুন এক হিসাব শুরু হলো। প্রথমত, চৌধুরী গ্রুপের ভেতরে ফয়সাল মাহমুদ আছে কি? দ্বিতীয়ত, মাইশার স্বামীর পদের সত্যতা যাচাই করতে হবে। তৃতীয়ত, আবিরকে আঘাত করতে হলে সরাসরি নয়, পেছন দিয়ে পরিকল্পিতভাবে। তার চোখে তখন ঠান্ডা প্রতিশোধের আগুন। সে নিজেকে বলল, খেলা এখনো শেষ হয়নি, এখন শুরু। শপিং মলের আলো ঝলমল করছে, কিন্তু সাইমনের মনে নামছে এক অন্ধকার পরিকল্পনার রাত। শপিং ব্যাগ হাতে আবির আর কথা বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুমের পরিবেশটা কেমন যেন বিদ্রুপে ভরে গেল। মাহি ঠোঁট বাঁকিয়ে বলল, মুরত্ব নাই নিজে টাকা ইনকাম করে শপিং করতে, ঘর জামাই আবার ফ্রি শপিং। তার পাশে রাহি, আসিফ আর তাদের মা অট্টহাসিতে ফেটে পড়ল। কথা আজ আর চুপ থাকলো না। সে ধীরে ব্যাগগুলো নামিয়ে রাখলো। চোখে আগুন নেই, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। আমাদের দাদু আমার বাবা আর চাচুকে আলাদা আলাদা কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার বাবা নিজের পরিশ্রমে তার কোম্পানিকে বাংলাদেশের টপ 5 এর মধ্যে নিয়ে গেছেন। কথা একটু থামলো, গভীর নিঃশ্বাস নিল। আমি সেই কোম্পানির উত্তরাধিকারী, আর আমরা দুজন সেই কোম্পানির এমপ্লয়ি। আমাদের স্যালারির টাকা দিয়ে শপিং করছি, তোমাদের মতো বসে বসে খাচ্ছি না। ঘর নিস্তব্ধ। মাহিদের মুখের হাসি শুকিয়ে গেল, অপমানে তাদের মুখ লাল। কথা আবিরের হাত ধরে রুমে চলে গেল। দরজা বন্ধ হতেই আবির কথাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ। কথা মৃদু হেসে বলল, এটা আমার কর্তব্য আবির, তোমার সম্মান আমার সম্মান। আবির তার কপালে চুমু রাখলো। এই মেয়েটাই তার শক্তি। অন্যদিকে অন্য এক অফিস কক্ষে জমছিল নতুন ষড়যন্ত্র। সাইমন চৌধুরী সাইমন তার ম্যানেজার ফয়সাল মাহমুদকে ডেকে পাঠালো। ফয়সাল ঢুকতে তার সামনে একটি খাম ছুড়ে দেওয়া হলো। আপনাকে চুরির দায়ে কোম্পানি থেকে ফায়ার করা হলো। ফয়সালের পা কাঁপতে লাগলো। স্যার, আমি চুরি করি নাই। সে সাইমনের গায়ে পড়ে গেল। মাসে লক্ষ টাকার বেতন, এই চাকরি শেষ হলে সব শেষ। সাইমন ঠান্ডা মাথায় বলল, আপনি চুরি করেন না, কিন্তু আপনার স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে আপনাকে চুরির দায় দিলাম, যেন আপনি আর কোনো কোম্পানিতে চাকরি না পান। ফয়সাল হতভম্ব। আমার স্ত্রীকে আপনি আগে থেকে চেনেন? ফয়সালের কণ্ঠ কাঁপল। স্যার, প্রয়োজনে ওকে ডিভোর্স দেব, তবুও আমাকে চাকরি থেকে বিদায় করবেন না। সাইমন ভেতরে ভেতরে হাসলো। এবার লাইনে এসেছ। মনে মনে বলল সে, ঠিক আছে, আপনার স্ত্রীকে আমার সাথে দেখা করতে বলুন, আমি বললে আপনি তাকে ডিভোর্স দেবেন। ফয়সাল অসহায়ের মতো মাথা নেড়ে বেরিয়ে গেল। তার চোখে তখন ভয়। চাকরি গেলে সম্মান যায়, ভবিষ্যৎ যায়, স্ত্রী গেলে হয়তো আরেকজন পাওয়া যায়, কিন্তু এমন চাকরি। ফয়সাল বেরিয়ে যেতে সাইমন শয়তানি অট্টহাসিতে ফেটে পড়ল। তার পরিকল্পনা এগোচ্ছে। রাতে কথা বিছানায় বসে আবিরকে জিজ্ঞেস করলো, আবির, তোমার কি একবারও প্রয়োজন হয়নি তোমার মা ভাইয়ের খোঁজ নেওয়ার? আবির একটু চুপ করে থাকলো। প্রয়োজন আছে কথা, খুব আছে। আর কিছুদিন যাক, প্রজেক্টের চাপ কমলে তোমাকে নিয়ে যাব। কথা তার হাত চেপে ধরল। সে জানে আবিরের ভেতরেও এখনো না বলা অনেক ব্যথা আছে। এদিকে ফয়সাল বাসায় ফিরে সব খুলে বলল মাইশাকে। মাইশা বিস্মিত। কি বলছো? আমি তো তোমার বসকে চিনি না, কোথায় কি ভুল হচ্ছে? ফয়সাল বিরক্ত কণ্ঠে বলল, আমি কিছু জানি না, স্যার তোমাকে দেখা করতে বলেছেন, দেখা করো। তোমার জন্য যদি আমার চাকরি যায়। সে থেমে গেল, মুখে চাপা হুমকি। তারপর সাইমনের নম্বর দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাইশা ফোনের দিকে তাকিয়ে রইল। তার মনে প্রথমবার ভয় ঢুকলো। কোন খেলায় জড়িয়ে গেছে সে? আর দূরে কোথাও সাইমন চুপচাপ নিজের জাল বিছাচ্ছে। ঝড় এখনো পুরোপুরি নামেনি। এবার হয়তো কারো জীবন তছনছ হবে। মাইশা কাপা হাতে ফোনটা কানে তুলেছিল।
অপর প্রান্তে সাইমনের কণ্ঠ শীতল স্থির, অথচ ভেতরে আগুন লুকানো। কিছুক্ষণ নীরবতার পর ঠিক হলো দেখা হবে। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে শহরের কোলাহলের গায়ে মলিন রং মাখাচ্ছে। সাইমনের ব্যক্তিগত ফ্ল্যাটে পৌঁছে গেছে মাইশা। প্রথমবার তাকে স্পষ্টভাবে দেখল। মুখটা চেনা লাগছিল। হ্যাঁ, সেই শপিং মলের মানুষটি। মাইশা বিস্মিত হয়ে বলল, আপনি তো সেই শপিং মলের লোক, কিন্তু আমি তো আপনাকে চিনি না। সাইমন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, দুই চোখ ঠান্ডা, অদ্ভুত। কথাকে আমি 6 বছর ধরে ভালোবাসি, আর তুই ওকে ফাঁসিয়ে আবিরের সঙ্গে বিয়ে করিয়ে দিলি। মাইশার বুকের ভেতর যেন বজ্রপাত হলো। মাটি যেন সত্যি পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। সে কাঁপা গলায় বলল, স্যার, আমি না বুঝে ভুল করেছি, দয়া করে ক্ষমা করে দিন। সাইমন হেসে উঠল। সেই হাসি করুণ নয়, নির্মম। ক্ষমা, 2টা শর্ত আছে, তবেই তোর স্বামীর চাকরি থাকবে। মাইশা মরিয়া হয়ে বলল, আমি সব শর্ত মানতে রাজি, বলেন। সাইমনের কণ্ঠ তখন বিষের মতো ধীর। প্রথমত, আজকের রাতটা আমার সঙ্গে কাটাতে হবে। দ্বিতীয়ত, কথার জীবন থেকে আবিরকে সরিয়ে দিতে হবে। মুহূর্তের সময় যেন থমকে গেল। মাইশা বুঝতে পারছিল না এটা দুঃস্বপ্ন না বাস্তব। সে কাঁপা স্বরে বলল, স্যার, আমি বিবাহিত। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বা না, একটাতেই উত্তর দে। দীর্ঘ নীরবতার পর মাথা নিচু করে মাইশা বলল, হ্যাঁ, আমি রাজি। কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। মনে মনে সে ফিসফিস করল, পাপ বাপকেও ছাড়ে না। সেদিন শপিং মলে যদি কথা আর আবিরকে অপমান না করতাম, আজ এই দিন দেখতে হতো না। সেই রাত, একদিকে আবির আর কথা নিজেদের ছোট্ট পৃথিবীতে ভালোবাসার পবিত্রতা ডুবে আছে, দুজনের মাঝে বিশ্বাস, স্নেহ আর অটুট বন্ধন। অন্যদিকে মাইশা এক অন্ধকার ঘরে দাঁড়িয়ে নিজের ভুলের শাস্তি নিজের হাতে লিখছে। তার চোখে জল, মনে অপরাধ বোধ, আর সামনে এক প্রতিশোধ পাগল মানুষ। সাইমনের স্পর্শে প্রেম নয়, ছিল কেবল প্রতিহিংসার শীতলতা। মাইশা অনুভব করছিল সে এখানে ভালোবাসার জন্য নয়, কারো ক্রোধের আগুন নেভাতে এসেছে। রাত যত গভীর হলো তত স্পষ্ট হলো সময়ের বিচার বড় কঠিন। যে অপমান সে একদিনে হেসে উড়িয়ে দিয়েছিল, আজ তারই প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে তার জীবনে। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে মাইশা নিজের চোখের দিকে তাকাতে পারল না। সে বুঝল প্রতিশোধের আগুনে শুধু শত্রু পুড়ে না, নিজের ভেতরটাও ছাই হয়ে যায়। আর এদিকে আবির ও কথা এখনো অজানা। তারা কখনো কারো ক্ষতি চায়নি, প্রতিশোধের চিন্তাও করেনি, অথচ সময় নিজের নিয়মে হিসাব কষে নেয়, নীরবে, নির্মমভাবে। সময় সত্যি প্রতিশোধ নেয়, কিন্তু সে প্রতিশোধ কখনো একপাক্ষিক হয় না। কারো ভুল, কারো লোভ, কারো অহংকার, সবকিছুর মূল্য একদিন না একদিন চুকাতেই হয়। তাই কথা ও আবিরের অজান্তে সময় তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। রাতের অন্ধকার সরে গেলেও মাইশার জীবনে কোনো ভোর নামেনি। সারা রাতের অপমান, শারীরিক ও মানসিক নির্যাতনের ভারে তার শরীর যেন ভেঙে চূর্ণ। আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবিকেও চিনতে পারে না। চোখ দুটো ফোলা, ঠোঁট শুকনো, ত্বকে ক্লান্তির দাগ। সাইমন জানলার পাশে দাঁড়িয়েছিল। তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, শুধু পরিকল্পনার ঠান্ডা হিসাব। তুমি খান গ্রুপে চাকরি নেবে, ওখান থেকে আবিরকে কৌশলে কথার থেকে দূরে সরিয়ে দেবে। মাইশা বিস্ময়ে তাকায়। স্যার, খান গ্রুপে আমি চাকরি পাবো কিভাবে? সাইমন মৃদু হেসে বলে, ওটা আমি বুঝবো। খান গ্রুপের এমডিকে আমি বলে দেব। 10 দিন কেটে গেল। এক সকালবেলা অফিসে ঢুকে কথা থমকে দাঁড়ায়। কাজ ঘেরা একটি কেবিনে বসে কাজ করছে মাইশা। কথার ভেতরে জমে থাকা রাগ হঠাৎ বিস্ফোরিত হলো। সে সামনে গিয়ে বলল, তোর মতো লোভী মেয়েকে এখানে চাকরি কে দিয়েছে? দূর থেকে আবির সব দেখছিল। সে এগিয়ে এসে ঠান্ডা স্বরে বলল, তোমার স্বামী তো 5 লক্ষ টাকা স্যালারি পায়, তাহলে তুমি এখানে কেন? মাইশা মাথা উঁচু করে বলল, তোরা তোদের চিন্তা কর, আমাকে এমডি স্যার চাকরি দিয়েছে। কথা আর কিছু বলল না, সে চুপচাপ সরে গেল। কিন্তু তার ভেতরে এক নতুন ভয় জন্ম নিল। আবির যদি কোনোদিন ভুল বোঝে, যদি মাইশা কৌশলে তাদের মাঝখানে দেওয়াল তুলে দেয়। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিলেন আমজাদ খান। তার ঠোঁটে ধূর্ত হাসি ফুটে উঠল। তিনি ফোন করলেন সাইমন চৌধুরীকে। সাইমন, তোমার প্ল্যান মনে হয় কাজ করেছে। কথার চোখে ভয় দেখলাম, ভয়ানক ভয়। সাইমনের কণ্ঠে আত্মবিশ্বাস, কিন্তু ভেতরে লুকানো সংশয়। আঙ্কেল, আমি হিসেব করে প্ল্যান করেছি, কিন্তু আমার ভয় অন্য জায়গায়। আবার কিসের ভয়? কথা আর আবির একে অপরকে যেভাবে বিশ্বাস করে, যেভাবে সাপোর্ট করে, তাদের মধ্যে ফাটল ধরানো সহজ না। আমি খুব কাছ থেকে দেখেছি ওদের সম্পর্ক শুধু ভালোবাসা না, বিশ্বাস আর সম্মানের উপর দাঁড়িয়ে। আমজাদ খান হেসে বললেন, সব বিশ্বাস একদিন ভেঙে যায়। সাইমন একটু থেমে বলল, না আঙ্কেল, যে সম্পর্ক বিশ্বাস, ভরসা আর নিঃস্বার্থ সাপোর্টের উপর দাঁড়ায়, সেটা ভাঙা খুব কঠিন। অফিসার এক কোণে বসে কথা ভাবছিল। তার মনে ভয় আছে, কিন্তু সেই ভয়কে ছাপিয়ে আছে আবিরের প্রতি অটুট আস্থা। সে জানে, স্বামী স্ত্রী সম্পর্কে যদি সত্যিকারের বিশ্বাস, ভালোবাসা আর পারস্পরিক সম্মান থাকে, তাহলে পৃথিবীর সব ষড়যন্ত্র একসাথে এলেও সেই সম্পর্ক সহজে ভাঙে না। কারণ ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। আর সেই অঙ্গীকারের শক্তিকে ভয় পায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। সারাদিন অফিসে বসেও কথার মন এক মুহূর্তের জন্য স্থির হলো না। ফাইলের পাতা উল্টাচ্ছে, কিন্তু চোখ বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। মন যেন প্রশ্নের জালে আটকে আছে। মনে মনে সে বলল, মাইশা কেন এখানে এলো? বাবা তাকে কিভাবে চিনল? চাকরি দিল কেন? আমি তো আবিরের সঙ্গে অনেক সুখে আছি। এটা কি আমাদের আলাদা করার নতুন কোনো চক্রান্ত? অন্যদিকে আবিরও নিজের কেবিনে বসে অস্থির। তার চিন্তা ঘুরপাক খাচ্ছে। মাইশা এখানে কেন? কি চাই তার? সে কি আবার সাইমন চৌধুরী আর আমার শ্বশুরের সঙ্গে মিলে নতুন কোনো ফোন দিয়ে আসছে? এদিকে এক ছাদের নিচে থেকেও মাইশা আর ফয়সাল মাহমুদের দূরত্ব আকাশ জমিন। একই বিছানায় শুয়েও তারা যেন দুই ভিন্ন গ্রহের মানুষ। কথাবার্তা নেই, চোখাচোখি নেই, শুধু নীরবতা।
ফয়সাল ইতিমধ্যে সাইমনকে বলে দিয়েছে, স্যার আমার স্ত্রীকে দিয়ে আপনি যা করার করুন, কিন্তু আমার চাকরি যেন ঠিক থাকে। কাজ শেষ হলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। সাইমন ঠোঁটের কোণে তৃপ্তির হাসি টেনে বলেছিল, ঠিক আছে ফয়সাল সাহেব, কয়েকটা দিন ধৈর্য ধরুন। এই কথাগুলো মাইশা জানে না। সে ভাবছে সে অন্যের জীবন ভাঙতে চলেছে, কিন্তু বুঝতে পারছে না তার নিজের জীবনই সবচেয়ে বড় ভাঙনের দিকে এগোচ্ছে। অফিসে বসে মাইশার মনে নতুন ষড়যন্ত্র জন্ম নেয়। আগে কথাকে মিথ্যা অপবাদ দিয়ে এই অফিস থেকে বের করব, তারপর আবির। যদি কথাকে সরাতে পারি সাইমন স্যার খুশি হবে। সে জানেই না এই কোম্পানির এমডির মেয়ে কথা নিজেই, যার বিরুদ্ধে সে ষড়যন্ত্রের জাল বুনছে, সে জালের কেন্দ্রে দাঁড়িয়ে আছে কথা। রাতে ঘরে ফিরে আবির গভীর স্বরে বলল, তোমার বাবা মাইশাকে কেন চাকরি দিলেন? এটা কি আমাদের আলাদা করার নতুন কোনো প্ল্যান? কথা ধীরে বলল, হতে পারে, কিন্তু বাবা ওকে চিনলেন কিভাবে, আর তোমার আর ওর ব্যাপারে জানলেন কিভাবে? এই প্রশ্নের ফলে দুজনেই কিছুক্ষণ নীরব। হঠাৎ আবির কথাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, যাই হোক আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমার থেকে দূরে যাওয়ার আগে আমাকে মেরে যেও। কথার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে, চোখে জল চিকচিক করছে। এমন কথার কখনো বলবা না আবির, আমাদের বিয়ে যেভাবেই হোক, এখন আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সে আরও কাছে সরে আসে। বিশ্বাস করো, পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না যদি আমরা একে অপরকে বিশ্বাস করি। আবির তার কপালে ঠোঁট ছোঁয়ায়। সে স্পর্শে ছিল ভয়, ভালোবাসা আর প্রতিজ্ঞা। পরদিন সকালে মাইশার চোখে অদ্ভুত এক অস্থিরতা, হিংসা আর প্রতিশোধ তার ভেতরটাকে ধীরে ধীরে পুড়িয়ে ফেলছে। সে কয়েকজন লোক ঠিক করে, প্রথমে মিথ্যা অপবাদ, তারপর দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া। তার ঠোঁটের কোণে বিষাক্ত ফিসফিস, আগে অফিস থেকে বের করবো, তারপর সব শেষ। অন্যদিকে আবির আর কথা গিয়েছিল আবিরের পুরনো বাড়িতে। দরজায় বড় তালা ঝুলছে, জানলাগুলো বন্ধ, আঙিনায় ধুলো জমে আছে, যেন বহুদিন কেউ পা রাখেনি। আবির এক প্রতিবেশীর দরজায় করা নাড়ে, চাচা আমার মা আর ভাই কোথায়? লোকটি অবাক চোখে তাকায়, বাবা আমরা তো কয়েকদিন ধরে ওদের দেখি না, হঠাৎ করে উধাও হয়ে গেছে। এই কথা আবিরের বুকের ভেতর যেন কেমন ফাঁকা হয়ে যায়। একটা অজানা ভয় ধীরে ধীরে তাকে গ্রাস করে। ফিরে আসার পথে সে চুপ। কথা বুঝতে পারে এই নীরবতা ঝড়ের আগের নীরবতা। বাসায় এসে আবির মাথা নিচু করে বসে থাকে। আমার মা আমার ভাই কোথায় গেল তারা? কথা ধীরে বলে, মাইশার কাছ থেকে জিজ্ঞেস করবে? আবির দীর্ঘশ্বাস ফেলে, এখন না, আর কিছুদিন পরে। কিন্তু কিছুদিন কখনোই সহজ হয় না। এদিকে অফিসে বসে মাইশা ফোনে নিচু স্বরে কথা বলে, হ্যাঁ আমি যেদিন বলবো মেয়েটাকে সুযোগ বুঝে শেষ করে দেবে। ওপাশ থেকে উত্তর আসে, ম্যাম আপনি যে ছবি দিয়েছেন দেখলে চিনব, কাজ হয়ে যাবে। ফোন কেটে যায়। মাইশার হাত কাঁপছে। সে বুঝতে পারছে না সে মানুষ আছে নাকি ছায়া হয়ে গেছে। ঠিক এমন সময় খবর আসে, জাপানিজ কোম্পানি থেকে 15 দিন পর এক বিশাল পার্টির আমন্ত্রণ। এই পার্টি হবে খান গ্রুপের সম্মানে। উপস্থিত থাকবে জাপানিজ প্রতিনিধি দল, রহস্যময় A17 আর দেশের নামকরা ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিরা। এই আমন্ত্রণ যেন আগুনে ঘি ঢেলে দিল। পার্টির খবর শুনে অফিস জুড়ে চাপা উত্তেজনা। ঝলমলে আয়োজনের প্রস্তুতি শুরু হয়। আলোকসজ্জা, সাজসজ্জা, অতিথি তালিকা, নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে জমতে থাকে অন্ধকার। কথার মনে অদ্ভুত অশান্তি। কেন জানি মনে হচ্ছে এই পার্টিতে কিছু একটা ঘটবে। আবির তাকে আশ্বস্ত করতে চায়, কিন্তু তার নিজের বুকেও অজানা আশঙ্কা। রাতে তারা বারান্দায় দাঁড়িয়েছিল। দূরে শহরের আলো জ্বলছে, কিন্তু তাদের চোখে আলো কম, ছায়া বেশি। আবির ধীরে বলে, যাই হোক এই পার্টিতে আমাদের সাবধানে থাকতে হবে। কথা তার হাত শক্ত করে ধরে, আমি ভয় পাচ্ছি না, শুধু চাই তুমি আমার পাশে থেকো। আবির মৃদু হাসে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। অন্যদিকে সাইমন নিজের কক্ষে বসে পরিকল্পনা সাজাচ্ছে। আমজাদ খান ফোনে বলে, এই পার্টি হবে মোক্ষম সময়, এক আঘাতে সব শেষ। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকায়। মুখে সাজ, কিন্তু চোখে ক্লান্তি। সে জানে এই পার্টি শুধু একটা অনুষ্ঠান নয়, এটা হতে পারে কারো জীবনের মোড় ঘোরানোর রাত। 15 দিন, সময়টা খুব ছোট, তবুও খুব দীর্ঘ। প্রতিটি দিন যেন টান টান দড়ির ওপর হাঁটার মতো। এদিকে ফোন হাতে মাইশার হাত কাঁপছিল, তবুও কণ্ঠে ছিল হিংসার কঠিন সুর। আজকেই কাজ শেষ করবে, মেয়েটাকে আর যেন সূর্য দেখতে না হয়। ওপাশ থেকে ঠান্ডা উত্তর, ম্যাম কাজ হয়ে যাবে। ফোন কেটে গেলে তার বুকের ভেতর অদ্ভুত ধকপকানি শুরু হয়। প্রথমে মিথ্যা অপবাদ দিয়ে অফিস থেকে বের করবে, তারপর চিরতরে সরিয়ে দেবে। ঠিক তখনই কেবিনের দরজায় নক। কথা ভেতরে ঢুকে শান্ত স্বরে বলল, মাইশা তোমার আপু আর দুলাভাই কোথায়? কিছু জানো? মাইশা চোখ সরিয়ে বলল, না আমি কিছু জানি না। কথা আর কিছু না বলে বেরিয়ে গেল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মাইশার চিৎকারে পুরো অফিস কেঁপে উঠল। মিস কথা আমার iPhone 17 Pro Max চুরি করেছে। সবাই ছুটে গেল কেবিনের সামনে। আবিরও, কি হয়েছে মিস মাইশা? মিস কথা আমার ফোন চুরি করেছে। শব্দটা যেন কংক্রিটের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। চুরি? আবির সামনে এগিয়ে বলল, এটা মিথ্যা অপবাদ। কথা ধীরে আবিরের হাত চেপে ধরল, ওকে বলতে দাও। পুরো অফিসের চোখ এখন মাইশার দিকে। কারো মুখে অবিশ্বাস, কারো মুখে বিস্ময়। একজন স্টাফ ধীরে বলল, মিস মাইশা আপনি ভেবে বলছেন তো? এখানে ভাবার কি আছে, আমার ফোন ওই নিয়েছে। আরেকজন বলল, আপনি জানেন মিস কথা এই কোম্পানির এমডি স্যারের কি হন? মাইশা ঠোঁট বাঁকিয়ে বলল, এসব ফালতু মেয়ের আবার কি? তার কথা শেষ হওয়ার আগেই পুরো অফিস গর্জে উঠল। মিস কথা আমাদের এমডি স্যারের বড় মেয়ে, খান গ্রুপের উত্তরাধিকারী। শব্দগুলো যেন বজ্রপাত হয়ে মাইশার মাথায় আঘাত করলো। তার পা কেঁপে উঠল। সে ভাবতেই পারেনি এমন অপমান সবার সামনে। কিছুক্ষণ পর তাকে ডাকা হলো কেবিনে। ভেতরে বসে আছেন আমজাদ খান, চোখ লাল, কণ্ঠ কঠোর।
তোমার কত বড় সাহস! মালিকের মেয়ের নামে চুরির অপবাদ! মাইশা কাপা কণ্ঠে কিছু বলতে চাইলে কিন্তু তিনি থামিয়ে দিলেন। নিজের অবস্থান জানো? তুমি এই অফিসে এক কর্মচারী, আর যাকে অপবাদ দিলে সে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী। ঠিক তখনই ভেতরে ঢুকলেন সাইমন চৌধুরী। তিনি ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, কি করলে তুমি? এই অপবাদটা যদি আবিরের উপর দিতে আমার কাজ সহজ হতো, কিন্তু তুমি এমন একটা বোকামি করলে। যে মেয়েটা 1000টা ফোন কিনতে পারে, তার নামে ফোন চুরি! তার ঠোঁটে তাচ্ছিলের হাসি। বুদ্ধি থাকলে ষড়যন্ত্র করতে হয়, আবেগ দিয়ে নয়। আমজাদ খান আবার গর্জে উঠলেন, তোমার মতো অযোগ্য মানুষকে চাকরি দিয়ে ভুল করেছি। নিজের অবস্থান চলে বুঝতে শেখো। সাইমন ধীরে যোগ করলো, আমাদের প্ল্যান নষ্ট করলে তুমি। মনে রেখো, আমরা কাউকে বাঁচাই না। মাইশার মাথা ঝিমঝিম করছে, ঘাম ঝরছে কপাল বেয়ে। সে বুঝতে পারছে সে নিজেই নিজের কবর খুঁড়েছে। এদিকে কথা আর আবির অফিস ছেড়ে বেরিয়ে গেছে, দুজনের হাত একসাথে ধরা, কিন্তু দুজনের মনেই ঝড়। মাইশা কাপা হাতে ফোন বের করে বারবার কল দিচ্ছে সে ভাড়া করা লোকদের, কেউ ধরছে না। তার বুকের ভেতর ভয় জমে পাহাড় হয়ে দাঁড়ালো। যদি সত্যি ওরা কথাকে মেরে ফেলে, তাহলে আমজাদ খান আর সাইমন আমাকে ছাড়বে না। আমি কি করলাম? সে আবার কল দেয়, কোনো উত্তর নেই। নিজের মাথায় হাত দিয়ে ফিসফিস করে, কি বোকামি করলাম, এখন কিভাবে সামলাবো ওদেরকে? এদিকে আবির আর কথা, দুজনের হাত একে অপরের সঙ্গে জড়িয়ে ধীর পায়ে হাঁটছিল। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে, রাস্তার বাতিগুলো একে একে জ্বলছে। তাদের কয়েক কদম পেছনে মাইশার ভাড়া করা লোকগুলো নিঃশব্দে অনুসরণ করছে। একজন ফিসফিস করে বলল, এইবারই সুযোগ, সামনে মোড়টা ফাঁকা। ঠিক তখনই আরেকজন বলল, দাঁড়া, কার যেন ফোন বাজছে। স্ক্রিনে ভেসে উঠল নাম, মাইশা ম্যাম। ফোন ধরতে ওপাশ থেকে রাগে কাপা কণ্ঠ, ফোন ধরিস না কেন? ম্যাম, শিকার সামনে ছিল, খেয়াল করিনি। এখন মেয়েটাকে কিচ্ছু করবি না, সবাই ফিরে আয়। ম্যাম, এমন সুযোগ আবার পাবো না। আমি যা বলছি তাই কর। প্ল্যান ক্যান্সেল। ফোন কেটে দিল। লোকগুলো অনিচ্ছায় পিছিয়ে গেল অন্ধকারে। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে ডাক এলো, আবির, আবির দাঁড়া। আবির তাকিয়ে দেখলো তাদের পুরনো বাসার পাশের বাসার আঙ্কেল। কেমন আছেন আঙ্কেল? লোকটির চোখে এক অদ্ভুত দৃষ্টি। ভালো আছি, কিন্তু তুই কোথায় ছিলি? তোর মায়ের মৃত্যুর সময় তোকে দেখলাম না। একটা বাক্য, একটা মুহূর্ত, আর পৃথিবী যেন থমকে গেল। আবিরের শরীর কেঁপে উঠল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছেন আঙ্কেল? মা কখন মারা গেল? আঙ্কেল অবাক, তুই কিছু জানিস না? না, তোর ভাবির ঝামেলার কারণে তোর মা স্ট্রোক করেছে। হঠাৎ আর বাঁচানো যায়নি। আবিরের বুক ফেটে কান্না বেরিয়ে এলো, কথা হতভম্ব, তার চোখেও জল গড়িয়ে পড়ছে। আবির কাঁপা গলায় বলল, ভাইয়া কিছু করেনি? তোর ভাই বউকে ডিভোর্স দিয়েছে, তারপর বউ উল্টো নারী নির্যাতনের মামলা দিয়েছে। 3 মাস হলো তোর ভাই জেলে। কি 3 মাস? কেউ বের করার চেষ্টা করেনি? টাকা লাগবে বাবা, অনেক টাকা। আর তোর ভাবি হুমকি দিয়েছে, বের করলে আবার মামলা দিবে। আজ যেন পৃথিবীর সব কষ্ট একসাথে নেমে এলো আবিরের জীবনে। মায়ের মৃত্যু, ভাইয়ের জেল, নিজের অজান্তে সবকিছু হারিয়ে ফেলা। কথা শক্ত হয়ে দাঁড়ালো, তার কণ্ঠ দৃঢ়। কান্না করলে হবে না, আগে মামলার কাগজ তুলতে হবে, উকিল ধরতে হবে, ভাইয়াকে বের করতে হবে। আবির মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ। সে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করলো। তার চোখে আর আগের সরলতা নেই, এবার সেখানে দৃঢ় সংকল্প। এদিকে মাইশা টেনশনের পাগল প্রায়, সব প্ল্যান ভেঙে যাচ্ছে। একটার পর একটা ভুল। সে বুঝতে পারছে খেলার বোর্ডে সে এখন সবচেয়ে দুর্বল গুটি। আবির আর কথা গাড়িতে বসে আছে, চোখ লাল কিন্তু হাত এখনো একসাথে ধরা। কথা ধীরে বলল, তুমি একা না আবির, তোমার মা নেই, ভাই জেলে, কিন্তু আমি আছি। আবির তার দিকে তাকালো। এই ঝড়ের মধ্যে একমাত্র আশ্রয় এই মেয়েটা, কিন্তু তারা জানে না অন্ধকারে আরো বড় ঝড় অপেক্ষা করছে। ভালোবাসা আর বিশ্বাসের পরীক্ষা এখন শুরু হলো মাত্র। রাত গভীর, অন্ধকার কক্ষে মুখোমুখি বসে আছে আমজাদ খান ও সাইমন চৌধুরী। আমজাদ খান ভারী গলায় বললেন, এখন অবধি আমরা যত প্ল্যান করেছি একটাও সফল হলো না, সব ফেল। অকারণে জাপানিজ কোম্পানি তোকে রিজেক্ট করলো। এটা কি শুধু কাকতালীয়? সাইমন চোয়াল শক্ত করে বলল, আঙ্কেল, কোনো কারণ ছাড়া এমন সিদ্ধান্ত? আমাদের সব প্ল্যান একে একে ভেস্তে যাচ্ছে। ব্যাপারটা সন্দেহজনক। কেউ আমাদের আগে থেকেই চাল বুঝে ফেলেছে। ঘরে নেমে এলো নিঃশব্দ উত্তেজনা। দুজনেরই মনে প্রশ্ন, খেলার বোর্ডে কি আরেকজন অদৃশ্য খেলোয়াড় আছে? অন্যদিকে আবির উকিলের সাথে সব কাগজপত্র ঠিক করে বের হচ্ছিল। 2 দিন পর তার ভাইকে জেল থেকে বের করা হবে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো তার ভাবি, ঠোঁটে তাচ্ছিলের হাসি। এখন বুঝেছি তুই আমাকে ধন্যবাদ দিলি কেন। আমি অজান্তেই তোকে সোনার হরিণের সাথে বিয়ে করিয়ে দিলাম। আবিরের চোখ লাল হয়ে উঠল, মাথায় রক্ত উঠে গেছে। সে আর নিজেকে সামলাতে পারল না, 2টা জোর থাপ্পড় বসিয়ে দিল। অসভ্য মহিলা, তোর জন্য আমার মা মারা গেছে, আমার ভাই জেলে, তোকে আমি দেখে নেব। ভাবি চিৎকার করে উঠল, তোর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত তোলার? তোর ভাইকে জেলে দিয়েছি, তোকে দিতেও সময় লাগবে না। আবির দাঁত চেপে বলল, এতদিন মায়ের জন্য চুপ ছিলাম, এখন মা নেই, আর চুপ থাকবো না। কথা পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, এদের মতো বাজারের ফালতু মহিলার সাথে কথা বলে সময় নষ্ট করো না, কাজটা শেষ করি। 2 দিন পর জেলের দরজা খুলল। রাসেল বেরিয়ে এলো। ছোট ভাই আবিরকে দেখে হু হু করে কেঁদে জড়িয়ে ধরল। আবির, আমার সব শেষ হয়ে গেছে ভাই, জীবনটা নষ্ট হয়ে গেল। আবির শক্ত করে জড়িয়ে ধরে বলল, না ভাইয়া, কিছু শেষ হয়নি, এখন থেকে শুরু। কাল থেকে তুমি আমার কোম্পানিতে সিইও হিসেবে জয়েন করবে। রাসেল অবাক, তোর কোম্পানি কবে থেকে? আবির মৃদু হাসলো, সব জানার দরকার নেই এখন, তুমি শুধু আমার পাশে থেকো। আবির তাকে নিয়ে গেল সে বিলাসবহুল ফ্ল্যাটে, যা জাপানিজ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। রাসেল চারপাশে তাকিয়ে অবাক, তার চোখ গিয়ে থামলো কথার ওপর।
এই মেয়েটা তো কাজের মেয়ে ছিল না যার সাথে তোর বিয়ে হলো, এখনো তোর সাথে আছে? মাশাআল্লাহ, খুব ভালো মেয়ে। আবির গর্বের সাথে বলল, ভাইয়া এই মেয়েটা না থাকলে আমি এতদূর আসতে পারতাম না, সবসময় পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছে। রাসেল মুগ্ধ হয়ে বলল, নিজের জীবনসঙ্গীর এমন সাপোর্ট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া ওর আরেকটা পরিচয় আছে, কথা হচ্ছে খান গ্রুপের এমডি আমজাদ খানের মেয়ে। রাসেল বিস্ময়ে স্তব্ধ। কি বলিস? তাহলে কাজের মেয়ে হয়ে? আবির থামিয়ে দিল, সব এখন জানার দরকার নেই, সময় হলে সব বলবো। কথা নীরবে দাঁড়িয়ে আছে, তার চোখে জল। এই মানুষগুলোর জন্য, এই পরিবারের জন্য সে কতটা পথ পেরিয়েছে সেটা কেউ পুরোটা জানে না, কিন্তু একটাই সত্য, ঝড় যত বড়ই হোক, ভালোবাসাটা যদি সত্য হয়, সেই মানুষটা যদি পাশে থাকে। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। রাসেল এখন নিজের ছোট ভাইয়ের কোম্পানিতে নিয়মিত যাচ্ছে। সিইও হিসেবে তার কেবিন, তার সিগনেচার, তার সিদ্ধান্ত। যে মানুষটা 3 মাস জেলের অন্ধকারে ছিল, সে আজ কাঁচের দেওয়ালের ভেতর আলো ঝলমলে এক দুনিয়ায় দাঁড়িয়ে। আর এদিকে খান গ্রুপ প্রস্তুত হচ্ছে এক মহা আয়োজনে। 5 দিন পর জাপানিজ কোম্পানির সঙ্গে চুক্তি প্রকাশের পার্টি। দেশের নামকরা ব্যবসায়ী, শিল্পপতি, বিদেশি প্রতিনিধি সবাই থাকবে সেখানে, কিন্তু আলো যত উজ্জ্বল হয়, ছায়াও তত ঘন হয়। আমজাদ খান আর সাইমন চৌধুরী নিজের কক্ষে বসে হিসেব করছে, পার্টির আগে যদি আবির আর মাইশাকে সরিয়ে দেওয়া যায় তবে সব সন্দেহ, সব বাধা, সব বিপদ শেষ। আর অন্যদিকে আবির আর কথা ব্যস্ত অন্য প্রস্তুতিতে। পার্টির দিন তারা নিজেদের পরিচয় প্রকাশ করবে, সবার সামনে জানাবে তাদের সম্পর্ক, তাদের অবস্থান, তাদের অর্জন, যেন এক রাতে বদলে যাবে বহু বছরের গোপন অধ্যায়। এদিকে রাতে ডাইনিং টেবিলে নরম আলো, বাতাসে চাপা উত্তেজনা। আমজাদ খান গম্ভীর কণ্ঠে বললেন, কথা 5 দিন পরে পার্টি, সেদিন দেশের নামি দামি কোম্পানি আসবে, মান সম্মানের বিষয়, তুই আবিরকে বাসায় থাকতে বলিস। কথা থেমে গেল, চোখে এক মুহূর্তের জন্য কৌতূহল, তারপর শান্ত হাসি। দেখা যাবে বাবা। শব্দ দুটি খুব সাধারণ, কিন্তু ভেতরে ছিল অদৃশ্য চ্যালেঞ্জ। আমজাদ খান মেয়ের চোখের দিকে তাকিয়ে বুঝলেন, সে আগের সে সরল মেয়ে নেই, তার দৃষ্টিতে এখন আত্মবিশ্বাস, দৃঢ়তা আর অদ্ভুত এক নিশ্চয়তা। ঘর ছেড়ে নিজের কক্ষে ফিরে গিয়ে কথা জানালার পাশে দাঁড়ালো। দূরে শহরের আলো জ্বলছে। তার মনে প্রশ্ন, বাবা কেন চান আবির না আসুক? এটা কি কেবল মানসম্মানের বিষয়, নাকি আরেকটা চক্রান্ত? অন্যদিকে সাইমন একা বসে ফাইল উল্টাচ্ছে, তার মাথায় শেষ পরিকল্পনা। পার্টির রাতে সব শেষ, আর আবির সে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মায়ের কথা মনে পড়ছে, ভাইয়ের কান্না মনে পড়ছে, কথার মুখ মনে পড়ছে। তার বুকের ভেতর এখন আর ভয় নেই, আছে সিদ্ধান্ত। 5 দিন, সময় খুব কম, কিন্তু এই 5 দিনেই হয়তো বদলে যাবে অনেকের ভাগ্য। পার্টির মঞ্চে ঝলমলে আলো জ্বলবে, হাসি ঠাট্টা করতালিতে ভরে উঠবে হলঘর। কিন্তু সেই আলোর নিচে কারো হাসির আড়ালে থাকবে ষড়যন্ত্র, কারো চোখে থাকবে প্রতিশোধ, আর কারো হৃদয়ে থাকবে ভালোবাসার অটল শপথ। ঝড় আসছে, আর সেই ঝড়েই বোঝা যাবে কার সম্পর্ক আসলেই পাহাড়ের মতো দৃঢ়, কার কার পরিকল্পনা কাগজের ঘরের মতো ভেঙে পড়বে। অন্ধকার কেবিনে ষড়যন্ত্রের নকশা দুপুরের আলো কাঁচের দেওয়ালে পড়ে সোনালি রেখা এঁকে দিচ্ছিল। সাইমন চৌধুরী তার কেবিনে গম্ভীর মুখে বসেছিলেন। টেবিলের উপর সাজানো ফাইলগুলো যেন নীরবে সাক্ষী। আজ একটা নতুন খেলা শুরু হবে। দরজায় নক। ভেতরে ঢুকলেন ফয়সাল মাহমুদ। স্যার ডেকেছেন? সাইমন ধীরে ধীরে চশমা খুলে টেবিলে রাখলেন, ঠোঁটে কৌতুক মিশ্রিত হাসি। ফয়সাল সাহেব, আপনি চাইলে এখনই আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন। ফয়সাল প্রথমে ভেবেছিল ভুল শুনেছে। জি স্যার, কিন্তু আমার চাকরি থাকবে, বরং আরও মজবুত থাকবে। কথাগুলো বলার ভঙ্গি ছিল অদ্ভুত শান্ত, যেন কারো সংসার ভাঙা তার কাছে দাবার গুটি সরানোর মতোই সহজ। ফয়সাল মাথা নত করল। সে জানে না এই সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত জীবনের নয়, এটা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। পরিকল্পনা এমন, ডিভোর্সের পর পরিস্থিতি এমনভাবে সাজানো হবে যেন মাইশা অপমান সহ্য করতে না পেরে আবিরের কাছে যায়। তারপর এক দুর্ঘটনা, আর সবার সামনে ঘোষণা, মাইশা স্বামীকে ছেড়ে আবিরের সঙ্গে পালিয়েছে। খেলা সাজানো, শুধু চাল দেওয়ার অপেক্ষা। ভালোবাসার বুকে আশঙ্কার ছায়া। রাত গভীর, চাঁদের আলো জানলা দিয়ে ঢুকে বিছানার ওপর নরম সাদা ছায়া ফেলেছে। কথা মাথা রেখেছে আবিরের বুকে। তার হৃদস্পন্দন আজ অদ্ভুত দ্রুত। আমার কেমন জানি লাগছে, মনে হচ্ছে কোনো বড় ষড়যন্ত্র হচ্ছে। আবির তার চুলে হাত বুলিয়ে শান্ত গলায় বলল, হচ্ছে। তোমার বাবা আর সাইমন চৌধুরী খুব ভয়ানক প্ল্যান করেছে। কথা যেন হঠাৎ জমে গেল। কি বলছো? কি প্ল্যান? আবিরের চোখে এক ঝলক কঠোর আগুন। আমাকে আর মাইশাকে মেরে ফেলবে, তারপর বলবে আমরা দুজন পালিয়ে গেছি। কথা থরথর করে কাঁপতে লাগলো। তুমি জানলে কিভাবে? আবির হালকা হাসলো। ওরা চলে ডালে ডালে, আমি চলে পাতায় পাতায়। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। সে রাতেই ফয়সাল কাগজটা এগিয়ে দিল। ডিভোর্স দিয়ে দিলাম, এখন আমার বাড়ি থেকে চলে যাও। মাইশা স্তব্ধ। কি বলছো ফয়সাল? তোমার চাকরি আর এই সংসারের জন্য আমি কত কিছু করেছি। ফয়সাল তিক্ত স্বরে বলল, নিজের অতীতের কুকর্মের ফল এগুলো। একটা জোর ধাক্কা, দরজা বন্ধ। রাস্তার বাতিগুলো কাঁপছিল। মাইশা হাঁটছে, চোখে অশ্রু, মনে অনুশোচনা। কি করলাম আমি? লোভ, অহংকার, অন্যের ক্ষতি, আজ সব ফিরে এলো। 2 বোন আজ ডিভোর্স দিই। তার পা যেন নিজে থেকেই বাবার বাড়ির দিকে চলল। দরজা খুলতে বড় বোন আয়শা বিস্ময়ে তাকিয়ে রইল। তুই এত রাতে এখানে কি করিস? মাইশা তাকে ধরে হাউমাউ করে কান্না করলো। আপু, আমাদের পাপ বেশি হয়ে গেছে। আবির না চাইতেও আমি আমার কর্মের ফল পাচ্ছি। ধীরে ধীরে সব খুলে বলল সে। ষড়যন্ত্র, ফাঁদ, লোভ, প্রতিশোধের আগুন। সব শুনে আয়শার মুখের রং বদলে গেল। তার অহংকার যেন প্রথমবারের মতো নরম হলো। সে ফিসফিস করে বলল, আসলে কি সত্যি আমাদের পাপ বেড়ে গেছে?
রাসেল যা বলছিল সবকিছু তো সত্যি হয়ে যাচ্ছে। দুই বোন বুঝতে পারলো যে আগুন তারা জ্বালিয়েছে সেই আগুনই এখন তাদের চারপাশে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আর দূরে কোথাও অন্ধকারের ভেতর দাবার শেষ চাল সাজিয়ে নিচ্ছে সাইমন আর আজাদ। খেলা এখনো শেষ হয়নি, বরং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে। রাতের নীরবতায় আয়শা ও মায়েশা পাশাপাশি বসেছিল। দুজনের চোখে একই প্রশ্ন, আমরা কি সত্যিই সীমা ছাড়িয়ে গেছি? তাদের মনে হচ্ছিল পাপের হিসাব যেন ধীরে ধীরে মিটতে শুরু করেছে। যে অন্যায়ের বীজ তারা বুনেছিল তার কাঁটা এখন নিজেদের পায়ের নিচেই বিঁধছে। মায়েশা ফিসফিস করে বলল, আপু, আল্লাহ কি আমাদের শাস্তি দেওয়া শুরু করে দিয়েছেন? আয়শা দীর্ঘশ্বাস ফেলল। অহংকারের জায়গায় আজ ভয়। এদিকে আবির তার ভাই রাসেলকে বলল, ভাইয়া, জাপানিজ কোম্পানির পার্টিতে একে কনস্ট্রাকশনের পক্ষ থেকে তুমি যাবে। রাসেল অবাক, তুই যাবি না? আবির ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল, আমি না গেলে তো কোম্পানির পার্টি হবে না। মানে কিভাবে? আরেকটু অপেক্ষা করো ভাইয়া। তার চোখে ছিল এমন এক আত্মবিশ্বাস যেন সে দাবার বোর্ডের এমন এক চাল সাজিয়ে রেখেছে যা কেউ কল্পনা করতে পারেনি। অন্যদিকে সাইমন চৌধুরী এবার সরাসরি সিদ্ধান্ত নিল, এইবার ভুল হবে না। জাপানিজ কোম্পানির পার্টির দিনে কাজটা শেষ করতে হবে। একসাথে আবির ও মাইশা। গভীর রাতে আমজাদ খানের সাথে তার বৈঠক। ঘরের আলো মৃদু, কথাগুলো আরও মৃদু কিন্তু ভয়ঙ্কর। আমজাদ খান গম্ভীর গলায় বললেন, সাইমন, কিছু চিন্তা করেছো কালকের জন্য? সাইমন ঠান্ডা স্বরে উত্তর দিল, আঙ্কেল, সকালে আপনি যে কোনো অজুহাতে আবিরকে আপনার গাড়ি দিয়ে বাইরে পাঠাবেন। ওকে, কিন্তু ওই মেয়েটা? সাইমন মুচকে হাসলো, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। দুজনের অট্টহাসি ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হলো। হাসির ভেতর লুকিয়েছিল রক্তের গন্ধ। এদিকে কথা এখন প্রতিটি মুহূর্তে সতর্ক থাকে। কথা যেন আবিরকে চোখের আড়াল করতে ভয় পায়। তার ডেলিভারির তারিখ ঘনিয়ে এসেছে। শরীরের ক্লান্তির চেয়ে বড় তার মনের আতঙ্ক। আবির তাকে কোনো বাড়তি চাপ দিতে চায় না, তাই সবকিছু একাই সামলাচ্ছে। মাইশা যখন ক্ষমা চাইতে এলো, আবির শুধু বলল, প্লিজ মাইশা, আমার থেকে দূরে থাকো, আর কিছুদিন বাসা থেকে বের হয়ে না। মাইশা হতভম্ব, কেন? তোমার ভালোর জন্য। কথাটা বলে সে আর পেছনে তাকালো না। পার্টির দিন, আকাশ অদ্ভুত শান্ত, যেন প্রকৃতি নিজেও অপেক্ষা করছে আজ কিছু ঘটবে। রাসেল প্রস্তুত, আবির শান্ত, কথার বুক ধুকপুক ধুকপুক করছে। আর অন্য প্রান্তে সাইমন ও আমজাদ তাদের শেষ চাল সাজিয়ে রেখেছে। দাবার বোর্ড প্রস্তুত, গুটি নড়ার অপেক্ষা। কিন্তু তারা জানে না যে খেলোয়াড়কে তারা ফাঁদে ফেলতে চাচ্ছে সে আগেই বোর্ডের মানচিত্র দখল করে নিয়েছে। আজকের রাত হয় কারো পতন, নয়তো কারো পুনর্জন্মের শুরু। আমজাদ খান তার কেবিনে বসে আছেন অস্বাভাবিক শান্ত মুখে। সামনে একটি কালো ব্রিফকেস, দরজা নক, ভেতরে ঢুকলো আবির। আমজাদ খান ধীর স্বরে বললেন, আবির, এখানে 50 লক্ষ টাকা আছে। তুমি এগুলো সাইমনের অফিসে তার ম্যানেজারের কাছে দিয়ে চলে আসবে, আর আমার গাড়িটা নিয়ে যাও। আবির একবার ব্রিফকেসের দিকে তাকালো, চোখে সন্দেহের ক্ষীণ রেখা চলে উঠল, কিন্তু মুখে আনলো না কিছু। ওকে স্যার। তার কণ্ঠ ছিল শান্ত। এই পুরো দৃশ্যটা দূর থেকে দেখে ফেলেছিল মাহির স্বামী আসিফ। তার চোখে হঠাৎ আগুন জ্বলে উঠল। 50 লক্ষ গোপনে সাইমনের অফিসে? মাথা গরম হয়ে গেল। সে কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে গেল। তার মনে সন্দেহ, আমি থাকতে ওই চাকরের বাচ্চাকে দিয়ে এতগুলো টাকা? আবির বেরিয়ে যাওয়ার পরই আমজাদ খান ফোন তুললেন। ওপাশে সাইমন চৌধুরী। সাইমন, তোমার প্ল্যান অনুযায়ী কাজ হয়ে গেছে। সাইমনের ঠোঁটে কুটিল হাসি ফুটল। আঙ্কেল, আপনি জাপানিজ কোম্পানির পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিন, বাকি কাজ আমি দেখছি। ফোন কেটে গেল। দুই প্রান্তে একই অনুভূতি, আজকের রাতেই সব শেষ। অন্যদিকে বাড়িতে কথা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীর ভারী, ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। তবু আজ সে থামবে না। আজকের পার্টিতে সে যাবে। আজকের রাতে সব অপমানের জবাব দেবে। সে জানে না তার বাবা আর সাইমন আজ আসল গুটি চাল দিয়েছে। সে শুধু জানে তার স্বামী নির্দোষ, তার ভালোবাসা সত্য। আজ সত্য প্রকাশ হবে। তার মনে যেন হিসাব চলছে। আজ শ্বশুর মশাই এত বিশ্বাসের সাথে গাড়ি ও প্রতিটি চাল, প্রতিটি ফাঁদ, প্রতিটি বিশ্বাসঘাতকতার উত্তর দেওয়ার। কিন্তু সে জানে আজ কেউ তাকে শুধু টাকা পৌঁছে দিতে পাঠায়নি, আজ তাকে পাঠানো হয়েছে ফাঁদের ভেতর। আর একই সময় এক গর্ভবতী স্ত্রী সাজছে যুদ্ধের জন্য, এক পিতা হাসছে অন্ধকারে, এক শত্রু অপেক্ষা করছে শেষ আঘাতের। রাত নামছে, আর এই রাত কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে চিরতরে। অন্ধকারের দিকে গড়ানোর রাত। অফিস থেকে বেরিয়ে গেছে আবির, তার হাতে ব্রিফকেস, সামনে অজানা পথ। অন্যদিকে ঝলমলে আলোর নিচে শুরু হতে চলেছে জাপানিজ কোম্পানির সেই বহু প্রতীক্ষিত পার্টি। আমজাদ খান এবং সাইমন চৌধুরী ইতিমধ্যেই পৌঁছে গেছেন। মুখে কৃত্রিম সৌজন্য, চোখে লুকানো ষড়যন্ত্রের আগুন। পিছু নেওয়া ছায়ার রাস্তায় দ্রুত হাঁটছে মাইশা। তার মনে অস্বস্তি, কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে তাকাতেই কয়েকজন অচেনা লোক দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। মাইশার বুক ধরফর করতে থাকে। সে হাঁটার গতি বাড়ায়। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে তার সামনে। গাড়ি থেকে নেমে আসে রাসেল। লোকগুলো দূরে সরে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। তুমি এখানে কি করছো? আর ওরা কারা? রাসেলের কণ্ঠে সতর্কতা। মাইশা কাপা গলায় বলে, আমি ওদের চিনি না, আমি পার্টিতে যাচ্ছি। হঠাৎ লোকগুলো রাসেল চারপাশ থেকে দেখে নিয়ে দৃঢ় স্বরে বলল, তোমাকে একা ছাড়া অনেক রিস্ক, আমার সাথে চলো, আমি সেই পার্টিতে যাচ্ছি। মাইশা আর দ্বিধা করল না। আজ যেন সবাইকে নিয়েই অদৃশ্য ঝড় এগিয়ে চলছে এক জায়গায়। পার্টির হলরুম ঝলমলে আলোয় ভাসছে। কথা প্রবেশ করতে দেখলো সবাই আছে, কিন্তু আবির নেই, মাইশা নেই।
তার বুকের ভেতরে অদ্ভুত শূন্যতা। সে আবিরকে ফোন করলো, ফোন বন্ধ। তার হাত ঠান্ডা হয়ে এলো। ঠিক তখনই সাইমনের ফোন বেজে উঠল। সে একটু দূরে গিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো, বস কাজ শেষ, গাড়িটা একেবারে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে। সাইমনের ঠোঁটে পৈশাচিক হাসি। ওকে, তোদের পেমেন্ট পেয়ে যাবি। ফোন কেটে দিয়ে সে এগিয়ে এলো আমজাদ খানের দিকে। আঙ্কেল, প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই কথাটা শুনে ফেললো কথা। তার কানে যেন বজ্রপাত হলো। গাড়ি পাহাড় থেকে তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। শরীর কেঁপে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে পড়ল আবিরের কথা, আমাকে আর মাইশাকে মেরে ফেলবে। তার পা যেন মাটি ছেড়ে দিচ্ছে। হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। আমজাদ খান আনন্দে প্রায় আত্মহারা। এতদিনের ব্যর্থতা আজ যেন মুছে গেছে। সাইমন তো রীতিমতো উন্মাদ সুখে ভাসছে। এই প্ল্যান প্রথম পুরোপুরি সফল। তাদের চোখে বিজয়ের উন্মত্ততা। তারা জানে না দাবার বোর্ডের শেষ চাল এখনো পড়েনি, কারণ ঠিক সেই সময় পার্টির প্রবেশদ্বারের সামনে একটি গাড়ি থামে। ভেতর থেকে নামছে দুজন ছায়া, একজন রাসেল আর একজন মাইশা। আর আবির, সে কি সত্যিই পাহাড়ের খাদে হারিয়ে গেছে, নাকি অন্ধকারের মধ্যেই সে লিখেছে সবচেয়ে বড় প্রত্যাবর্তনের অধ্যায়? ফাঁদ উল্টো ঘুরে দাঁড়ালো পার্টির হলরুমে। ঝলমলে আলো, কৃত্রিম হাসি আর করতালের শব্দের মাঝেই আচমকা জমে উঠল অদৃশ্য উত্তেজনা। আমজাদ খান মাইশাকে ঢুকতে দেখে থমকে গেলেন। ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, এই মেয়ে ফিরে এলো কিভাবে? ওকে সরাতে না পারলে প্ল্যান উল্টো হয়ে যাবে। সাইমন চৌধুরী কপালে ভাঁজ ফেলে বলল, ওর জন্য আলাদা লোক ঠিক করেছিলাম, কিন্তু ও ফিরল কিভাবে? ঠিক তখনই কথা দৌড়ে গিয়ে মাইশার হাত ধরল। মাইশা, আবির কোথায়? মাইশার চোখ ভেজা। আমিও ওকে খুঁজছিলাম। আবির আমাকে সাবধান করেছিল আজকেই। কথার গলা কেঁপে উঠল। তোমার উপর হামলা হয়েছিল? মাইশা বিস্ময়ে তাকালো। তুমি কিভাবে জানো? আবির বলেছিল। দুই নারীর চোখে তখন একই আতঙ্ক আর একই বিশ্বাস। হঠাৎ ঘোষণার শব্দ ভেসে এলো। জাপানিজ কোম্পানির প্রতিনিধি দল এসে পৌঁছেছেন। সাথে আছেন সিইও ও A17। A17 কথাটা শুনেই কথার বুকের ভেতর কেমন করে উঠল। হলরুমে সবাই দাঁড়িয়ে গেল। জাপানিজ প্রতিনিধি দল প্রবেশ করলো, আর তাদের মাঝখানে হেঁটে আসছে আবির। সাইমন যেন ভূত দেখছে। তার শরীর থরথর করে কাঁপছে। আমজাদ খান কপালে ঘাম মুছছেন। এটা কিভাবে সম্ভব? আমজাদ খান ও সাইমন চৌধুরী তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। আর সাথে একটার পর একটা শব্দ। কথা ছুটে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। তুমি কিভাবে ফিরলে? একটু আগে সাইমন বলছিল গাড়ি পাহাড় থেকে ফেলে দিয়েছে। চারপাশে গুঞ্জন শুরু হয়ে গেছে। আবির শান্ত গলায় বলল, আমি এসব কিছু জানি না। আমি তো 50 লক্ষ টাকা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু গাড়িতে ওঠার আগেই মাহির স্বামী আসিফ এসে আমার কাছ থেকে ব্রিফকেস ছিনিয়ে নেয়। সে চিৎকার করে বলল, এই চাকরের বাচ্চা 50 লক্ষ টাকা নিয়ে পালাবে ভেবেছিল। দে ব্যাগটা আমাকে দে, আমি নিজেই দিয়ে আসবো চৌধুরী গ্রুপের ম্যানেজারকে। তোকে এই টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাতে দিব না। কথা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাহলে ওই গাড়িতে কে ছিল? আসিফ। আবির ধীরে বলল, তাহলে ওরা আমাকে ভেবে আসিফকে শেষ করে দিয়েছে? ঠিক তখনই জাপানিজ কোম্পানির সিইও মাইক্রোফোন হাতে নিলেন। তিনি আবিরের দিকে ইশারা করে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই হচ্ছে A17, আমাদের কোম্পানির প্রধান ইঞ্জিনিয়ার মিস্টার আবির আহমেদ। এক মুহূর্তে যেন সব থমকে গেল। সাইমন তোতলাতে লাগলো। আঙ্কেল, আমাকে একটা চিমটি দিন। আমি কি স্বপ্ন দেখছি? আমজাদ খান দাঁত চেপে ফিসফিস করলেন, চুপ, একটাও কাজ ঠিক মতো করতে পারিস না। আবির আমার মেয়ের জামাই, আর বাজে কথা বলবে না। সাইমন স্তব্ধ। সে বুঝতে পারছে খেলা উল্টে গেছে, কিন্তু আমজাদ খান এভাবে পল্টি নিবে বুঝতেই পারেনি। সিইও আবার বললেন, আরেকটা পরিচয় আছে, মিস্টার আবির আহমেদ হচ্ছেন AK কনস্ট্রাকশনের মালিক। এই ঘোষণা শুনে সাইমন ও আমজাদ খান প্রায় চেয়ারে লুটিয়ে পড়লেন। আমি আর নিতে পারছি না, মাথা ঘুরছে। আমজাদ ফিসফিস করলেন। সাইমন কাপা গলায় বলল, এই ছেলেকে আমরা বোকা ভাবতাম, এ তো পাকা খেলোয়াড়। জাপানিজ সিইও আবার বললেন, আমরা এই 200 কোটি টাকার প্রজেক্ট খান গ্রুপকে দিচ্ছি। মিস্টার খান, আপনি কিছু বলুন। হলরুমে বজ্রধ্বনির মতো করতালি, কিন্তু আমজাদ খানের গলা শুকিয়ে গেছে। তিনি জানেন এই প্রজেক্ট এসেছে তার নামে, কিন্তু শক্তি, বুদ্ধি আর প্রভাব সবই আবিরের। কথা আবিরের হাত শক্ত করে ধরে আছে। তার চোখে জল, কিন্তু সেই জল আজ দুর্বলতার নয়, বিজয়ের। আজ প্রমাণ হলো যাকে তারা শেষ করতে চেয়েছিল সেই আসলে তাদের পুরো খেলাটা সাজিয়ে রেখেছিল। দাবার বোর্ডে রাজা এখন দাঁড়িয়ে, আর যারা ষড়যন্ত্র করেছিল তারা নিজেদের চালেই পরাজিত। সত্যের মঞ্চে এক কন্যার ঘোষণা। ঝলমলে আলোর নিচে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছেন আমজাদ খান। তিনি গলা পরিষ্কার করে বললেন, সম্মানিত জাপানিজ প্রতিনিধি দলকে ধন্যবাদ। আপনারা আমাদের কোম্পানিকে এই 200 কোটি টাকার প্রজেক্টের যোগ্য মনে করেছেন। সেই সাথে আমার মেয়ের জামাই মিস্টার A17 আবির আহমেদকেও। আমার মেয়ে জামাই, এই শব্দ দুটো যেন হলরুমে ঢেউ তুলল। সবার চোখ ঘুরে গেল আবির আহমেদ ও কথার দিকে। আবির বিস্মিত, কথার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। কন্যার প্রতিবাদ। হঠাৎ কথা আরেকটি মাইক্রোফোন তুলে নিল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি মিসেস কথা, মিস্টার A17 আবির আহমেদের স্ত্রী। হলজুড়ে গুঞ্জন। আমজাদ খান মুচকি হেসে থামাতে চাইলেন, কিন্তু কথা থামল না। হ্যাঁ, আবির আমার স্বামী, কিন্তু মিস্টার খান আমার বাবা নন। আমি এতিম। নিস্তব্ধতা। চেয়ার খসার শব্দ থেমে গেল। আবির স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে তার স্ত্রীর দিকে। আমজাদ খান কাপা গলায় বললেন, কথা, তুই সব কি বলছিস? আমি তোর বাবা নই? কথার চোখে আগুন জ্বলে উঠল। হ্যাঁ, আপনি আমার জন্মদাতা, কিন্তু আজ এই মঞ্চে আমি আপনাকে ত্যায্য পিতা ঘোষণা করলাম। আমি আজ থেকে এতিম। এই ভরা হলে আমাকে অপমান করার কারণ? আমজাদ খানের কণ্ঠে অসহায়তা। কথা এবার বজ্রের মতো গর্জে উঠল। অপমান? আমার স্বামীকে চাকরের বাচ্চা, ঘর জামাই বলে অপমান করেছেন।
তাকে মেরে ফেলতে চেয়েছেন। যেখানে আমার স্বামীর অসম্মান সেখানে আমার অসম্মান। যে তাকে সম্মান করে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে মানুষটা প্রতিনিয়ত আমার স্বামীকে অপমান তুচ্ছতাচ্ছিল্য করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হল জুড়ে চাপা শ্বাস। আমজাদ খানের মাথা নিচু হয়ে গেল। প্রথমবার তিনি পরাজিত। রাসেল এগিয়ে এসে আবিরের কাঁধে হাত রাখল। তুই ভাগ্যবান পুরুষ, এমন স্ত্রী 1000 কোটি টাকার চেয়ে দামি। চারপাশে করতালি। কেউ বলছে ভাই তুমি সত্যি ভাগ্যবান। আবিরের চোখ ভেজে উঠল। সে ফিসফিস করে বলল, কথা, জীবনে এমন কি ভালো কাজ করেছে যার জন্য আল্লাহ তোমাকে আমার জীবনে দিয়েছেন? কথা হেসে বলল, এটা তো আমার বলা উচিত ছিল আবির। দূরে দাঁড়িয়ে মাইশা মনে মনে বলল, আসলেই ওরা দুজনেই হিরো। কিন্তু এসব দেখে মাহি রাহি যেমন অবাকের ওপর অবাক হচ্ছে, সাথে হিংসা করছে। ঠিক তখনই মাহির ফোন বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এলো, এই মোবাইলের মালিক আপনার কি হয়? উনি আমার স্বামী। উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মাহির মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সে দৌড়ে এগিয়ে গেল, সাথে রাহিও। পাপের হিসাব নীরবে মিটে যাচ্ছিল। পার্টি শেষে বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে রাসেল তার সাবেক স্ত্রীর সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ রাসেল, আমাকে ক্ষমা করে দাও। রাসেল শান্ত কণ্ঠে বলল, আয়েশা, তোমাকে অনেক আগে ক্ষমা করেছি, কিন্তু ডিভোর্স হয়ে গেছে আমাদের, আর মায়ের মৃত্যুর সাথে তোমার সংশ্লিষ্টতা আছে। আমি তোমাকে ফিরিয়ে আনতে পারবো না, এটা অসম্ভব। তারপর আবির রাসেল কথা একসাথে চলে গেল আবিরের ফ্ল্যাট বাসায়। পেছনে দাঁড়িয়ে মাইশা বোনকে বলল, দেখেছিস আপু, আমরা যাদের ক্ষতি করতে চেয়েছিলাম তারা কত সুখী। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ আমরা দুই বোন ডিভোর্স দিই। সমাজে আমাদের কোনো মূল্য নেই, সম্মান নেই। ঠিক বলেছিস বোন, অসহায় কণ্ঠে আয়েশা বলে। 5 বছর কেটে গেছে। আবির ও কথার ঘরে এখন এক ছেলে এক মেয়ে, হাসি, ভালোবাসা আর সম্মানে ভরা সংসার। আবির এখন দেশের নাম্বার 1 বিজনেসম্যান। রাসেল দ্বিতীয় বিয়ে করেছে। তার একটি কন্যা, 2 ভাই একই ছাদের নিচে। সম্মান, ঐক্য আর ভালোবাসায় বাঁধা। আর যারা একদিন ষড়যন্ত্র করেছিল তারা শিখেছে একটাই শিক্ষা, মানুষের সম্মান কেড়ে নিয়ে সুখ পাওয়া যায় না, ভালোবাসা আর সততাই শেষ পর্যন্ত জিতে যায়।